কোথায় আপনার বাসা? পটুয়াখালী জেলা কলাপাড়া থানা। আপনার তো মানে তখন মানে হাঁটা শেখার আগে মানে সাঁতার শেখা হয়ে যায়, তাই না? বাধ্যতামূলক। আমি অবশ্য এর আগেও হাওড়ে আসছি, কিন্তু এভাবে রাতের বেলা নৌকায় করে ঘুরিনি। না, হাওড়ে আমি আসিনি আসলে খুব একটা। আমি মানে গেছিলাম এক জায়গায়, সেখানে শুনছিলাম হাওড় আছে, দূর থেকে দেখছিলাম, বাট ওইভাবে আমার বিশেষ করে আছে একটু বেশ অন্যরকম একটা পরিবেশ। দোস্ত দেখ, চাঁদটা কিন্তু আছে দারুণ লাগতেছে, আর তাছাড়া যে বাতাস, হালকা বাতাস আছে, তবে ঢেউটা মাঝে মাঝে একটু বেশি হচ্ছে। যাই হোক, সব মিলিয়ে পরিবেশটা কিন্তু বেশ ভালোই লাগতেছে। আপনাদের? পরিবেশটা খুব সুন্দর। যে জায়গাটা আমরা যাইতেছি ওই জায়গাটা কিরকম হবে সেটা না, আমরা যেখানে যাচ্ছি ওই জায়গাটাও সুন্দর, কিন্তু তারপর এটার পেছনে একটা ঘটনা আছে। যাই হোক, সেটা আস্তে আস্তে গল্প করতে করতে আপনাদেরকে জানাবো। এখানে দোস্ত একটা কথা মনে পড়ে গেছে, ইন্ডিয়ান একটা কাহিনী আছে। কখনো কেউ কি হাজি আলীর দরবারের নাম শুনছেন? অনেক সিনেমাতেও দেখবেন। হ্যাঁ, অনেক সিনেমাতে। হ্যাঁ, ওই যে গানটা তুই পিয়া হাজি আলী গানটা ওনাকে নিয়েই করা। তো ওনার যে স্টোরিটা সেটা হচ্ছে, উনি যখন দেহত্যাগ করেন তারপরে ওনার একটা মাজার তৈরি করার চিন্তা ভাবনা করা হয়। তো কিছু লোক আবার সেটা করতে দেয় নাই, যে না আমরা দিব না এখানে এটা তৈরি করতে। তখন আবার সবাই মিলে তার লাশটাকে সুন্দরভাবে নদীতে ভাসায় দেওয়া হয়, এবং ভাসায় দেওয়ার 3 দিন পরে চর জাগে এবং ওইখানে অটোমেটিক্যালি মাজার তৈরি হয়। এরকম একটা কথা আছে। এই মাজারটা হয়তো দেখবেন যে অনেক সময় একটা রাস্তা আছে, এটা ডুবে যায়, একটু জোয়ারের সময় রাস্তাটা ডুবে যায়, তখন পানি পথ ছাড়া কোনো উপায় থাকে না। তো যাই হোক, এই নৌকার মধ্যে সবাই আছি, মানে খুব একটা খাবার দাবারটা থাকলে একটু ভালোই তো দোস্ত, তাই না? হ্যাঁ, একসাথে নৌকা ভ্রমণ, খাবার সবকিছু একসাথে হয়ে যেত। তো আমি চিন্তা আছি আমরা খাবার কিনা এখন পারো, ঠিক আছে সেটা নিয়ে। আর তোর খিদা লাগতেছে ভালো। তো কাহিনী হচ্ছে, নৌকাতে তো অনেকক্ষণ লাগবে আমাদের যাইতে। সুমন ভাই, আমি চাচ্ছিলাম যে যেহেতু নৌকা দিয়ে যাচ্ছি, তো আমার একটা ঘটনা জানা আছে যেটা নৌকার সাথে খুব রিলেটেড এবং অনেক ভয়ানক। তো আমি এখন নৌকা দিয়ে যাচ্ছি, তা আমার এই জিনিসটা ভেবে আমার কাছে ভয় লাগতেছে। চাচ্ছিলাম যে এই ঘটনাটা আমি এখন যেহেতু নৌকা দিয়ে যাচ্ছি এটার সাথে রিলেটেড। যেহেতু নৌকার ভিতরে আছি, বুঝতে পারতেছেন, নৌকা রিলেটেড একটা কিছু শুনতে অন্যরকম একটা ইয়ে আসবে। হাসান ভাই বলেন, আপনার কি নৌকা নিয়ে কি হয়েছে আপনার? যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তার নাম শামীম। তো তার এবং তার 2 ভাই, তার বড় ভাই সহ তাদের সাথে যেটা ঘটছে সেটা হইতেছে তার দাদির লাশ নিয়ে। তো মেইন ব্যাপারটা হইতেছে তাদের বাড়ি হইতেছিল গোপালগঞ্জের। তাদের একটা সমস্যা ছিল যে তাদের 2 পরিবার 2 সেটে থাকতো, মাঝখানে একটা নদী। তো নদী মানে নদীর 2 পারে 2 পরিবার থাকতো। তো তাদের যে দাদি আর দাদা, মানে তারা যেখানে বড় হয়েছে সেটা হইতেছে নদীর এক পারে, আর তার বড় ভাইয়ের যে বিয়ে হওয়ার পর তার ফ্যামিলি সহ যেটা থাকে সেটা হচ্ছে আরেক পারে। তো মাঝখানে নদীটা পার হতে আর কি 1 ঘন্টার মতো সময় লাগে। ট্রলারে করে কি? আমরা যেই নৌকায় যাচ্ছি, যেই নৌকা দিয়ে আমরা যাচ্ছি এই নৌকা দিয়ে যায়। আর ট্রলারের নৌকা দিয়ে যাওয়া যায়, বাট এগুলো হইতেছে বড় কিছু নিয়ে যদি পার হতে হয়, কারণ ওটার মধ্যে টাকাটা বেশি লাগে। যেহেতু শুধু নর্মালি বৈঠা নৌকায়, আমাদের নৌকার যে নর্মালি যেটা যায় সেটা বৈঠা নৌকা দিয়ে তারা যায়। হঠাৎ তার দাদি স্ট্রোকে মারা যায়। শামীমের দাদি? হ্যাঁ, শামীমের দাদি। মূল ঘটনা কিন্তু সে আমাকে বলতেছে যে তো আমার সাথে এরকম একটা ভয়ানক ঘটনা, মানে এই ঘটনাটা আপনার ফ্রেন্ডের সঙ্গে। তো সেই ফ্রেন্ড বলতেছে 9টার দিকে দাদি মারা যায়। ঠিক ভালো মুহূর্ত ছিল যে দাদির সাথে তারা 3 ভাই ছিল। রাত 9টার দিকে? হ্যাঁ, রাত 9টার দিকে সে মারা যায়। 3 ভাই ওর তার দাদির সাথে ছিল। তো বড় ভাই তার আত্মীয়র সাথে কন্ট্যাক্ট করে, তার ওয়াইফের সাথে, তার শালার সাথে কন্ট্যাক্ট করে যে আমার মারা গেছে, তো তোমরা একটু আসো। যেহেতু আমরা 3 জন আছি, শুধু লাশটা নিয়ে আমরা নদীর ওই পারে নিয়ে যাই। তো তারা বলছে যে ঠিক আছে আমরা আসতেছি, ব্যবস্থা করতেছি। 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টার মতো কোনো খবর নেই। তো তারা বললো যে লাশটাকে তোমরা 3 জন এই পারে নিয়ে আসো, যেভাবে কষ্ট করে আমাদের এই পাশে আসা সম্ভব হইতেছে না, যে কোনো একটা সমস্যার কারণে। তো তার বড় ভাই তার ভাই সহ একটা ভ্যানে করে প্রথমে নদীর ধারে নিয়ে যায়, যে লাশটা ওই পারে নিয়ে যাবে। তো আশ্চর্য ব্যাপার ছিল, এই নদীর পারে এখানে 12টা পর্যন্ত সব ধরনের নৌকা থাকে। আর ওই দিন 11:30 বাজে, একটা নৌকাও নেই ওই পারে। ওখানে শুধু একটা নৌকা দাঁড়িয়ে ছিল, তার মধ্যে একজন বৃদ্ধ লোক শাল পেঁচানো অবস্থায় বসা ছিল, আর মাঝি ছিল। তো সে প্যাসেঞ্জারের জন্য ওয়েট করতেছিল। তো আর ওইখানে যে বলা হলো, বড় ভাই বলতেছিল যে হ্যাঁ আমার একটা লাশ আছে, আপনার কষ্ট করে একটু নদীর ওই পারে নিয়ে যান। মাঝি বলতেছিল যে ভাই আমি প্যাসেঞ্জারের জন্য ওয়েট করতেছি, বাট আমি লাশ নিয়ে যেতে পারবো না।
তো ওর বড় ভাই অনেক রিকোয়েস্ট করতেছিল, দেখেন আর কোনো নৌকা নাই, আমরা মাত্র 2 ভাই আছি সাথে, এই লাশটা নিয়ে আমাদের কষ্ট করে পারে নিয়ে যান। মাঝি বলতেছেন, না ভাই আমি এই রাত্রেবেলা আমি ওই পারে নিয়ে যেতে পারবো না, যদি ওই পারে নিয়ে যেতে তার খালি নৌকা নিয়ে এখানে আসতে হবে, তার সমস্যা হবে। সে বলতেছে ভাই আমি নিয়ে যেতে পারবো না, আপনারা যদি ইয়া করেন তাহলে লাশটা আপনি নিয়ে যান, আর আপনারা যদি কেউ পারেন নৌকাটা পেয়ে নিয়ে যান। তো বৃদ্ধ লোক বলতেছে যে ঠিক আছে, তোমাদের মধ্যে কেউ নৌকা চালানো পারে? তখন বড় ভাই বলতে আমি চালাই নিয়ে যেতেছি, বাট নৌকাটা ওই পারে কি করবো? তখন সে বললো যে ওই পারে কামাল নামে একজন আছে, চিল্লান দিলেই হবে যে কামাল ছেলেটা চলে আসবে, আপনার নৌকাটা নিয়ে নেবে। তো বললো ঠিক আছে, তোর টাকা সব মাঝির কাছে দিয়ে সে নৌকাটা নিয়ে রওনা দেয়। লাশটা নিয়ে সেই নৌকাটা বাইতেছে, আর নৌকার অপর কর্নারে ওই বৃদ্ধ লোকটা বসে আছে, মাঝখানে লাশটা শোয়ানো, তার এক ভাই মাথার ধারে বসা, আরেক ভাই হইতেছে পার ধারে বসা। আর মাথার ধারে যে বসেছিল সে হইতেছে আমার ফ্রেন্ড যে শামীম, সে বসা ছিল। যার ঠিক 10 মিনিট পর নৌকাটা যখন মাঝঘন্টির কাছাকাছি, তখন বৃদ্ধ লোকটা বলতেছে যে আমার খুব খারাপ লাগতেছে, আমি এই পারে বসতে পারবো না, আমি তোমাদের এখানে মাঝখানে বসি। আচ্ছা, এখানে একটু ঘটনাটা একটু আমি বুঝানি। বৃদ্ধ লোক ওই নৌকাতে যে ছিল সে আর নামেনি? না না, সে ওই নৌকায় বসাই ছিল মানে ওই পারে যাওয়ার জন্য। সে প্যাসেঞ্জার হিসেবে ছিল। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি এমনি নৌকাতে বসে বসে মাঝির সাথে হয়তো আড্ডা টাড্ডা দিচ্ছিল। না, চেহারাও দেখা যাচ্ছিল না, সে শাল পেঁচানো ছিল, বাট এতটুকু বুঝে যেতেছিল সে বৃদ্ধ লোক। আর তার বড় ভাই এটাও বলতেছিল যে আমি এতদিন এই গ্রামে থাকছি, বাট এই বৃদ্ধ লোক আমি কখনো, গ্রামের লোক যেহেতু সে চিনে না। তো তারপর বড় ভাই বলে আপনি এখানে কিভাবে বসবেন, এখানে তো লাশ, আপনার কোনো ইয়ে হবে না? বলেন না, আমার খুব খারাপ লাগতেছে, আমি এখানে। তো বললো ঠিক আছে বসেন। ঠিক বসার 2 মিনিট পর সে বলতেছে যে আমার খুব খারাপ লাগতেছে, আমি এখানে শুই। বড় ভাই তখন অবাক হয়ে যায়, আপনি এখানে শুবেন কি করে? আর পাড় ধারে যে ভাইটা বসা ছিল সে একটু মনে খটকা লাগে যে হঠাৎ করে এখানে শুতে যেতেছে। তখন বৃদ্ধ বলতেছে আমার খুব খারাপ লাগতেছে, আমি এখানে শুই, কোনো সমস্যা হবে না, মানুষ তো মানুষ, লাশ তো মরছে, তার সমস্যা কি? তো তার ছোট ভাই জিনিসটা খুব অদ্ভুত ভাবে নিয়ে সে পাড় ধারে উঠে তার ওই যে আমার ফ্রেন্ড শামীম তার পাশে সে বসলো মাথার ধারে, যে ঠিক আছে আপনি বসেন। মানে ভয়। হাসানের জীবনের অধিভৌতিক ঘটনা আমরা শুনছি, এবং এটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন দেখার বিষয়। আপনারা যে জায়গাটি থেকে এই অনুষ্ঠানটিকে অন্তরে নেবার চেষ্টা করবেন, সেই জায়গাটি, সে স্পট সম্পর্কে আপনাদেরকে সুমন এবং রেহান অনুষ্ঠানের শুরুতেই ধারণা দিয়ে দিয়েছে। শুধু চোখ বন্ধ করে একটা জিনিস চিন্তা করুন, চারপাশে থই থই করছে পানি, যত দূর চোখ যায় শুধু পানি আর পানি, মাঝখানে ছোট্ট একটা দ্বীপের মতো জায়গা, ওখানে মানুষ থাকে না, শুধু কবর আর কবর। সেই জায়গাটিতে 4-5 জন বন্ধু মিলে জীবনের অধিভৌতিক ঘটনাগুলো আপনার সামনে আনার চেষ্টা করছে। প্রিয় শ্রোতা, হাসানকে নিয়ে এই টিম যখন ওখানে বসে এই ঘটনাগুলো ধারণ করবার চেষ্টা করছিল, কিছু অদ্ভুত ঘটনা ঘটে, যা আজকের এই অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি সবাইকে মনে করিয়ে দিচ্ছি, রাত যত গভীর হবে ডরের গল্পগুলো তত বেশি গাঢ় হবে, কিন্তু সেটাকে উপভোগ করতে হলে আপনাকে ডরের রেসিপি অবশ্যই মনে রাখতে হবে। একলা ঘর, অন্ধকার, জানালাটা হালকা করে খোলা, একলা আপনি, এবং রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড। ফিরে আসছি ঠিক 3 মিনিট পর। ডর। ডর মানে ভয়। আজকে ডর এমন একটি জায়গায় গিয়ে দাঁড়াবে যেখানে ভয় ছাড়া আর কিচ্ছু আপনি খুঁজে পাবেন না, কারণ ডর সবসময় চেষ্টা করছে এই কথাটি প্রমাণ করতে। ডর মানে ভয়। লাশ নিয়ে কিছুদিন আগে ফেসবুকে একটি ঘটনা পড়ছিলাম। ইতালির সিসিলির এক শিশু ঠিক না, শিশুর মৃত মমি, এবং এই শিশুটি খুবই ধনবান পিতার সন্তান ছিলেন। বাবা চেয়েছেন যে কোনো ভাবেই হোক এই শিশুটিকে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি দেখতে চান। অনেক পয়সা খরচ করে তিনি এই মমিটি ধারণ করেছেন। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এই লাশটি দেখতে সেখানে যায়, এবং এই লাশটিকে বলা হয় স্লিপিং বিউটি। অদ্ভুত একটি কাণ্ড ঘটে গেছে বেশ কয়েকদিন যাবৎ এই মমিটির সাথে। সেটা হলো, এই মমিটি কখনো কখনো চোখ খুলছে, যা কোনোভাবেই একটা মমির সাথে যায় না। বিজ্ঞান এটাকে নিয়ে ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে, কিন্তু কি বিভৎস একটা ব্যাপার, কি ভয়ের একটা ব্যাপার
চিন্তা করে দেখুন, ছোট্ট একটা শিশু 1920 সালে নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে মারা গেছে, তার মমি করা হয়েছে এবং সেই মমিটি কখনো কখনো চোখ খুলছে, কখনো কখনো চোখ বন্ধ করছে। আপনারা যদি ঘটনার সত্যতা পেতে চান তাহলে গুগলে গিয়ে সার্চ করতে পারেন। ছোট্ট এই শিশুটির নাম রোজালিয়া। আমরা এই লাশের গল্পে আছি। এমন একটি লাশ কিংবা লাশের সাথে এমন কোন অদ্ভুত আচরণ যা সত্যি সত্যি আমাদেরকে লজিক কিংবা এন্টি লজিকের মুখোমুখি না করিয়ে ভয়ের সামনে দাঁড় করিয়ে দেবে। আমরা আবারও ফিরে যাচ্ছি সুমন এবং রেহানের কাছে। বৃদ্ধ লোকটাকে পায়ের ধারে রেখে এখানে চলে আসছে। বৃদ্ধ লোকটা যেভাবে মানে শুইছে সেখানে হইতেছে লাশের পা, আর তার পাশে হইতেছে তার মাথা। বৃদ্ধ লোকটার মাথা হচ্ছে লাশটার পায়ের কাছে। আর বৃদ্ধ লোক নৌকা চলতেছে, এক তো বাতাস, সেই কারণে হয়তো সে মাথা মানে যে চাদরটা গায়ে ছিল সেটা সে পুরোটাই মাথা খাতা ঢেকে রাখছে। আর এখান থেকে তো লাশ তো পুরোটাই ঢাকানো। তো এক পর্যায়ে ঠিক 5-10 মিনিট পর তারা কিছু একটা শব্দ পেতেছে, যে কিছু একটা কর্মর একটা খাওয়ার আওয়াজ। তারা তো প্রথমে বুঝতে পারে না। প্রথমে বড় ভাই বললো কিছু, তো ছোট ভাই দুইজন খুব অবাক হয়ে তাকিয়ে দেখলো যে তার যে বৃদ্ধ লোকটা পায়ের ধারে শুয়ে কি করতেছে সেটা তো দেখা যেতেছে না, বাট রক্তে ভিজে উঠতেছে চাদর। তারা বুঝতে পারলো যে না, সে ওখানে সেই তার দাদির পাটা খাচ্ছে, এরকম আওয়াজও আসতেছে। তখন ওর বড় ভাই হাত দিয়ে ইশারা বললো যে চুপ, কোনো কথা নাই, কিচ্ছু বলবা না, কারণ এখন মাঝ নদীতে কোনো কিছু করা থাকবে না, চুপচাপ থাকবে, কোনোরকম শুধু নদীর কিনারে চলে আসি। তো তার মতো সে আওয়াজ চলেই যাচ্ছে। এক পর্যায়ে তার বড় ভাই কিনার পর্যন্ত নিয়ে আসছে। কেউ তার বৃদ্ধ লোককে কোনো ডিস্টার্ব করলো না যে কি হইতেছে না হইতেছে, কেউ কোনো সারা শব্দ দেয়নি। তার বৃদ্ধ লোক তার কাজ করেই যাচ্ছে এবং চাদর ভিজা রক্ত। কিনারে চলে আসার পর তার ভাই নামলো, ওই আগ দিয়ে কিনারে আগ দিয়ে বৃদ্ধ লোক উঠে বসছে। উঠে ঠিকঠাক সে চাদর টাদর ঠিক মতো রাখছে, আর চাদর তো এটা ভিজা রক্ত লাশের। বৃদ্ধ লোক বসে আছে, বৃদ্ধ লোকের যে চাদরটা সেটা ভিজেনি। ওই ব্যাপারটা আমি ভালো করে করছিলাম, কারণ সে ফ্রেন্ডটা বলতেছে যে তার বৃদ্ধ লোকের যে শালটা ছিল বেশিরভাগ খাকি কালার হয়, তো এই কালারটা বোঝা যেতেছে না রক্তে ভিজা নাকা। বাট তার দাদির যে চাদরটা ছিল সেটা সাদা রঙের ছিল, অফ হোয়াইট কালার, সেটা বোঝা যেতেছে রক্তে পুরো লাল হয়ে আছে, কারণ এটার মধ্যে আর কোনো ইয়ে নেই। তো ভাই নামার পর সে কামাল কামাল বলে 3-3 চিল্লালো, বাট ওখানে কোনো লোকজন নাই। এবং একটা নদীর তীর থেকে সাধারণত প্রথমে চর পার হওয়া লাগে, তার কিছুক্ষণ পর গ্রাম, তারপর হইতেছে ঘর বাড়ি, একটু দূর আছে। তো একটু হাইটা যাইতে হবে ভিতরে। চর থাকে 2 মিনিটের রাস্তার মতো চর, তারপর হইতেছে উঠার 5 মিনিটের রাস্তা, পরে হইতেছে গ্রাম, এরকম একটা দূরত্ব। তো বড় ভাই দেখতেছে কামাল কামাল বলে চিল্লাইতেছে, বাট লোক তো নাই, দূর থেকেও দেখা যেতেছে কোনো লোকজন নাই। তো তখন সে বৃদ্ধকে বললো যে আপনি এখানে একটু বসেন, যে লোকটা খুঁজতেছে, আমি হয়তো এখানে পারে আছে, রাতের অন্ধকার এখানে নাই, তো আমি ডেকে আনি। তো বলতেছে ঠিক আছে যাও। তখন ওর বড় ভাই বলতেছে দুই ভাইরে ডাকলো যে তোমরা বসো আমার সাথে। তখন বৃদ্ধ লোকটা বলতেছে আর কি যে না তুমি যাও, ওদের দুজনে রেখে দাও। তারপর আবার জোরাজোরি করতেছে, বলো না এখানে একজন রেখে যেতে হবে, কারণ এখানে আমি লাশের সাথে আমি থাকবো না। তোমরা বৃদ্ধ বলতেছে। তো এক পর্যায়ে যখন জোরাজোরি করতেছে, তখন এক পর্যায়ে বৃদ্ধ বললো ঠিক আছে বেশিক্ষণ সময় লাগাবি না, 3জন যা, বাট এখানে আমি আসি, বাট বেশিক্ষণ থাকবো না, তোরা আমি যতক্ষণ দেখবো যে, যেহেতু বললাম যে 5 মিনিট চড়ার মতো রাস্তা দেখা যায় পুরো, বলতেছে আমার চোখ এখানে তাকানো আছে, তো আমার চোখ যতটুকু যায় তোর ততটুকু যাবি, তারপর আবার ফেরত আসবি। তখন ভাই বলছে ঠিক আছে। তো ভাইটা শুধু চটটা কোন রকম পার হয়ে 3 ভাইরে বলো পিছে আর কেউ তাকাবা না, 3 ভাই দৌড়াইতেছে। আর ওইখান থেকে এত দূর চলে আসে, তাদের পিছে মনে হইতেছে বৃদ্ধ চিল্লাইতেছে তোরা আমার রেখে কই যেতেছে, এটা কি 3 ভাই শুনতে পেয়েছে? হ্যাঁ 3 ভাই শুনতেছে, 3 ভাই দৌড়াইতেছে, কেউ পিছিয়ে থাকে। বড় ভাই বারবার চিল্লিয়ে বলতেছে যে কেউ পিছিয়ে থাকবি না, যাই হোক। তো তারা দৌড়ালো, এক পর্যায়ে সাউন্ডটা দেখতেছে কম হয়ে গেছে, তো আশপাশে আর কোনো বাড়ি টাড়ি খুঁজে পেতেছে না। ঠিক কিছুক্ষণ পর একটা গোয়াল ঘর পেলো। তার বড় ভাই এতটুকু আইডিয়া ছিল যে গোয়াল ঘরে, আমি জানি না এটা কিরকম, বাট ওর বড় ভাইয়ের আইডিয়া এরকম ছিল যে গোয়াল ঘরে মানে জিন বা কোনো খারাপ কিছু ঢুকতে পারে না। তো সে ওই গোয়াল ঘরে ঢুকলো। গোয়াল ঘরে 2টা গরু ছিল, তো ওরা কোন রকম 2 গরুর মাঝখানে 3 ভাই বসে ছিল, চুপচাপ করে বলো কোনো কথা নাই। গোয়াল ঘরের তো আশেপাশে বসতি, হ্যাঁ তার কিছু দূর আসছিল, বাট সে আর এত দূর সাহস পায়নি যে দৌড়ে ওই বাসা পর্যন্ত যাবে। সে এই গোয়াল ঘরে আশ্রয়টা নিল। আর বললাম তো বড় ভাই যে একটা মাথায় আইডিয়া রাখছে যে এই খারাপ কিছু এখানে আসতে পারবে না, তো এইটারই সেফ মনে করছে। তো এখানে আসার পর সে বসে আছে, 2 গরুর মাঝখানে 3 ভাই বসে আছে। তো বললো কোনো সারা শব্দ নেই, চুপচাপ থাকো। সবচেয়ে ভয়ের বিষয় ছিল এই জায়গাটায় যে তারা এই জায়গায় বসেছিল, তখন মনে হয় প্রায় 1:30 বাজে। এক পর্যায়ে তারা শুনতে পেল যে কেউ আশপাশ থেকে হাঁটতেছে এবং বলতেছে যে তোরা ভিতরে কতক্ষণ থাকবি। আধা ঘন্টা পার হয়ে গেল। গোয়াল ঘরটা খড়ের ঘর, একটু পর পুরো খড়ের ঘরটা নাড়া দেয়, তারা ভয় পেয়ে যায়। আবার ছোট ভাই চিল্লান দিয়ে উঠে,
তো বলছে কোনো ইয়ে না, চুপচাপ থাকো। এতটুকু শান্ত হয় না এই জিনিসটা মাঝখান থেকে ফল ভেঙে ভিতরে হাত দেয় এবং গরু লাফালাফি শুরু করে দেয়। গরু নাকি অনেকবার লাঠিও দিচ্ছে এরকম, আর গরু এমন পর্যায়ে ছিল যে গরু ছিঁড়ে যাবে, তারাও ভয় পেয়েছিল যে গরুর লাঠি নাকি তারাও খায়। এরকম করতে করতে প্রায় ফজরের কাছাকাছি যখন চলে আসছে 3:30 পৌনে 4টার দিকে, তখন জিনিসটা জোরে জোরে 2বার বলে গেছে যে তোরা আজকে বেঁচে গেলি, সামনে যদি কখনো পাই এরকম বাঁচবি না, এরকম 2বার বলে তারপর জিনিসটা চলে গেছে। ঠিক আজানের সময় তারা 3 ভাই বের হয়ে পাশেই এক লোকের বাসা হয়েছে, সেই লোকে মানে দরজা নক করছে অনেকবার, তারা খোলার পর বলতেছে কি হয়েছে। তাদের কাছে সব ঘটনা বলার পর তারা বলছে দেখুন আপনি এখন বের হন না, আপনি ভিতরে আসেন। তাও পানিটা নিয়ে ইয়া করার পর তাদের 3 জনের অবস্থা খুব খারাপ ছিল। সকালে যখন ফজরের আজান দেওয়ার পর একটু আলো হয়েছে, আলো হওয়ার পর যখন ওই নৌকার ওখানে গেছে যে লাশ মানে ইয়া করার জন্য, ব্যাপারটা দেখতে পেল যে নৌকাটা জায়গা মতোই আছে, বাট লাশটা যে অর্ধেক খাওয়া এটাও ঠিক আছে, বাট ঘাটটা মোটকে ওই যে চর বললাম যে ঘাটটা মোটকে ওইটা উল্টা করে চরের মধ্যে যাবে, শুধু ঘাটটা উল্টে লাশের বাট অর্ধেক খাওয়া, পা রান পর্যন্ত পুরো খাওয়া। মানে ওইখানে যাওয়ার পরে দেখেছে এই যে রাতে যে খাইছিল লাশ ওই খাওয়াই অবস্থায় আছে পুরা। সম্ভবত এটা বাম্পাই বলছে, বাম্পা পুরোটা খাওয়া, ডান পা কিছুটা, হাঁটু পর্যন্ত পুরোটা খাওয়া। আর এটা তো নৌকার মধ্যে যেহেতু যেতেছিলাম তাই এই ঘটনাটা না বলে পারলাম না। আমি শুধু এটা চিন্তা করতেছি যে তুই একটা জিনিস চিন্তা কর যে ওই মাছ নদীতে ছিল এবং তাদের কাছে আসলে বুদ্ধির পরিচয় দিছে। মানে একটা জিনিস চিন্তা কর যে তাদের যদি সিঙ্গুলারলি যাওয়ার কথা থাকতো, ওইখানে যদি কোনো লাশ না থাকতো তাহলে কি হতো? সে লাশ নিয়ে বিজি ছিল নদীপথে। শামীমের বড় ভাই মানে মাথা ঠান্ডা রেখে খুব বুদ্ধির একটা পরিচয়, চরম। এই আসলে আমার মনে কি এইসব বিপদে মাথা ঠান্ডা রাখাটা সবচেয়ে জরুরি। রাইট। আমি অবাক হয়েছিলাম যে গোয়াল ঘরে কেন ঢুকলো মানুষের বাড়ির কাছে। এইটা রিয়ান আমি কিন্তু আজকে নতুন জানলাম। সবচেয়ে লেটেস্ট বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা শুনছি যে মানুষ অনেক সময় একটা জিনিস ভয় পায় না, কিন্তু মানে সবচেয়ে বেশি শুনছি লোহার পাশে, তারপরে শুনছি আগুন জ্বালালে ওগুলো সাথে রাখলে হয়তো এই ধরনের ব্যাপারগুলো। বাট মানে আগুন জ্বালালে ব্যাপারটা সবসময় আমার কাছে একটু অন্যরকম লাগছে, কারণ আমি আসলে যদি জিনে বিশ্বাস করি, জিন কি দিয়ে তৈরি, তাহলে আগুনে কেন সে ভয় পাবে? ও এই জিনিসটাও বলছিল তার বড় ভাই, যে এই বড় ভাই এই জিনিসটা শিখলো কোথেকে। সে বললো যে তার বাবা নাকি আগে খেতে যখন যেত, রাত্রে যখন ফিরতো, সে সবসময় গরু নিয়ে ফিরতো, দরকার নাই তারপর সে গরু নিয়ে যেত, রাত্রে গরু নিয়ে ফিরতো। এরকম ওদের কাছে এরকম হতো যে দূর থেকে কেউ ডাকাডাকি করতো, দেখতো, বাট গরু থাকার কারণে তারা সেফ থাকতো। তাই ওর বড় ভাইয়ের মাথায় এতটুকু ছিল যে না, গরুর ঘরে ঢুকলে হয়তো এটা আমার কাছে আসবে না। আজকে নতুন একটা বিষয় জানলাম। পৌঁছাতে কতক্ষণ লাগবে? খুব বেশি দূরে না, প্রায় কাছাকাছি চলে আসছি। তুই ওই দিকে তাকা, ওই যে দেখা যেতেছে, আর খুব একটা সময় লাগবে না। মাত্র 5 থেকে 6 মিনিট পরেই আমরা সেই কাঙ্ক্ষিত কবর দ্বীপে নেমে যাই। রেহান, কোন দিকে বুঝবি? কিন্তু সেখানে একটা ভালো ঝামেলার মধ্যে আমি মনে হয় রাত্রেবেলা আসার আগে আমাদের সকালে একবার এসে দেখা যাওয়া উচিত ছিল, বুঝছিস? গ্রামের দিকের কবরগুলো আমার খুব ভয় লাগে, বোঝা যায় না অনেক সময় গাছগাছালি ঝোপঝাড়ের কারণে। মানে কই বসতেছি, আদৌ কোনো কবরের উপরে বসে পড়তেছি কিনা, এই জিনিসটা নিয়ে মনে হয় যে এক কাজ করি, আমরা যেহেতু এতজন আছি খুব একটা প্রবলেম হবে না। এই পাশে একটু হালকা দেখা যাচ্ছে, এখানে আমার মনে হয় কবর টবর খুব একটা নেই, এই পাশে এই দিকটাতেই বসি। আমি ঘাটলাটা কাছাকাছি আছে, যে কোনো সময় নৌকায় উঠতে পারবো। কিন্তু আমাদের যে আমরা যেখান থেকে আসলাম নদীর মধ্যে আমাদের যে ভয়টা না হয়েছে, এখানে আসার পর কিন্তু একটু ভয় বেশি লাগতেছে। এটা ভয়ে মানে জায়গাটা দিনের বেলা দেখলে অনেক সুন্দর মনে হয়, রাত্রের বেলা অনেক ভয়ঙ্কর মনে হয়। একটু বেশি ছিমছাম, এত লোকজন কম এটা জানতাম না। আচ্ছা, প্রথম দিকেই কিন্তু বলছিলাম আপনাদেরকে যে কেন এই জায়গার মধ্যে আমরা যাইতেছি, পরে আস্তে আস্তে বলবো। এখন তো আমরা পৌঁছাই গেছি, তো এবার একটু বলি আপনাদেরকে কেন এইখানে নিয়ে আসছি। এই যে হাওরটাতে আমরা আসছি, এই হাওরটার নামটা বলতেছি না, নিশ্চয়ই বুঝতেই পারছেন কেন নামটা বলতেছি না। এই জায়গাটার মধ্যে আসার কারণটা হইতেছে, আশেপাশে তাকায় দেখেন গ্রামগুলো কিন্তু অনেক, ওই যে দেখেন অনেক দূরে দূরে গ্রামগুলো দেখা যেতেছে, এবং এই জায়গাটা একটা দ্বীপের মতো, চতুর্দিকে পানি আর পানি। এটা কিন্তু সাধারণ একটা বসবাস করার দ্বীপ না, এই পুরো দ্বীপটাই হচ্ছে একটা কবরস্থান। এই যে আশেপাশের গ্রামগুলো দেখতেছেন, তো এই গ্রামগুলোতে বাড়িগুলো এমন, এখানে জায়গা খুব বেশি একটা ফাঁকা থাকে না। যখন চতুর্দিকে পানি থাকে, ওই সময়ের মধ্যে যদি এলাকার মানুষজন মারা যায়, তাহলে ওদেরকে কোথায় কবর দেওয়া হবে? তো এই ঝামেলাটাকে দূর করার জন্য এই আশেপাশের যে গ্রামগুলো আছে, সব মানুষজন মিলে এই জায়গাটা তৈরি করছে, যাতে এই গ্রামের মানুষগুলো এই সময় মারা গেলে এখানে কবর দিতে পারে। মূলত এই দ্বীপটাতে আর কোনো মানুষজন থাকে না। আমরা এইখানে আসার কারণ হচ্ছে
ওই যে দেখতেছেন না মাছ ধরতেছে, খেয়াল করে দেখেন ছোট ছোট আলো দেখা যেতেছে, এগুলো কিন্তু সব মাছ ধরতেছে জেলেরা। তো আমরা কয়েকটা ঘটনা এমন পাইছি, জেলেরা যখন রাতের বেলা মাছ ধরে এখানে, বিশেষ করে এই দ্বীপটার আশেপাশে মাছ ধরে, অনেক সময় এখান থেকে বিভিন্ন ধরনের কান্নার আওয়াজ পাইছে, মনে হয়েছে যে এখানে কোনো মানুষজন আছে, এমন অ্যাক্টিভিটিস তারা পাইছে, যদিও তাদের জানা মতে এখানে কোনো মানুষজন থাকার কথা না। বিভিন্ন রকম শব্দ যেটা আর কি মানুষ থাকলে হয়তো করতেও পারতো। হ্যাঁ, কিন্তু কথা স্বাভাবিক হচ্ছে না। যে এখানে তো মানুষ থাকে না। ওই পরিবেশের ইয়ের সাথে স্বাভাবিক না এরকম শব্দ হয়েছে। কেউ কেউ আবার অসুস্থ হয়ে গেছে এখান থেকে। এইখানে খুব কাছাকাছি মাছ ধরতে চলে আসছিল একজন জেলে, সে আবার একা একা ছোট একটা নৌকা নিয়ে আসছিল, কিন্তু তার পরের দিন তারা এই জেলেকে তার নৌকার মধ্যেই অজ্ঞান অবস্থায় পাইছে আর কি, এই দ্বীপটার আশেপাশে। তো এরপর থেকে আর কি এখানকার মানুষজন গভীর রাতে এই দ্বীপের আশেপাশে আর মাছ ধরতে আসে না। তো আমাদের মূলত আসার উদ্দেশ্যটা হচ্ছে এইখানে এই জন্যই যে আমরা একটু দেখেছি আসলে এখানে কিছু ঘটে কিনা। আমি জানি না আদৌ ঘটবে কিনা, তবে এইটা শোনার পরেই আমরা মনে করলাম, আমি আর রেহান ভাবলাম যে না, আপনাদেরকে নিয়ে আমরা এই দ্বীপটার মধ্যে যাব। হ্যাঁ সুমন, ঘটনাটা তো শুনলাম, এখন কাহিনী হচ্ছে যে আলামিন ভাই এখানে আছে। চল আমরা এখন গল্প শোনা শুরু করি, কি বলেন আলামিন ভাই? শুরু করবেন নাকি? শুরু করে দেন। আমি তখন ক্লাস 2 কি 3 তে পড়ি, ছোটই আমি একদম তার আগে ছোট। আপনার একটু কোথায়, আপনার বাড়ি কোথায়? কোথায় আমার আসছেন? দেশের বাড়ি হচ্ছে পটুয়াখালী জেলা, কলাপাড়া থানা। আচ্ছা, আর আমি থাকি নারায়ণগঞ্জে ফতুল্লাতে থাকি, সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করি। আমি যখন ছোট একদম, কাশি তো বোধহয় ছিলেন, যে ঘাস টাস কাটে, হ্যাঁ, ওই কাশি। কাটার কাছে। তা আমাদের একটা গরু ছিল, আমি ওই গরুটার খুব আদর করতাম। আমি স্কুল থেকে গায়ে শুটের জন্য ঘাস টাস নিজে কাটতে আনতাম, যে ও ঘাস কামড়াই খাবে, একটু কষ্ট হবে, এই জন্য আমি কাটে কেটে দিতাম। তো একদিন আমার এক কাকার কাশি নিচ্ছি, কাশি নেওয়ার পর ওই কাশিটা আমি আইনা, দেশে তো লাঠির চুলা, ওই চুলার পাশে রাখছি। কিন্তু হঠাৎ করে আমার সন্ধ্যার পরে কে যেন আমার বললো যে আলামিন কাশি কই। তখন আমার মাথার মধ্যে ঢুকলো যে কাশি তো আমি বিলে রেখেছি, কাশি কোথায় আনিনি। দিয়ে আমি করলাম কি, তখন লুঙ্গি পরতাম, লুঙ্গি কাঁচা দিয়া বিলে চলে গেছি। যাইয়া যে জায়গায় কাশি রাখছি একটা মনে পড়ছে, ঠিক ওই জায়গায় গেছি। যাওয়ার পরে না, এই জায়গায় রাখিনি, ওই ভিটার মধ্যে রাখছি। ভিটা বলতে যে বিলের মধ্যে অনেক জায়গা দেখা গেছে, কিছু উঁচু উঁচু জায়গা থাকে, ওখানে মোষ বাঁধার জন্য। ওই জায়গায় গরু রাখছি, ওই জায়গায় বাঁধে রাখছি কাশিটা, ওই জায়গায় গেছি, এই জায়গায় রাখিনি। তো এরকম করতে করতে অটোমেটিক একদম প্রায় রাত্রি হয়ে গেছে, 7টা মতো বেজে গেছে। হঠাৎ দেখি একটা গরুর বাছুর বলি আমরা, বাচ্চা যেটা গরুর বাছুর, একটা বাছুর। তো আমি কিলোমিটার তো আমার রহিম কাকার বাছুর। হ্যাঁ, তো রহিম কাকার যে কাজের লোকটা নাম আছে লতিফ, যে লতিফ এই বাছুরটা এখানে রেখে গেল। হ্যাঁ, গরু নিয়ে গেল, বাছুরটা রেখে গেল। বাছুরটা তো সারা রাত এখানে চিল্লাইবে, আর একটা খাল পার হয়ে যাইতে হয়, তাহলে বাছুরটা নিয়ে যাই। তো আমি বাছুরটারে চাইতেছি যে খালে ফালাইয়া ওইবার উঠামো। আমি এদিকে ওরে তাড়াইতেছি, ও অন্যদিকে যাইতেছে। তো বাছুর সব অনেকক্ষণ দৌড়দৌড়ি করে আমি ক্লান্ত হয়ে গেছি। পরে মনে মনে গেলাম, দূর এ থাক, মানুষের বাছুরের জন্য আমি আর ক্লান্ত দরকার নাই, আমি চলে যাই। এখন আমি যেই জায়গাটা দিয়া খাল পার হমো, ঠিক ওই জায়গাটা আমি ক্যাচ করতে পারতেছি না যে আমি কোন জায়গাটা দিয়ে আইছিলাম। হ্যাঁ, তো এরকম অনেকক্ষণ খালে পার আবার হাঁটতেছি যে আমি কোন দিক দিয়ে নামে ওই পারে যাবো, কারণ আমাদের বাড়ি যেতে তো ওই পারে যাইতে হবে। কিভাবে যাবো? হঠাৎ ওই পার থেকে একটা কণ্ঠ, আমার এক দাদার কণ্ঠ, উনি বললো যে আলামিন এখান দিয়ে নামিয়ে আসো, আর হাঁটন দরকার নাই। তাই আমি দাদার কণ্ঠ পাইয়া আমার একটু ভয় লাগতেছিল যে ওই পারে আমি যাবো, খালে একা নামবো, একটা ভয় থাকে। হ্যাঁ, তো ওই পারে যাই, যে উনি ডাক দিচ্ছে আমার ভয়টা অটোমেটিকলি একটু কমছে। হ্যাঁ, আমি বললাম দাদা আপনি দাঁড়ানোর জায়গায়, আমি কিন্তু আসছি, আচ্ছা তুমি আসো। আমি পানির ভিতরে নামিয়ে সাঁতরে ওই পারে গেছি, যাই আর দাদারে পাই না। তো কয়েকটা ডাক দিলাম, দাদা নাই। পরে চিন্তা করলাম যে আমি এক কাজ করি, রহিম কাকারে যে বলে যায় যে আপনার বাছুর কিন্তু ওই পারে, গরু কিন্তু সারা রাত কানবে, আপনার বাছুর ওই পারে। এই কথা বলার জন্য ওনাদের বাড়িতে গেছি, যাই বললাম যে কাকা আপনাকে লতিফ কি করে জানেন, কি করছে, ও তো বাছুর রেখেছে ওই পারে। কে বাছুর রেখেছে? আমি তো হ্যাঁ বাছুর রেখেছে, বাছুর আনে নাই, আমি পশ্চিম পারে দেখেছি। পরে উনি আবার লাইট লয়ে নামছে, নামার পরে দেখে না খড়ে বাছুর বান্ধা। তো তুই কি দেখছো? তখন আমার মনে একটা ভয় ঢেকে গেল যে আমি কি দেখলাম। আর এইবার যে আমার দাদা ডাক দিছে, হ্যাঁ, সে দাদা এইবার কই গেল। আমি বাড়ি গেছি, বাড়ি গিয়া আমার মার কাছে বললাম যে মা এই ঘটনা। হ্যাঁ, পরে মায়ে বললো যে কিছু নাই, কিছু নাই, সব তোর দেওয়া দরকার নেই, এসব কিছু নেই। আর একটা ঘটনা হইলো, আপনি পরে আপনার দাদাকে জিজ্ঞেস করেন নাই সেদিকে গেছিল কি গেছিল না? না, ওই দাদা তখন না, দাদা এলাকায় গেল, আমাদের এলাকায় যাত্রা গান হয়। ওই ঘটনার কতদিন পর? ওই ঘটনার 1 বছর পরে হবে। দেখতে গেছি, যাত্রা গান দেখতে গেছি আমি আর আমার এক ফ্রেন্ড। যাত্রা তো বিশেষ করে রাতের 11টার পরে আরম্ভ হয়।
অনেক লোক যাত্রা প্যান্ডেলে অনেক লোক চুকাইছে, অনেক যাত্রা দেখতে আসছে। হঠাৎ করে কমিটিদের মধ্যে বুঝেন কি একটা সমস্যা হয়েছে, হবে না যাত্রা বন্ধ। তা আমার ফ্রেন্ড করলো কি, দেখ আমার এক বোনের বাড়ি আছে, চল ওই বাড়িতে যাই, রাত্রে জায়গায় থাকুন, তার সকাল বাড়ি চলে যাবো। তো ও কি যেন মনে করে যে আমার নিয়ে গেল, ওর বোন হয়তো রাগ করবে বা কিছু এরকম চিন্তা ভাবনা করে আমার বললো কি, তুই একটু বয় জায়গায় বল, আমি আইতেছি। ওই যাত্রার ওইখানে বসে, যেখানে যাত্রা হওয়ার কথা ছিল। হ্যাঁ ওই জায়গায়, মানে আগে মনে হয় একটু জানাইতে গেছে যে আমি একজন নিয়ে আসতেছি সাথে। তো তুই জায়গায় বল, আমি আসতেছি। এই কথা বললে ও চলে গেছে। আমি অনেকক্ষণ বসে রয়েছি, ও আসে না। তো অটোমেটিক যাত্রা হবে না এই কথা শুনে কমিটির লোক ছাড়া ওই জায়গায় আর কোনো দর্শকও নাই। পরে মনে মনে চিন্তা করলাম যে তাহলে আমি কাজ করি, আকাশ ও চাঁদ আছে, মোটামুটি রাস্তাঘাট পরিষ্কার দেখা যাইতেছে, তাহলে আমি বাড়ি চলে যাই, বাসার দিকে হাঁটা দেখতে। ছোট্ট একটা বিরতির সময় আবারও হয়ে গেল। ঠিক 12:06 ডর আবারও ফিরে আসবে এবং নিশ্চয়ই জানা আছে, রাত যত গভীর হবে ডর তত গাঢ় হবে। প্রিয় শ্রোতা, অনেকক্ষণ শুনেছেন আপনারা ডরের গল্প, তবে আরো অনেক বেশি বাকি। এই পর্যায়ে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, ডর বাংলাদেশের ভৌতিক অনুষ্ঠানের ইতিহাসে এমন একটি অনুষ্ঠান যেটা বাংলাদেশের বিভিন্ন হন্টেড জায়গাগুলোকে আপনাদের সামনে পরিচয় করবার একটা চেষ্টা করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি ভয় অনেক বেশি পরিবেশের উপরে নির্ভর করে, যে কারণে আমরা শুধুমাত্র অতিভৌতিক গল্প নয়, আমরা বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসকে আমাদের ভৌতিক গল্পের অন্যতম অংশীদার করেছি। আজকের এই সপ্তাহে ডর যেখানে বসে ধারণ করা হয়েছে সেটি হাওড়ের এমন একটি জায়গা যেখানে চারপাশে পানি, মাঝখানে ছোট্ট একটা দ্বীপের মতো, এবং ওই দ্বীপে শুধু কবর ছাড়া আর কেউ থাকে না। আমরা সেই জায়গাটিতে বসে ঝড় বৃষ্টি মাথায় করে আজকের এই হাসান এবং আলামিনকে সাথে নিয়ে ডরের গল্পগুলো ধারণ করেছি। এরকম ভাবে যদি আপনি অনেক বেশি ভয় পেতে ভালোবাসেন, অধিভৌতিক ঘটনাগুলোকে যদি অন্তরে ধারণ করে এরকম জায়গায় বসে লাখো মানুষের কাছে ছড়িয়ে দিতে চান, তাহলে ফোন করুন আমাদেরকে 09613892 এই নাম্বারে। আরো একবার বলছি 09613892 এই নাম্বারে। ফিরছি ঠিক রাত 12:06। রাত 12:06। আপনারা শুনছেন ডর, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। সঙ্গে রয়েছে সুমন এবং রেহান অন দ্য স্পট, যেটি হাওড়ের কোন একটি বিশেষ জায়গা। সঙ্গে রয়েছে লোবান এবং আমাদের এই সপ্তাহের দুজন অতিথি আলামিন ও হাসান। হাসানকে আমরা থামিয়ে রেখেছি। হাসানই আজকের এই ডরের সবচাইতে মূল গল্পের জায়গাটিতে কিছু দুর্ধর্ষ, ভৌতিক এবং গা শিউরে ওঠা অধিভৌতিক ঘটনা নিয়ে অপেক্ষা করছে হাসান। তবে সেটা আলামিনের ঘটনার পর। আমরা আবারও ফিরতে চাই আলামিনের কাছে। আর ফেরার আগে আপনাকে বলছি, ফেসবুকে কিছু ছবি পোস্ট করা হয়েছে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে। যদি আপনি দেখতে চান তাহলে চলে আসুন। ফেসবুকের অ্যাড্রেস facebook.com/ABC Radio FM 89.2। আবার বলছি facebook.com/ABC Radio FM 89.2। ফিরে যাচ্ছি সুমন ও রেহানের কাছে। তো ওখান থেকে আমাদের বাড়ি প্রায় 4 কিলোমিটার হবে। তো আমি হাঁটতেছি আর গুনগুন করে গান গাইতেছি। তো ওখানে একটা রাস্তা আছে যে মনে করেন প্রায় 1 কিলোর মতো। এখানে মনে করেন যে 1 কিলোর কম জায়গা কোনো বাড়িঘর নাই, আর বাড়িঘর যা আছে রাস্তা থেকে দূরে দূরে। তো ওই জায়গাটা আইসা আমার আর বেশি ওখানে ভয় লাগার কথা না, যে জায়গাটা ভয় লাগার কথা না, কারণ এই জায়গাটা কোনো গাছ গোছ নাই, একদম পরিষ্কার একটা জায়গা। হঠাৎ করে দেখি একটা মেঘ আইসা 4 তারা ঢেকে দিল, জায়গাটা অন্ধকার হয়ে গেল। তো বৈশাখী কিন্তু কাল বৈশাখী ঝড় হইলে কিন্তু অনেক কঠিন মেঘ করে, একদম সব অন্ধকার করে দেয়। অন্ধকার করে দেয়। আশেপাশে তো বাড়ি নেই, তাহলে আমার একটা জায়গা দরকার, বৃষ্টি বোঝা যাবে না। এখন আমি হাঁটি, আমার কেমন যেন শরীর ভার ভার হয়ে যেতেছে,
হঠাৎ করে আমার মনে মধ্যে একটা ভয় ঢুকে গেল যে আমার পিছনে কেউ হাঁটতেছে। তো আমার এক লোকে বলছিল যদি পিছনে কেউ হাঁটে এরকম কোনো শব্দ হয় তাহলে বাম পা দিয়ে লাথি দিয়ে, বাম পাশ দিয়ে না বাম বাম পা দিয়ে পিছনে লাথি দিবে, পিছনে তাকাইবে না, হ্যাঁ তাহলে সমস্যা হবে। তো আমি যে পাটা আলগে যে পিছনে লাথি মারবো ওই শক্তিটা আমার মধ্যে নাই। ভয়টা ভালোভাবে ঢুকে গেছে। হঠাৎ করে ভয় ঢুকে গেছে আর কি। মনে মনে বললাম যে একটা চিৎকার দিই, চিৎকার দিয়ে হয়তো আশেপাশে থেকে কেউ শুনে না আমার কাছে দৌড়ে আসবে। তো আমি চিৎকার দিতেছি কিন্তু আমার চিৎকার আমি নিজেই শুনতেছি না, বের হচ্ছে না। গলা দিয়ে কিছু বের হচ্ছে না। আমি হাঁটতেছি খুব দ্রুত, যে ওই জায়গায় একটা বাড়ি আছে রাস্তার সাইডে, ওই বাড়িটার কাছে গেলে হয়তো ওখানে মানুষ বাইরে হবে। আমি ঠিক ওই বাড়িটার কাছাকাছি গেছি, আমার কাছে মনে হলো যে আমি 5 মিনিটের রাস্তা বোধহয় আমি 20 মিনিটের উপরে হাঁটছি, তারপর আমি যাইতে পারতেছি না। আমি খালি শুধু বাঁচার জন্য হাঁটতেছি। এখন পরে হঠাৎ দেখি কি যে আমার সামনে একটা গরু, গরুটা দেখে আমি ভাবলাম যে হয়তো কারো গরু ঘর থেকে ছুটাই করছে, তাই আমি ওই গরুটার ফলো করে হাঁটতেছি। হঠাৎ চোখের পলক না দিতে দিয়ে যে গরুটা আর গরু না একটা কুকুরের মতো হয়ে গেছে। তো এই জিনিসটা দেখা তো এমনিতে তো ভয়ে আছি, এই জিনিসটা দেখে তো আমি একদম আরো বেশি ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে আমি দিছি দৌড় দিয়ে যাওয়ার পরে আমাদের ওখানে একটা বট গাছের মতো একটা গাছ হয়, এটাকে জিন গাছ বলে। ওই জিন গাছটার এই পাশও খাল এই পাশও খাল। তো আমি দৌড়ে যে ওই গাছটা লাগে একটা বাড়ি খেলাম। আমার এইটুকু মনে আছে যে আমি গাছটা একটা বাড়ি খেয়েছি, দৌড় দিয়ে যে বাড়ি খেয়ে আমি হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছি। পরে যখন আমার জ্ঞান ফিরলো আর কি, যখন আমার হুঁশ ফিরলো তখন আমি দেখি যে আমি ওই যে পাশের যে বাড়িটা ওই বাড়ির মধ্যে, আমার সবাই মাথার মধ্যে পানি দিতেছে। পরে আমার জিজ্ঞেস করলো কি ছিল, তুমি চিৎকার দিলে তো জোরে, কি সমস্যা হয়েছিল? পরে ওদের কাছে বলছি, ওরা কই ম্যাক, কোনো তো ম্যাক ট্যাক করে নাই, কই রাত তো আগের মতোই স্বাভাবিক ছিল, কোনো বৃষ্টি বৃষ্টি তো আর হয় নাই। পরে সকালবেলা আমার বাড়িতে খবর দিছে, খবর দেওয়ার পরে আমার যে আমার চাচাতো ভাই ওরা যা নিয়ে এসেছি। তোর পরে আমি অনেকদিন অসুস্থ ছিলাম। মানে ওনারা পাইলো কিভাবে? আপনি যে আমি চিৎকার দিচ্ছি, ওই লাস্ট চিৎকারটা ওনারা শুনছে। মানে আপনি চিৎকার দেওয়ার পর অজ্ঞান হয়ে গেছেন? হ্যাঁ। যাক, আপনার তাহলে একদিকে আপনার একটু লাকি বলাই যায় যে আপনার চিৎকারটা শেষ পর্যন্ত কেউ না কেউ শুনছে। তার মানে কোনো না কোনো একটা বিপদের মুহূর্তে আপনি সামহাউ সেভ হয়ে যাচ্ছেন। হ্যাঁ, সেভ হয়ে যাচ্ছি। আমি তখন একদম ছোট, যেমন পরবর্তী শুনছি আমার মার সাথে একটা পরী ছিল। পরী? হ্যাঁ। এই পরীটা, এখন আমি ছোট, আমরা আলাদা করে থাকতাম। আব্বা আমার দাদির সাথে কথা বলার জন্য ওনার রুমে গেছে, আমরা শুয়ে আছি। হঠাৎ ওনারা দরজা চাপে কথা বলতেছে, দরজার মধ্যে একটা শব্দ হইলো যে কেউ হয়তো দরজার মধ্যে নক করছে। হ্যাঁ, আমার আব্বা নামছে, নামার পরে যাই দেখি যে আমার মায়ের একটা জুতা ওই জায়গার মধ্যে পড়ে আছে। আব্বা দৌড়ে ঘরে গেছে, ঘরে যাই দেখে যে আমার ভাই ঘুমাইতেছে, আর আমার মুখে একটা ফল, আঙ্গুর ফলের মতো একটা ফল আমি চুষে খাইতেছি আর খেলতেছি। তো আপনার মা ঘরে নাই। এর মধ্যে এবার বাথরুমটা তুমি যে খুঁজেইলো, নাই, কোনো জায়গায় নেই। তাহলে কই গেল? ঠিক সকাল হবে ওই মুহূর্তে যেমন চারদিকে একটু ফর্স হয়ে যায় না, তখন দেখতেছে আমাদের বাড়িতে একটা আমড়া গাছ ছিল, ওই আমড়া গাছের একটা চিকন ডালের উপরে বসে আছে। আপনার মা এরকম একটা ডালের উপর তো বসে থাকা সম্ভব না, মহিলা মানুষ নামাজে বসলে কিন্তু মুখ ঢাকেই বসে, ওইরকম বসে আছে। হ্যাঁ, তখন আমার নানা বলছে যে ওর সাথে এরকমের একটা পরী আছে, হ্যাঁ এটা এরকম ডিস্টার্ব করে, প্রায় হয়তো এই ধরনের ঘটনা বিয়ের আগে এরকম হতো, এরকম ডিস্টার্ব করে। হ্যাঁ, আমার মার সাথে যখন এটা আসতো তখন আমার মা ওই যে ঘর টর একদম পরিষ্কার টরিষ্কার করে একদম থাকতো। হ্যাঁ, আমরা বাইরে কোনো নোংরা কাজ টাজ বা পাক টাক করতে যাইতো না। হ্যাঁ, আমার মার সাথে ওটা এখনো আছে। এখন কি আর সেই আগের মতো সমস্যা করে? আগের মতো সমস্যা করে না। এখানে একটা ঘটনা হলো, আপনারা হয়তো ভেড়ামারা নাম শুনছেন, বিদ্যুৎ কেন্দ্র। হ্যাঁ, তখন আমাদের প্রায় 3-4 মাস থাকতে হয়েছে এই কাজগুলো করার জন্য ভেড়ামারা। তো ওখানে আমরা রাত্রে কাজ করতেছি, ওখানে হার্ডিস ব্রিজের নাম তো শুনছেন? হার্ডিন্স ব্রিজ। হ্যাঁ, ওখানে আমরা নাইট করতেছি, ঘাটে নাইট করতেছি, বাজার থেকে আমরা লিওর দিতেছি। রাত্রে প্রায় 12টা বাজে গেছে, সবাই খিদে লাগছে, কিন্তু আমাদের খাওয়ানোর টাইমটা দিতেছে না, কাজের খুব চাপ। তো এরকম চিন্তা করি যে খাইতে যেতে ভোর 5টা, তো খিদে লাগছে খুব। আমি কি করলাম, ওখান থেকে 5-7 মিনিটের পর আমি একাই চলে আসছি ভাত খাওয়ার জন্য রাতের বেলা। হ্যাঁ, ভাত খেয়ে যাইতেছি, হঠাৎ দেখি কি একটা বুড়া একটা মহিলা বাড়ির থেকে বাইরেছে, হাতে একটা লাঠি, টুকটুক করে আইতেছে। তো ওই এলাকার তো কারো আমার চেনা সম্ভব না, চিনিও না। তো ওই মহিলা আসছে, আমার সামনে এসে দাঁড়াইছে। ওই মহিলা বাড়ির ভিতরে বাইরেছে আর আমি বাড়িটা ক্রস করে যাবো আর কি। পরে আমি বললাম যে আপনি কই যাবেন, এত রাত্রে বুড়া মানুষ কই যেতেছেন? কয় আমি একটু ফেরিঘাট যাবো। ফেরিঘাট কাজ কি? হয় আমার তো কাজ আছে, আমার ফেরিঘাট নিয়ে যাও। আমি কি আপনি হারিয়ে যেতে পারবেন? আমার হাতটা ধরো। পুরুষ না মহিলা? মহিলা। তো আমার এক হাতে লাঠি থাক, তোমার একটা হাত ধরো। তাই আমরা হাত ধরছি, হাত ধরে হাঁটতেছি, কিন্তু একটা মানুষের হাত ধরলে যেরকম লাগার কথা, ওনার হাতটা একদম নরম। হ্যাঁ, তা আমি ভাবছি যে বুড়া মানুষ তো চামড়া চামড়া ঢিলে হয়ে গেছে, এলে হয়তো নরম নরম লাগছে। আমি আবার কি করি, ওনার জাস্ট চামড়া নরম, তো হাড্ডিটা তো বাজার কথা হাতে, হাড্ডিটা পাওয়ার জন্য একটু জোরে জোরে চাপ দিই, তিনি হাড্ডিটা যেন একটু হাতে লাগে। তো মহিলা একটু কাপড়টা বেশি টানে দিচ্ছে, চেহারা ওনার আরো ক্লিয়ার দেখা যায় না। পর আমি জিজ্ঞেস করতেছি আপনি ঘাটে যাবেন কেন? আমার
ছেলের দোকান আছে ওই জায়গায়, দোকানে যাবো। আমি কি এত রাত্রে আপনি দোকানে যাবেন? রাতের বাজে প্রায় 1-1:30, আপনি এত রাতে দোকানে যাবেন কারণ কি? ও আজকে দোকান থেকে বাড়ি আসে নাই, এই জন্য ওরা আনতে যান। ওই এলাকাটায় কিন্তু বালুর ব্যবসা বেশি চলে। নদী থেকে বালু তুলে ট্রাকে করে বেছে। এই রাস্তার এই পাশেও বালু, ওই পাশেও বালু, বালুর স্তূপ মাঝখানে রাস্তা। ওই জায়গাটা যে বললো কি যে একটু দাঁড়াও, ওখানে আশেপাশে কোনো বাড়ি নেই। আমার কাজ আছে। কি কাজ? কয় সব কথা কি তোমার কাছে বলতে হবে? তো একটা বুড়ো মানে একটু বাথরুমে যাবেন। আচ্ছা ঠিক আছে, তো যান। তো উনি আমি হাতটা ছাইড়া দেওয়ার সাথে সাথে ওই বালুর স্তূপটার পাশে গেল। যাওয়ার পরে আমার কইতেছে, বাবা আমার তো ভয় লাগতেছে, তুমি একটু আমার এই জায়গায় আসো। আমার লাঠিটা ওই জায়গায় ফালাই রেখেছি, তুমি লাঠিটা নিয়ে আসো, আমি দাঁড়াতে পারতেছি না। আসুন, লাঠিটা ফালাই গেছে, লাঠিটা হাতে নিয়েছি, হাতে নিয়ে আমি যাম ওই জায়গায়। এর মধ্যে আমাদের সাথে কাজ করে একটা লোক, আমার শ্বশুর ডাকে, আমি জামাই ডাকি। ও আমার পিছনে ডাক দিল, শ্বশুর আপনি কই যান? আমি এখানে এক মহিলা গেছে, আরে একটু নিয়ে আসি। আসেন এদিকে আসেন। আমি কি লাঠিটা দিয়েই মহিলা আনোটা মহিলা আইব, আমার ওই জামাই আমার হাত ধরে টাইনে নিয়ে গেল, আপনি জান আমি একটা সিগারেট খেয়ে আসি। তাই আমি সবাই কাজ করে গেছি। যাওয়ার পরে ওখানে আবার যে এই ইঞ্জিন গুলো জাগানো জক মারতে হয়, আমি জক মারতে যাই দেখি আমার জামাই ওই জায়গায় জক মারতেছে। যে আপনাকে হাতে ধরে নিয়ে আসছে, আপনি যাই দেখেন ওখানে উনি কাজ করতেছে। আমার পছন্দ হয়ে গেছে, উনি জায়গায় কাজ করতেছে। পরে আমি কইলাম যে জামাই কি ব্যাপার? আমি আপনার দোকানে ঢুকলেন সিগারেট খাওয়ার জন্য, কাজের জন্য সিগারেট খেতে যাইতে পারি না, আর তুমি দোকানে গেছি না, কাজ কর, আমি যে সিগারেট খেয়ে আসি। আপনারা হবার দোকানে গেলেন, আপনারা আমার ডেকে নিয়ে আসলেন, ওটা কোথায় ডেকে নিয়ে আসছি। তখন মনে করেন যে আমি যে ঠক মারবো ওই শক্তিটা আমার আর নাই। আমি তখন ভয় পেয়ে গেছি পুরো, যে আমার তাহলে কে নিয়ে আসলো হাত ধরে। তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার কেউ যদি হাত ধরে নিয়ে না আসতো, আপনি যদি লাঠিটা দিতে যাইতেন তাহলে কি হইতে পারতো? পরে আমার এখন আসলে খুব ভয় লাগতেছে। পরে আপনাদের কি মনে হচ্ছে? চিন্তা করতেছি যে এই জায়গাটা এমনিও নাকি অনেক চিল্লানোর অবস্থা, আমি অপেক্ষা করতেছি কখন যেন একটা চিল্লানোর একটা আওয়াজ পাই। আমি শুনছি গোরস্থানে কোনো খারাপ কিছু আসে না, তারপরে জায়গাটা আসলে জানো এটা আসলে চতুর্দিকে যে পানি, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এইটা, ঝামেলায় পড়লে আমরা খুব সহজে ছাড়াও পাইতে পারবো। আমি পরের দিন আমার মনের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেল, তাহলে এই বাড়িতে তাহলে এরকম একটা মনে থাকতে তো পারি। আর উনি যদি বলছেন না ছেলে দোকান দেয়, তাহলে আমি একটু খোঁজ নেবো যে আসলে আছে কিনা। ওই বাড়িতে আসছে, একদম সকালবেলা উঠে আসছি, যে বাড়ি থেকে মহিলাটা বাইরে হচ্ছে ওই বাড়িতে গেছি। যাওয়ার পরে ওই বাড়ির এক মহিলার কাছে জিজ্ঞেস করলাম যে আপা আপনার কি শাশুড়ি আছে? হ্যাঁ আছে। আপনার শাশুড়ি কি বুড়া? হয়। আপনি কি? আমি যে জায়গায় কোয়ান্টামে কাজ করি, আপনার হাজবেন্ড কি করে যদি কিছু মনে না করেন? কারণ তো ফেরিকের দোকান দেয়, মানে মিলে যাচ্ছে। হ্যাঁ দোকান দেয়, তা তো সত্য। তাহলে আমি কি আপনার শাশুড়ির সাথে দেখা করতে পারি? কে? উনি অসুস্থ, উনি তো উঠতে পারেন না। উনি অসুস্থ মানে খুব অসুস্থ, উনি তো বিছানা ছেড়ে উঠতে পারেন না। পরে ওনার স্বামীও ঘর থেকে বেরিয়েছে যে কে ওটা বাড়ি চলে, আমি চিনি, ওই যে কাজ করি দোকানে অনেক সময় গেছি খাইছি। কি হবে, কি সমস্যা? আমি কালকে দোকানে আসেন কটা বাজে? 11টা-12টার দিকে আমি এসে পড়ছি। তাহলে আমি চিন্তা করলাম তাহলে ওই মহিলার সাথে দেখা করছি 1টার পরে। তাছাড়া ওনার শাশুড়ি বিছানা থেকে উঠতে পারে না। উনি মহিলা, আমি বললাম যে আপনার মা কি আপনার আনতে গেছিল কালকে? মা তো উঠতেই পারে না, উনি এবার আমরা আনতে যাবো কিভাবে? তখন আমার সাথে ঘটনাটা বললাম যে ভাই এইরকম একটা ঘটনা ঘটছে। ভাই আপনার ভাগ্যটা ভালো, আর আপনার জামাই আপনার বাঁচাইছে। আপনার জামাই যদি ওই টাইম ওই জায়গায় না আসতো তাহলে হয়তো আপনার একটা সমস্যা হয়ে যেত। এখানে এরকমের অনেক ঘটনা ঘটে। আমাদের বাড়ির সামনে যে গাছটা আছে, ওই গাছটা আসলে একটা খারাপ গাছ। মানে আসলে আপনার মানে ভাগ্যটা অনেক ভালো। এর কিছুদিন পর আমি যা কাজ করতেছি, আমি একদিন গেলাম ভেড়ামারা বাজারে। আমরা সন্ধ্যার পরে কাজ করে সবাই ভেড়ামারা যেতাম। ওখানে যাওয়ার পরে আমার এক লোকে বললো কি লালনের দেশে এসেছেন, লালনের বাজার দেখেন কখনো? এই কথাটা শোনার পর আমার মনের মধ্যে একটি যে কালকে আমি অ্যাবসেন্ট করবো, অ্যাবসেন্ট করে আমি ওই জায়গায় যাবো। কুষ্টিয়া গেছি, কুষ্টিয়া থেকে মাজারে গেছি। গান শুনতে শুনতে যে কখন যে বেলা গড়াই গেছে আমার আর ওই হুশ নেই, সন্ধ্যা হয়ে গেছে। তখন কুষ্টিয়া যে মজমপুর যে জায়গাটা, ওখান থেকে একবারে 12 মাইল নামে একটা জায়গা আছে, ওই জায়গা পর্যন্ত রাস্তাটার অবস্থা খুবই করুন, গাড়ি খুব আস্তে 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 চলতে হয়। বাস স্টেশন আসার পরে ওই রাস্তা দিয়ে কোনো গাড়ি যাবে না। পরে একটা লোক বললো কি যে আমরা মিরপুর ওই দিক দিয়ে ঢুকবো, ওখানে একটা মিরপুর নামে জায়গা আছে, মিরপুর থানা। আমরা ওখান দিয়ে ঢুকবো, ঢুকে পরে আমরা ওই জায়গার নাম আছে, ওই দিক দিয়ে ঢুকে পরে আমরা ভেড়ামারা যাবো। তো ওই বাসে উঠলাম। মিরপুরের দিকে ঢোকার পরে ওদিকের জায়গাগুলো একদম নির্জন। একটা জায়গা যে গাড়ির চাকা ব্রাস্ট হয়ে গেল, কোনো এক্সপায়ার চাকাও ছিল না। যে পরে আমার বললো কি যে ভাই এখান থেকে ভেড়ামারা বেশি দূরে না, এখান থেকে এই যে ভ্যান গাড়ি যায়, তারপরে ওখানে ওই যে মেসিমন গাড়িগুলো আছে, টমটম পাওয়া যায়, আপনার এই ভেড়ামারা চলে যান। না আমি অনেকক্ষণ দাঁড়াই রয়েছি, দাঁড়িয়ে থাকার পরে আমি আর ভ্যান গাড়ি বা টমটম কিছু পাইতেছি না। পরে এক লোকে দিন ভাই ভেড়ামারা যাওয়ার রাস্তা কোনটা? পরে বললো কি যে তাহলে আপনি এক কাজ করেন, সামনে একটা বাজার আছে, ওখানে গেলে ভ্যান ট্যান পাইতে পারেন। বললো যে ও যেতে আছে বাতি দেখা যায়, ওইটাই বাজার। এই আমি বাতি ফলো করে হাঁটতে হাঁটতে বাজারে আইসি।
ভ্যান পাওয়ার পরে আমি ভ্যানলা করতেছি, ভাই আপনি যদি আমার এখানে 40 টাকা দেন তাহলে আমি আপনার এখানে নিয়ে যান। হ্যাঁ, আর ওই যাত্রী আসে বসে থেকে তাহলে অনেক দেরি হবে। আমি ঠিক আছে, আপনার 40 টাকায় দিব, আপনি আমার নিয়ে যান। আমি যখন ভেড়া মারা আইসি আওয়ার পরে আমার মনের মধ্যে একটা করলো যে আমি এখান থেকে হাইটে যান। হ্যাঁ, ওই কারণ রাস্তা খুব খারাপ, ভ্যান গাড়িতে চলে আসছে, আমার এমনিতে গেছি, শরীর মধ্যে ব্যথা হয়ে গেছে, আমি এখান থেকে হাইটে যান। এরকম একটা চিন্তা ভাবনা করে আমি হাঁটতেছি। অল্প বয়স একটা লোক, ভাই কই যাবেন? ভাই আমি তো বিদ্যুৎ কেন্দ্রের কাজে যাইছি, ওখানে যাবো। আমি তো দিকে যাবো, চলেন একসাথে যাই, কথা কইতে যাই। আচ্ছা চলেন। কোনো সময় কালী মন্দির টন্দিরে গেছেন? আমি কই না, আমি এরকম কোনো সময় যাইনি। কথা ভূত দেখবেন? হিন্দি মানে আপনি ভূত দেখবেন? ওই জায়গাটা একটা রেল লাইন ক্রস করতে হয়, ওখানে আমরা আসছি, আশেপাশে কোনো বাড়িঘর নাই। ওই জায়গাটা এসে বলতে ভূত দেখবেন? আমি কই না ভাই, আমার ভূত দেখার আশা নাই। হ্যাঁ চলেন যাই। আপনার আমি ভূত দেখাই। কিভাবে ভূত দেখাবেন আপনি আমারে? হ্যাঁ কয় বন এই জায়গায় আমি জিন টানতে জানি, আপনার আমি জিনের মাধ্যমে ভূত দেখাম। আমি কি ভাই, আমি সবাই খুব ভয় পাই, আমি আমার ভূত দেখার দরকার নেই, আপনি আমার চলেন। আচ্ছা আপনাকে বসে থাকেন, আমি যাই। কার আমি বসেন না। তখন আমার মনে পড়ছে যে আমরা ভূত যাকে বলি, এদের ছায়া থাকে না। হ্যাঁ, তাহলে এই লোকটার আমি একটু ফলো করি। তখন আকাশে চাঁদ, আমি দেখি যে লোকটার কোনো ছায়াটা দেখা যাইতেছে না। অটোমেটিক একটা ভয় ঢুকে গেল মনের মধ্যে যে এই জায়গাটা আমি যদি লোকটা এত কাছাকাছি একদম গায়ের সাথে গায়ে লাগানো, যদি দৌড় দেয় তাও আমার যে কোনো মুহূর্তে ধরে ফেলাতে পারে, এরকম একটা অবস্থা। আর রেল লাইন দিয়ে কিন্তু দৌড় দেওয়া যায় না। হ্যাঁ, রেল লাইনের রাস্তাটা একদম খুবই কেমন খারাপ, করিডোরে যায়, হ্যাঁ পাথর থাকে, দৌড় দেওয়া যায় না। আর অটোমেটিক লোকটার চেহারা মেয়ারাও আমার চোখে আনার দেখতেছি না, কেমন যেন উনি একদম অন্যরকম হয়ে গেছে চেহারাটা দেখার পরে। আমি একটা ভয় পেয়ে গেছি। পরে আমি কি ভাই আপনি কই যাবেন? এখন আমার তুই দেখার ভিতরে তুই দেহস না, আমি কই যাবো? আমি কই তাহলে আপনি যাইবেন বা চলো কথা, আপনি আমার সাইডে দেন, আপনি আপনার জায়গা, আমি আমার জায়গায় যাই। এই কথা বলতে যা, তুই তোর জায়গায় যা। এই কথা বলার পরে তাকাই দিয়ে যে আসলে আমি যেই রাস্তায় আসার কথা আমি ওই রাস্তায় আসিনি, আমি জাস্ট রেল লাইনটা ক্রস করবো। আর আমি তো রেল লাইন হারার কথা না আমার, তো আমি রেল লাইন হারলাম কেন? আমি তো রেল লাইনটা ক্রস করে ওই পাশে চলে যাওয়ার কথা। ও রেল লাইনের আশেপাশে অনেক গাছ, ও আমার ওই হাইডিস ব্রিজের একদম ঘুরাই নিয়ে গেছে। আর ওই জায়গাটা আসলে খুব ভয়ঙ্কর একটা জায়গা, একদম জঙ্গল। আর ওদিকে তো লোক হাঁটা নিষেধ, ব্রিজে তো লোক ওঠা নিষেধই, ওদিক দিয়ে একটা রেস্ট্রিক্টেড এরিয়া। হ্যাঁ, ওদিকে যাওয়া কি হলো? আমি এই জায়গায় আসলাম কেন? হ্যাঁ, তখন আমি চিন্তা করছি যে যেহেতু আমি ব্রিজের গোড়ায় আসছি, এখান থেকে ফেরিঘাটটা কাছে, আর আমি ওই জায়গার যে রেল লাইনটা ওইটা একটা পাহাড়ের মতো একটা রাস্তা, অনেক বড় রাস্তা, দুই সাইডে খাত। তো আমি যদি এখন এদিকে দৌড় দিই, বিপরীত দিকে দৌড় দিই, তাহলে আমার রেল লাইন দৌড়িতে হবে, আমি দৌড়ে আগাতে পারবো না। আর যদি আমি ওই যেমন মানুষ ওই মেইন রোড থেকে হাইওয়ে থেকে যদি রেল লাইন ওঠে, হাঁটতে তার রাস্তার মতো পড়ে গেছে। হ্যাঁ, যেমন ঘাস ঘুষ পাড়ায় পরে নষ্ট হয়ে যায় না, রাস্তার মতো বসছে, আমি এটা দিয়ে দৌড় দিই। হ্যাঁ, তাহলে এত ঢালু জায়গা আমি দৌড় দিয়ে নিচে দিয়ে কন্ট্রোল রাখতে পারবো, পড়ে যেতে পারি, এরকম একটা চিন্তা ভাবনা। হ্যাঁ, তোমার করলো কি যে তুই কি দৌড় দেওয়ার চিন্তা ভাবনা করতে আসিস? হইলো কি বলতেছে? আমি কি তখন চিৎকার দিমু না কি করবো? আশেপাশে কোনো লোক দেখতেছি না, আর আমার আবার বলতেছে দৌড় দিয়ে চিন্তা করতেছি, এইটা তুমি মনে মনে ভাবছি, কিন্তু এইটা ও বুঝে ফেলাইছে। হ্যাঁ, আমি চিন্তা করলাম একটা পাথর হাতে নিব, পাথর নিয়ে ওরা পাথর দিয়ে বাড়ি দিল। ওই জায়গায় পাথরগুলো খুব বড় বড়, কালো কালো পাথর বড় বড়। হ্যাঁ, তা আমি একটু নুছি, নোয়ার পরে দেখি যে লোকটা আমার সামনে, লোকটা ছিল আমার এই পাশে। আমি ওই যে রাস্তা দেখার জন্য ঘুরছি না, ওদিকে আর তাকাইনি। আমি বসে একটা পাথর নিব, ওনার গায়ে মার মনে চিন্তা ভাবনা আমার সামনে দেখার পরেই আমি ওই পাথরটা নেওয়ার মতো আমার শক্তি হয় নাই। তখন আমি চিন্তা করি যে আমার তো শেষ, হয়তো আমার আর বাঁচার কোনো সিস্টেম নাই। হ্যাঁ, তখন আমার মনে পড়ে গেছে বুড়ির কথা, যে বুড়ি আমার ওই জায়গায় ক্ষতি করতে পারে না, আজকে হয়তো আমার এই জায়গায় ক্ষতিটা করবে, আমি বাঁচব না। তো মানুষ মৃত্যুর সময় আসলে বাঁচার জন্য একটা আকুতি থাকে। আমি বললাম যে দেখেন, আপনি যে হন আমার মাফ করে দেন, যদি আপনি কোনো ভুল করে থাকে আপনার মাফ করে দেন। হ্যাঁ, আমার যাইতে দেন। তোর আমি ধরে রাখছি, তুই যা, আমি তো যাইতে পারতেছি না, আপনি আমার মাফ করে দেন। উনি ওনার কণ্ঠ আর আগের মতো নাই, পরিবর্তন হয়ে গেছে। পরে আমি কি আপনি আমার কিছু করেন না, আমি যাই। যা, আমি ওই চিন্তা করছি ঢালটা আস্তে আস্তে নামবো। হ্যাঁ, নামতেছি, ঢাল বাইয়ে ঠিকই নামতেছি, দাঁড়া, উনি পিছনে বলতেছে দাঁড়া, আমার দাঁড়ান ছাড়া উপায় নাই। আমি তখন বুঝে পারলাম যে আমি একটা শয়তানের ইতে ঘুরে গেছি। দাঁড়া কইছে, পরে আমি দাঁড়াইছি, কই যাচ্ছি, তখন আবার দেখে আমি ঢালে না, আমি রেল লাইনের উপরেই আছি, যে বিপরীত যেদিকে আমি আইসি ঠিক এদিকে যেতেছি, তার মানে আমি ঢালে নামি নেই। আমার শরীর মরিল ঘামাই গেছে, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, আমি কাঁদতেছি। পরে আইসা আমার মনে করেন এমনি হাত দিল আমার কাঁধের মধ্যে, আমার একটা গেঞ্জি গাছ ছিল, আমার গার মধ্যে হাত দিল। ও হাত দেওয়ার চোখ বন্ধ করে লেছি। ওই জায়গায় হাত দেওয়ার পর আমি ভাবলাম যে হয়তো একটা রেল লাইনের একটা আস্ত একটা রেলিং মোড়ে আমার এখানে তুলে দিছে, এত ভারী, এত ভারী। আমি যে হাতটা সরামো ওই রকমের এই হাতটা আমি জাগাতে পারতেছি না, আমি যে হাতটা সরামো ওই শক্তিরও আমার নাই। পরে অনেক কষ্ট এই হাতটা আমি জাগাইয়া ওর এই জায়গায় আনছি, আনার সাথে সাথে একটা বাঁশির
শব্দ, হ্যাঁ, যেমন সিকিউরিটির বাঁশি বাজায় তখন বাঁশির শব্দ, বাঁশির শব্দ শুনে আমার একটা হইলো, সাহস আসছে। হ্যাঁ, তখন ও আমার ঘাটটা ধরে একটা চাপ দিচ্ছে। আমি ভাবলাম যে আমার এখানে হাত ডুব মনে হয় ভেঙে গেছে, এরকম একটা কিছু। পরে ওই থেকে লাইট মারছে, কে ওখানে, কে ওখানে, কি করো? বাঁশির শব্দ যেখান থেকে হচ্ছে। নাইট গার্ডরা মনে হয় এখানে। হ্যাঁ, এখানে কে, ওখানে কি করতেছো, এখানে আসা লাগে ভাবে, এখানে আসা নিষেধ। আমি যে ওনার কাছে বলবো বা ডাক দেবো যে এদিকে আসেন, আমি তাও বলতে পারতেছি না, আমি জাস্ট দাঁড়াই গেছি। পরে ওই লোকটা সামনে আসে, এই তুমি যাই কি করতেছো এখানে, তোমার কাজ কি? এত রাত্রে যাই কি? আমার সাথে চিঠি গেছে লোকটা। হ্যাঁ, তো জানো এটা নিষেধ দিয়ে রাখা, এখানে আসা নিষেধ। আমি ওনার কোনো কথাই বলতেছি না, আমি যে ওনার কি, ওনার কথাগুলো আমার কানে যেতেছে, কিন্তু আমার দিকে কথা বেরিতেছে না। আসো দিকে আসো, হাত ধরছে ওনার জড়াই দিচ্ছে, জড়াই ধরে কান্দা, খুব কাঁদছে, ওনার জড়াই ধরে খুব কাঁদছে। কি হয়েছে, তুমি এই জায়গায় কি লেগেছো, কি আত্মহত্যা করতে? পরে ওনার যে একটা থাকার একটা ক্যাম্প আছে, হ্যাঁ, তুমি মানে উনি আপনারা ধরার পর কি ওই যে আপনার ওই হাতটা নাই, ওই হাতটা নাই, আর ওই লোকটাও নাই। আচ্ছা, পেছনে যে লোকটা ওই ছিল লোকটাও নাই, আমার শরীরটা হালকা হয়ে গেছে। কিন্তু এই জায়গার যে হাতটা, ওইটা আমার কাছে অনুভূত হয় যে আমার এই জায়গায় কিছু একটা ছিল বা চাপ দিচ্ছে, এরকম একটা। পরে কয় ওইটা আমার রুম, ওই জায়গায় দাঁড়াও, আমি আসতেছি। উনি আমার পাঠাই দিন যে একটা সিগন্যাল দেখানো একটা লোক থাকে না, তুমি যে দাঁড়াও, আমি আসতেছি। আমার দূর থেকে জায়গায় দিল, আমি গেলাম ওই জায়গায়, পাঠিয়ে দেওয়ার পরে ওই জায়গায় দিয়ে সত্যি হারিকেন চলতেছে, ছোট্ট একটা টুল আছে, ওই বসলাম। ওই লোকটা যে তুমি যাও, আমি আসতেছি, পরে তুমি কে? ওই লোকটা আমার দিকে, ওই লোকটা বলতেছে তুমি কে? তুমি কে? মাই গড, আমি কই, আপনি আমার জায়গায় বসতে বললেন? না, অদ্ভুত, মানে তোমার আমি জায়গায় বসতে বলবো কেন? তুমি কে? তুমি কই, আপনি আমার জায়গায় বসতে কি বলেন? বলেন ভাই, মানে হ্যাঁ, আপনি আমার বসতে বলেন এই জায়গায়, আপনার ওই জায়গাতে নিয়ে আসলেন। লোকটা আমার বলছে ঠিক আছে। এবার আমি বললাম আমি এই ঘটনাটা, কথা আমি তো তোমার সাথে দেখা করিনি বাবা, আমি তো গেছিলাম একটা জায়গায়, তোমার সাথে আমি দেখা করিনি কিভাবে? তাহলে ওটা কে ছিল? কে ছিল? আল্লাহ মালুম। এইটাই হচ্ছে আমরা মানে আলামিন ভাইয়ের যে ঘটনা রেহান শুনলাম, প্রত্যেকটা ঘটনার মধ্যে মানে উনি বিপদের চরম সীমায় যাওয়ার পরেও মানে কোনো না কোনো ভাবে সামহাও কোনো একটা লোক এসে ওনাকে বাঁচাইছে। আমার কেন জানি মনে হয় এটা আপনার আম্মার সাথে যে জিনিসটা আছে সেটার সাথে সম্পর্কিত। জানি না, হইতে পারে। এবং কি হিসাবে বললাম জানো, মানে এইসব জিনিস সচরাচর যে ধরনের ব্যবহার গুলো করে, আমরা জিন বলি বা পরি বলি বা অশরীরী কিছু বলি, ওই ব্যবহারটার মধ্যে না এই জিনিসটা থাকে না যে ওকে আমার বিপদ থেকে সরাইতে হবে। হ্যাঁ, ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বললাম যে এটা নিশ্চয়ই আপনার মায়ের সাথে সম্পর্কিত আছে। হতে পারে। পরে আমি ওখানে বেশিদিন কাজ করিনি, ওখানে কাজ শেষ করার আগে আমি ঢাকা চলে আসছি। দোস্ত, মানে আলামিন ভাইয়ের মতো এমন ভাগ্যবান নির্ঘাত খুঁজে পাওয়া যাবে না লাখেও একটা, যে এমন বিপদের মুহূর্তে কেউ এসে সাহায্য করবে। আসলে আলামিন ভাইয়ের বিপদগুলো মানে খুঁজে পাওয়া যাবে না যে বলতেছিস, মানে আমি চিন্তা করি উনি যেই ধরনের বিপদগুলোতে পড়ছে, যদি ওরকম বাঁচানোর কেউ না থাকে তাহলে তো ঘটনা বলার জন্য ফেরত আসতে পারবে না। রাইট। হাসান ভাই, আপনি একটা ঘটনা নৌকায় আসার সময় নৌকায় বসে বলতেছিলেন, তো সেইটা শুনে মোটামুটি আমার আর রেহানের খবর খারাপ হয়ে গেছে। তো আসলেই তাই, এবং আমার মনে হয় মানে আপনি যারাই গল্পটা বলছেন যে কোনো সময় যদি গভীর রাতে বলে থাকেন, এটার এফেক্ট অনেকক্ষণ থাকার কথা। আমি কিন্তু আলামিন ভাইয়ের এত বড় গল্প শুনেও মন থেকে বাইর করতে পারিনি আপনার ওই নৌকার ঘটনাটা। আমি যখন শুনছি তখন আমার খুব ইয়ে লাগছিল। তার উপর এমন এক জায়গায় আসছি যে জায়গাটার মধ্যে আরো খুব, যখন আলামিন ভাই যখন ঘটনাগুলো বলতেছিল তখন আমি বেশিরভাগ প্রায় সময় চোখ বন্ধ রাখি আর শুধু চিন্তা করি যে আর যে এখানে যে চিৎকার আওয়াজগুলো আছে এগুলো যেতে পারে। হাসান ভাই, আপনি বলেছিলেন যে আরো কিছু ঘটনা আপনার আছে, যা একটু শুনি। আচ্ছা, তার আগে বলেন যে আপনি কি করতেছেন এখন, কোথায় থাকেন, একটু সম্পূর্ণ ডিটেলসটা একটু জানি, প্রথমবার তো জানা হয়নি। আমি উত্তরায় থাকি আর আপাতত এখন বিজনেস করতেছি। এটা আমি 7 বছর মাদ্রাসায় পড়াশোনা করছি, আর আমি তো 3টা মাদ্রাসা পাল্টিয়ে পড়াশোনা করছি, যেহেতু এক মাদ্রাসা থেকে হয় না, এক মাদ্রাসা থেকে একটা কোর্স কমপ্লিট করবো, আরেকটা মাদ্রাসা থেকে 3 জায়গা থেকে আমার এতটা এক্সপিরিয়েন্স হয়েছে যে আমি বলতে পারি যে মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা এসব ব্যাপারে খুব ভালো করেই জানে, আর এইসব ব্যাপার তারা বেশিরভাগ হয় তাদের সাথে, তারা বুঝে ব্যাপারগুলো। তো আপনি বলতেছিলেন যে কবরস্থান রিলেটেড কোন একটা ঘটনা আপনার মনে পড়েছে বোধহয়। আমি যেহেতু এই জায়গায় আছি কবরস্থান রিলেটেড হিসেবে, আমি একটা ঘটনা যেটা বলবো সেটা হচ্ছে, যেহেতু বলছে মাদ্রাসায় 7 বছর পড়াশোনা করি, তো এমন একটা দিন আছে যে কেউ মারা গেলে নিশ্চয়ই মাদ্রাসার যে খবর নেয় যে আপনি খতম পড়ায় দেন বা খতম পড়ায়, এরকম একটা খতমে গেছিলাম আমি। খতমে যাওয়ার পর অন্য একটা মাদ্রাসার ছেলে আসছিল, তারা খতমটা পড়াবে। কোন বছর? এটা সম্ভবত 2006-এর দিকে। আচ্ছা, আমার পাশে যে ছেলেটা বসছিল তার সাথে কিছু কথাবার্তা হওয়ার পর বলতেছিল যে খতমটা পড়াইতেছে, তার মারা গেছে কবে। আমি বললাম আমি জানি না, তারপর জানার জিজ্ঞেস করলাম, তা বললো যে 2 দিন আগে মারা গেছে, এখন দোয়া পড়াবে। তাহলে ঠিক আছে। তো বললাম হঠাৎ এই কোশ্চেন কেন? মানে ভয়ের একেবারে অদ্ভুত একটা অনুভূতির জায়গাতে এই মুহূর্তে আমরা। ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে বলি আরজে কিবরিয়ার আরো একবার ফিরে আসা। বিরতিতে যাবার আগে
যে কথাটি বলতে চাই, প্লিজ মেইনটেইন ডর রেসিপি। বেশ কদিন যাবৎ হালকা বৃষ্টি হয়ে গেছে, কোথাও কোথাও ভারী বৃষ্টি। আমরা চাইব আপনি পিন ড্রপ সাইলেন্সে ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে চোখ বন্ধ করে চিন্তা করুন হাওড়ের একটি বিশেষ জায়গা, চারপাশে থই থই পানি, মাঝখানে একটি টিম 4 থেকে 5 জনের, এবং এমন একটি জায়গাতে তারা বসেছে যে জায়গাতে কবর ছাড়া আর কিচ্ছু নেই। সেখানে এই টিমের সাথে আপনিও একজন। আপনি সেখানে বসেই শুনছেন ডর। উপলব্ধির জন্য যে কাজটি করতে হবে, ঘরের দরজাটা বন্ধ করে রুমটাকে অন্ধকার করে দিতে হবে, রেডিওর পরিষ্কার শব্দটা নিশ্চিত করতে হবে, জানালাটা হালকা করে খোলা রাখুন এবং ঘরের মধ্যে আপনি ছাড়া আর কেউ যেন না থাকে। এবার শুনুন ডর। ফিরে আসছি ঠিক 4 মিনিট পরে। ডর। ডর মানে ভয়। যেখানটাতে হাসান বলা থামিয়ে দিয়েছিল, সেখানে অদ্ভুত কিছু একটা অপেক্ষা করছে আপনার জন্য। আমরা আবারও ফিরতে চাই হাসানের কাছে, কিন্তু তার আগে আপনাকে বলছি, ডর এমন একটি অনুষ্ঠান যেটা বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে সেখানে বসে আপনার জীবনের অধিভৌতিক ঘটনাগুলো লাখো মানুষের সামনে তুলে ধরা হয়। যদি আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটে থাকে যা অবিশ্বাস্য হলেও সত্য এবং যা আপনাকে রীতিমতো বাকরুদ্ধ করে দিয়েছে এবং আপনি যা বলতে চান লাখো মানুষের সামনে, তাহলে যোগাযোগ করুন ডর টিমের সাথে। আমাদের ফোন নম্বর 09613892 আবার বলছি 09613892। প্রিয় শ্রোতা, ঘটনাতে ঢুকে যাবার আগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবিসির ফেসবুক ফ্যান পেজে। দেখুন ওখানে কি হচ্ছে আজকের এই ডর নিয়ে। বেশ কিছু প্রাসঙ্গিক ছবি ওখানে দেওয়া হয়েছে। আমাদের অ্যাড্রেস facebook.com/ABC Radio FM 89.2। আবার বলছি facebook.com/ABC Radio FM 89.2। ফিরে যাচ্ছি সুমন এবং রেহানের কাছে। ডর। তুই ছেলেটা বলতেছে, দেখেন আমার লাইফে যেটা একটা ঘটছে, এরপর আমি চাই না কখনো যে মারা গেছে ওই দিনে আমি খতমটা পড়াবো। কেন? তুই বললো যে আমার দূর সম্পর্কে কাকা হয়, সে তখন থাকে আমাদের দিকে কিশোরগঞ্জে, তাদের বাড়ি। ওটা হইতেছে নাম সম্ভবত টিমের রসুলপুর। যেহেতু সে মাদ্রাসায় পড়াশোনা করতেছে হাফেজিতে, সবাই তারে বললো যে মানুষটা মারা গেছে, তুমি কোরআন শিক্ষা পড়ো। বাট একটা জিনিস সবারই জানা দরকার, যে মারা যায় তার আগ মুহূর্তে কোরআন শিক্ষা পড়া যায় বা তার সাথে বসে ইয়াসিন সূরা পড়া যায়, যাতে তার ভালো। বাট মারা যাওয়ার পর লাশের সামনে কোরআন শিক্ষা পড়া নিষেধ। আচ্ছা। কিন্তু এই ব্যাপারটা ও জানতো না। ও লাশটা রেখে গেছে বাড়ির উঠানে, লাশটা শোয়ানো, সবাই সবকিছু রেডি করতেছে, ও খতম পড়তেছে, মানে ওর পাশে কনসেপ্ট তেলাওয়াত করতেছে। ও লাশটা উঠানের এক সাইডে, ও উঠানের আরেক সাইডে কনসেপ্ট করতেছে। এখন পরিবারের সবাই বাসার ভিতরে কিছু আছে, মহিলারা বাইরে যারা সবাই রেডি করতেছে। এমনিও কারেন্ট নেই এলাকাটায়। কনসেপ্ট ও পড়তেছে মোমবাতি দিয়ে। ওই পাশে একটা হারিকেন জ্বালানো আছে, লাশের ওই পাশ থেকে আলোর যতটুকু আলো করে রাখছে আর কি, হারিকেন টারিকেন জ্বালে ও পড়তেছে। তো বাসা হঠাৎ থেকে খবর আসছিল যে মসজিদে এখান থেকে খাট পেতেছি না, একটু দূরে মসজিদ থেকে নেওয়া যাবে। তো পুরুষরা সব চলে গেল খাটানোর জন্য। আর ভিতরে ও বললো যেরকম যে 4-5 জন মহিলা ছিল, তার ওর থেকে 2 জনই চিনে সম্পর্কে, আর বাকি সব হইতেছে এলাকার গ্রামের। তো 4 জন মৃত্যু সংবাদ শুনে সবাই বাসায় আসছিল। তো ও কোরআন শরীফ পড়তেছে, ওর খেয়াল ছিল না। কিন্তু পাশের যে বাড়িগুলো ছিল ওদের কাছে খবরটা দেওয়ার জন্য একে একে বের হয়েছে, এক এক জায়গায় এক এক পাশের বাড়িতে খবর দেওয়ার জন্য বের হয়েছে। এরকম করতে করতে ঘরের মানুষ সব বের হয়ে গেছে, ওর খবর নেই। ও কোরআন শরীফ পড়তেছে, ও দেখতেছে একজন বের হইতেছে, ভিতরে আছে আরো। এরকম করতে করতে 4-5 জন যারা ছিল সবাই বের হয়েছে বিভিন্ন কাজে, সবাই বের হয়ে গেছে। বাট ও কোরআন শরীফ পড়তেছে, আর ওরা মনে করছে লাশের সাথে তো আসি কোরআন শরীফ পড়তেছে হাফেজ, আর কিছু সমস্যা নেই, লাশের তো একা রাখা যায় না। তাছাড়া ও হইতেছে অনেক গ্রামের ছেলেরা যেরকম সাহসী হয় ওরকম সাহসী আছে ওর। তো একটা মেয়ে কোরআন শরীফ পড়তেছে, তো হঠাৎ ওর খেয়াল হইলো যে কোরআন শরীফ পড়া অবস্থায় তার চোখটা লাশের মনে হইতেছে, লাশের হাতটা নড়তেছে, লাশের হাতটা নড়তেছে। সে একবার কোরআন শরীফ বন্ধ করে তাকালো, দেখলাম না, লাশ স্বাভাবিক আছে। আবার ও
এটা বলে রাখি যে লাশের উপর যে চাদরটা রাখছে এক হাত বাই করা ছিল, মানে এক হাত কিছুটা দেখা যাইতেছে। মানে চাদরটা একটু ছোট ছিল। আচ্ছা, চাদরটা- কাফন পরানো হয়নি? না, শুধু এমনি বাসা যে চাদরটা থাকে ওইটা দিয়ে এক হাত ঢেকে দেখা রাখা যাইতেছে। হয়েছে। পার দেখা যাইতেছে, হাতও ইয়া আছে। তো শুধু ফেসটা ঢাকা, এটা ঠিক আছে। তো ও কনসি ফাঁকে দেখলো যে হাতটা নড়ছে, এরকম একটা সন্দেহ হয়েছে। কনসিটা বন্ধ করে তাকাইছে, দেখলো না ঠিক আছে, মনে করলো মনের ভুল। সে আবার পড়তেছে, আবার পড়া অবস্থায় সে আবার খেয়াল করলো যে না, লাশের আঙ্গুলটা নড়তেছে। এবার সে ক্লিয়ারলি দেখি। এবার সে ক্লিয়ার বুঝতে পারতেছে আঙ্গুলটা নড়তেছে এবং হাতটা উঠবে এরকম লাগতেছে, 5 আঙ্গুল নড়তেছে। সে আবার অফ করে আবার তাকালো, তাকানোর পর একটানা তাকিয়েছে যেখানে না, হাতটা নড়তেছে না। তখন আবার ঘরের মানুষের নক দিল, তার খালারে বলে FM 89.2. This track was downloaded from FusionBD.com. FM 89.2. যে খালা আছেন ভিতরে। সে আবার এখান থেকে বললো হ্যাঁ তুই পড়। আর ও পড়তেছে, মনে করছে ভিতরে আছে, ও পড়তেছে। ও এবার লাশের দিকে মানে মন নিতেছে না যে হাতটা নড়তেছে, সব দেখতেছে। ও পড়তেছে লাশের দিকে আর কোনো খেয়াল দিতেছে। এক সময় সে হঠাৎ করে খেয়াল হলো এই লাশটা উঠে বসছে। এবার ও কনসিয়াসটা বন্ধ করে সোজা তাকিয়ে দেখলো না, লাশটা পুরো উঠে বসে আছে, ওর দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটা বড় করে ওর দিকে তাকিয়ে আছে। মানে আশেপাশের যে প্রতিবেশী মানুষজন ছিল এরা নাই? ওরা তো পাশের বাসায় চলে গেছে এক একজন খবর দিতে। বাসা যে কখন খালি হয়ে গেছে সে ও নিজেও জানে না। আচ্ছা, একটু আর- জবাব দিল কে তাকে ভিতর থেকে? সেটাই তো, মানে ও তো জানে না যে ভিতরে মানুষ নেই। আর ও যখন জিজ্ঞেস করলো যে খালা ভিতরে আছে, তখন ঠিক ভিতর থেকে আওয়াজ পেয়েছে যে হ্যাঁ তুই পড়, এতটুকু শুনছে। আর রসুল পরে যেহেতু কারেন্ট নেই পুরো এলাকায়, এই পাশের বাড়ি থেকে পাশের গাড়ি এতটা দেখা যায় না গাছপালার কারণে, দেখলো যে বসে আছে পুরো লাশটা। ও কনসেপ্ট অফ করে সোজা চিল্লান দিল খালা খালা বলে, কোনো শব্দ নাই। এবার দেখতেছে লাশটা উঠার চেষ্টা করতেছে, বসে আছে, সে পুরো দেখতেছে। ওর মাথা পুরো ঘোরার অবস্থা, ও একটা দৌড় দিছে, দূর দিয়ে চিল্লাইতেছে মা কেউ বাঁচাও আমারে, এসব বলে চিল্লাইতে ওই পাশে মহিলারা যারা গিয়েছে খবর দিতে, তারা দৌড়ে আসছে কি হয়েছে। ওরা আমি দেখলাম লাশ উঠে বসছে সেসব। তখন ওরে ঝাড়ি টাড়ি মারলো, কি আজও পৌঁছাছো গেল। তখন আবার সবাই আসার পর দেখতেছে লাশ নড়ে। না, লাশ নাই, ওই জায়গাটাই নেই। ওই জায়গাটাই নাই লাশ। ও আসার পর বেশিক্ষণ না, 2 মিনিট হয়তো দৌড়ে এসছে, 2 মিনিট না 1 মিনিট পাশাপাশি সবাই দৌড়ে আসছে। সব বলে কি হয়েছে, লাস্টে উঠে বসছে। সবাই ও ঘটনা বিশ্বাস করতেছে না, বলে কি ভয় পাইছিস হয়তো এইসব ব্যাপার। না খালা তুমি বলছো, তুমি বাসায় ছিল, তুমি আমার বলছো কন্ট্রি পড়তে, তো তুমি বের হয়েছো। আমি তো বের হয়েছি, তুই লাশের সাথে আসো। আমি বের হয়েছি, গেল, যাওয়ার পর দেখে লাশ নেই। সবাই তুমুল হয়ে গেল যে মানে লাশ- সবাই যাই দেখতেছে লাশ নাই। না, লাশ নেই। লাশ কোথায় গেল? আর ওই টাইমে যে যারা খাট নিতে গেছে তাদের ফোন দিয়ে বলা হলো যে এইসব ব্যাপার, ওর জায়গাটার কারেন্ট আমি যতটুকু জানি এখনো আসে নাই, তখনও তো ছিলই না। আর আমিও রসুলপুরে গেছি, ওই এলাকার কারণে, এমনকি 9টার পর থেকে শিয়াল ডাকা শুরু হয়। ওই তো ওর ফোন দিয়ে বলা হলো যে কই লাশ তো পাইতেছি না। তো ওরা যেখানে খাট নিতে গেছে ওই হুজুরে নিয়ে আসলো যে হুজুর আমাদের এই সমস্যা হচ্ছে, লাশ পেতেছি না। সে আসলো, আসার পর প্রথমে সব ঘটনাগুলো শুনে, এমনি ওরা লাশ খোঁজাখুঁজি করতেছে, পাইতেছে না। তখন ও বলতেছে যে লাশের সাথে কে ছিল, বলে ও ছিল কনসেপ্ট পড়তেছিল। তখন বললো যে তুমি হাফেজি পড়তেছো, তুমি এটা জানো না যে মরা লাশের সাথে কনসেপ্ট পড়তে না, হয়তো আগে পড়তে হয় আর নয়তো পরে বা অন্য জায়গায়, লাশের সামনে পড়তে নাই, তুমি এটা জানো না। বলতেছে যে এক হইতেছে তুমি ভয় পায় দৌড়ে আসছো। এখন স্বাভাবিক লাশের কোনো শক্তি নাই এখান থেকে উঠে যাওয়ার, এটা লাশে একা ফালানো নিষেধ। যেহেতু লাশের একা থাকলেই শয়তান এইসব নিয়ে খেলা করে, ক্ষতিও করে, লাশ নিয়ে খেলা করে, এর ক্ষতি করে। তো লাশটা এখন যদি পাওয়া যেত ভালো। পরে 2 ঘন্টা 3 ঘন্টা খোঁজা করতে, এমনি অন্ধকার, সব জায়গায় খুঁজে হলেও পাইলো না। তো একজন লোক বুদ্ধি করে বাসার পিছে একটা ডোবা ছিল, ডোবার মধ্যে খুঁজে পায়নি। বাট ডোবার ওই সাইড থেকে মানে একটা লাইন গেছে যেটা বিলের মতোই, এটা আবার পাকা করা হয়েছিল উপর থেকে নিচের দিকে, নিকলি মানে রাস্তাটা খুব পাকার মতো। ওটা নিচের দিকে সে লাইট দিয়ে খুঁজে পেলো যে ওইখানে লাশটা পড়া আছে। লাশের কোনো ক্ষতি টতি হয় না, বাট যে এখান থেকে ব্রিজ থেকে মানে মনে হইতেছে ওইখান থেকে উপর থেকে ফেলা হয়েছে, তার শরীরটা আর কি ছিলে গেছে এরকম। তো লাশটা নিয়ে আসা হয়েছে, বললো লাশ এটা আমাকে একটু বলেন তো, ওই জায়গাটা বাসাটা থেকে, যেই বাসায় লাশটা ছিল, এটা থেকে কতটুকু দূরে? ওটা থেকে প্রায় 10 মিনিটের রাস্তা। বাসার থেকে 10 মিনিট হাঁটা মানে অনেক বাসার রাস্তা। থেকে পিছে হইতেছে ডোবাটার আমার সন্দেহ ছিল, ডোবাটার মধ্যে পাইনি। তার উপর থেকে রাস্তাটা উপরের দিকে উঁচা হয়েছে, যেটা এখন ওইটার নাম বলা হয় সুতাকাটা ব্রিজ। ওইটা থেকে একটু সামনে রাস্তাটা অনেক উঁচা, ওই উঁচা থেকে নিচে পাকা করে যেরকম ইয়া দেওয়া হয়, ওইখান থেকে ওই যে নিচে পাওয়া গেছে। মাটির যেন ভেঙে না যায় সেই জন্য হ্যাঁ, কিছু হ্যাঁ। ব্লক ফালানো হয়। এখান থেকে পাওয়া গেছে। তো আর কি লাশটা পাওয়া গেল। সেই ক্ষেত্রে হুজুর বাবা নিষেধ করলো যে লাশের কখনো একা ফেলা যায় না, শয়তানে খেলা করে এইসব ব্যাপার নিয়ে। আর একটা হচ্ছে যদি রাত্রে না পাওয়া যেত, ওই জায়গাতে এমনি শিয়াল থাকে, তাহলে শিয়ালে খেলা ফেলে। কতক্ষণ পরে পাইলো এটা? ওটা Night হওয়ার? আধা ঘন্টা বা 1 ঘন্টা পর। আচ্ছা।
তারপর ওই ছেলেটা আমার বলতেছে খতম ব্যাপারটা, আমি বললাম যে এটা তো নর্মালি এটা সবাই জানা কথা যে লাশের সাথে কোরআন শরীফ পড়তে নেই, তো এরকম বলছে আর সমস্যা নাই, কোরআন শরীফ পড়তে লাশের একা ফেলা গেছে, এটা তো কোনো সমস্যা নেই। তো এই ব্যাপারটাই ওই ছেলেটা বললো তখন। আর এই জায়গাটার মধ্যে যখন আসি কবরস্থানের মধ্যে, তো স্বাভাবিক এই লাশের কথাটা আমার বাবার সাথে মনে আসছে। আসলে তার মানে আর কোনো মানে এটার কোনো মানে না, লাশটা এটা- কিভাবে ওইখানে গেছে না, এখানে এটার কোনো সমাধান খুঁজে বাট পান না। হুজুর এটা ক্লিয়ার করে দিছে যে লাশ রেখা রেখে গেছে তো শয়তানে খেলা করছে। আর এটা ভালো ছিল যে লাশের কোনো ক্ষতি হয় না বা লাশ উধাও হয়ে যায় না, এই লাশটা পাওয়া পরে গেছে। আবার এই লাশটাকে নিয়ে দাফন করা পাওয়া হয়েছে। গেছে। এটা কি পুরুষ লাশ ছিল না মহিলা লাশ? পুরুষ। তো এটা হলো একটা ঘটনা গেল। লাশের ঘটনাটা গেল এখান থেকে। এরপরে আমি এইভাবে পরে কিছু জিজ্ঞেস করবো কিনা আমি সাহস পাইতেছি না আসলে। মানে আমি জাস্ট চিন্তা করতেছি একা একটা গ্রাম্য এলাকায় যেখানে কারেন্ট নাই, আমি বসে আছি একটা লাশের পাশে, হঠাৎ করে আমি তাকায় দেখলাম লাশটা বসে আমার দিকে তাকায় আছে। পরবর্তীতে যদি জানতেও পারি যে মেডিকেল কোনো রিজনে আসলে সে মরেই নাই, জীবিত ছিল, তাও তো ভয়ে মাথা ঠিক থাকবে না দোস্ত। আর আমি চিন্তা করতেছি দোস্ত, এমন একটা জায়গার মধ্যে বসে আছি, আশেপাশে পানি আর পানি, পুরো জায়গাটা কবরস্থান, আর সেই কবরস্থানের থেকে অদ্ভুত সব ঘটনা ঘটছে। এমন জায়গায় বসে এই ঘটনা শুনতেছি, মানে আচ্ছা যাই হোক, আমরা এরপরে এবার এরপরে তো যে শুনলাম ঘটনাটা আপনার main- দুইটা ফ্রেন্ডের ঘটনা শুনলাম। এবার আমার নিজের আপনার নিজের ঘটনাটাই ঘটনা। বলি। সেটা হইতেছে আমাদের যে বাসাটা, সে বাসাটা কোথায়, মানে উত্তরায়? হ্যাঁ উত্তর, এটা ভিতরের সাইডে। আচ্ছা। জায়গাটার নাম হইতেছে গাওয়াইর। গাওয়াইর। Okay. গাওয়াইর বিশাল বড় বাসা, বাগান বিলাস বাড়ি নাম। ওই বাসাটার প্রবলেম, এই বাসাটাতে কি আপনারা থাকেন? হ্যাঁ হ্যাঁ এখনো আছেন? ফার্স্টে থেকে ওইখান থেকে আছি, 90 থেকে আমরা ওই জায়গায় আছি। লাস্ট 6 বছর আমি উত্তরায় আছি, 14 নম্বর সেক্টরে। আচ্ছা আচ্ছা। এখন ওই বাসাটা হইতেছে ফার্স্টে যখন থাকছি, এটা হয়তো এরকমই 5 বছর আগের ঘটনা। 5 বছর আগের ঘটনা, তখন আমার ছোট ভাই আর কি, একটা বলে যে ভাইরাস জ্বর, ভাইরাস জ্বর চলতেছে, তো আমারও জ্বর, আমার ছোট ভাইয়েরও জ্বর। ছোট ভাই বলতে হইতেছে আমার পরে একটা ভাই আছে। তারপরে আপনারা কয় ভাই? আমরা 3 ভাই, একবারে ছোটটা। আচ্ছা তখন তার বয়স মাত্র 4 বছর ছিল। তো তারও জ্বর, আমারও জ্বর। শুয়ে আছি আমার আম্মুর রুমে। তো দোনোজনের মাথা একই দিকে, আমার আম্মু শুয়েছে, আমার আম্মুর কোলের উপর হইতেছে আমার ছোট ভাই শুয়ে আছে। ওই টাইমটা আমার এমনি নর্মালি বোবাঝিন ধরে, এটা না বোবাঝিন ওই দিনকার আমায় ধরছে, ঠিক আছে, বাট আমি ঘুম, বোবাঝিন দিলে একটা জিনিস আমি নিজে সজাগ থাকি, বাট জিনিসটা সবকিছু বুঝতে পারি, কিন্তু ধরে আছে আমার উপর। আমি বোবাঝিন ধরছে, আমি খেয়াল করতে পারতেছি আমার মাথার পাশ থেকে কেউ কালো একজন দেখতে পারতেছি, সে আমার উপর চাপ দিয়ে রাখছে। কোনো হাতের কিছু না, বাট চোখের চাপে আমি মনে হয় এরকম হয়ে আছে। ঠিক ওই টাইমটায় আমার ছোট ভাই চিল্লান দিয়ে উঠছে এবং আমার ওটাও ছেড়ে দিচ্ছে। ছোট ভাই চিল্লান দিয়ে উঠলো যে শুধু এতটুকু বলছে ভূত। এই ভূত বলে সে চোখ উঠে গেল, যেটা বলে খিচুনি বল, শরীর টরীর খিচুনি দিয়ে উঠছে, হাতটা সব বটে আসতেছে। আমার আম্মু তো ভয় পেয়ে গেছে, তার মুখ থেকে ফেনা বেরোতেছে। তো আমি তাড়াতাড়ি করে তার উত্তরা মেডিকেল নিয়ে আসছি। উত্তরা মেডিকেল নিয়ে আসার পর বলে জ্বর বেশি বেড়ে গেছে, তাই হয়তো এরকম হয়েছে, ডাক্তার যেটা বলো সেন্স আসার পর। তো ওই দিন হসপিটালে থাকবে, আমার আব্বু চলে আসলো উত্তরা মেডিকেলেই। আমি আর আমার ছোট মানে মেজো ভাই যে, সে চলে আসলাম বাসায়। তো বাসায় আসার পর আমি আর মেজো ভাই যে রুমে ঘুমাই, ওই রুমে আমি ওই দিন ঘুমালাম না। আমার মেজো ভাই আমার রুমে ঘুমাইতেছে, আমি ওই দিন আম্মুর রুমে শুইলাম। আর যেহেতু আব্বুর ল্যাপটপ ছিল, আমি রাত্রেবেলা মুভি দেখতেছি। তো রাত্রে আমি কানে হেডফোন দিয়ে মুভি দেখতেছি। ওই ঘটনাটা মনে আছে আমার, যে আমি এখানে কালো কিছুটা দেখছি, সাথে আমার ছোট ভাই এত ভয় পাইছে। তারপর এতটাই নিতেছি না, কারণ ওই বাসার মধ্যে অনেক কিছু ঘটনা এমন আছে যেটা কমন হয়ে গেছে। আচ্ছা হাসান ভাই, আপনার কি মনে হয় যে আপনি যেটাকে দেখছেন ওইটাকেই দেখছে আপনার ভাই? সেটা আমার পুরো খেয়াল, কারণ আমি যে দিকটা দেখতেছি, যে ঘুমের মধ্যে যে দিকটা দেখছি কালো একটা শ্যাডো দাঁড়িয়ে আছে আমার উপর ভর, ঠিক ওই দিকটাই ও আঙ্গুলে ইঙ্গিত করে বলছে এটা ভূত। না, কারণ এই কি বলে আমি কিছু। হচ্ছে যতটুকু জানি যে বোবায় ধরার ব্যাপারটা, জি। এটা তো আশেপাশের মানুষ টের পায় না। না, টের পায় না, এটা আসলে টের পায় না। এমনকি আমার সাইড থেকেও যদি ধরে আমিও টের পাবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমার ওই ব্যাপারটা আছে যে আমার এখান থেকে ধরছে, আমি কালো শ্যাডোটা দেখতেছি, বাট আমার ছোট ভাই ওইদিকে ইঙ্গিত করে বলছে ভূত, ওই দিকটাই দেখে, কারণ দোনোজনের মাথায় একই দিকে। আচ্ছা। তারপর বাসা আসার পর ওই দিকটা আমার খেয়াল আছে, হালকা ভয় লাগতেছে। তারপর না আমি মুভি দেখছি, রাত্রে 2টা বেজে গেছে। মুভির মাঝখানে আমি একটা সাউন্ড পেতেছি যে কেউ হয়তো ওয়ালে বাড়ি মারতেছে, এমন একটা, যেহেতু কানে হেডফোন একটা ভাইব্রেট হয় কানের মধ্যে, মানে একটা একটু বোঝা যায় বোঝা যায় বাইরে যে একটা কিছু আওয়াজ বাইরে হচ্ছে। কিছু আওয়াজ হচ্ছে বা দরজা নক করছে। স্পষ্ট না হলো হালকা বোঝা হ্যাঁ, যায়। আমি আবার দরজা লক করি নাই, যেহেতু আমার যেহেতু ছোট ফুপু আছে, ছোট ফুপু যদি আসে তাহলে আমি দরজা লক করি না, যেহেতু সেও আসতে পারে। আমি বারবার হেডফোন সরাইছি 2বার, আমি কোনো আওয়াজ পাইনি। তো লাস্ট 2টার দিকে মনে হয় আমি মুভি অফ করছি। অফ করার পর আমার বাবার আলমারিতে আমি ল্যাপটপটা রাখতেছি। আচ্ছা ঠিক ল্যাপটপ আলমারিটার বরাবর হইতেছে যেটা বাসার মধ্যে যেটা ড্রেস চেঞ্জ করার রুম রাখে, সাথে অ্যাটাচ বাথরুম থাকে, আর উপর করিডোর। ওই জায়গাটা সাইড হইতেছে আমার বাইরে হওয়ার দরজা। আচ্ছা।
আমি আলমারি দরজাটা খুলছি, আলমারিটা রাখতেছি, এই টাইমে আমি একটা সাউন্ড পেলাম যে ওয়ালের মধ্যে একটা ধাপ করে একটা বাড়ি লাগছে। তো আমি সেটাও খেয়াল করিনি, আমি আর রাখলাম, রাখার পর আলমারি আটকালাম, আবার বলতে আপনি পাত্তা দেন না? পাত্তা দিনে, কারণ আওয়াজ হইতে পারে। আমি আলমারিটা রাখার পর আমি আলমারির দরজাটা আটকানোর সাথে সাথে আবার এই সেম আওয়াজ, ধপ করে আওয়াজটা হলো। আপনি ডিরেকশন বুঝতে পারছিলেন কোথা থেকে? হ্যাঁ, করিডোর এখান থেকে আসতেছে, বাথরুমের এখান থেকে আসছে। আমি দরজাটা আটকে, আলমারির দরজাটা আটকে আমি আরেকবার শোনার জন্য ওয়েট করতেছি যে কি, আবার সেম সাউন্ড। তখন আমি চিন্তা করছিলাম এই রুমে ঘুমাবো না, চলে যাই মেজো করে। তো আমি ঠিক ওই দরজাটার দিকে এলে আমার ড্রেস রুম সহ, বাথরুমের দরজা সহ করিডোর পুরোটাই দেখা যায়। আমি যখন বের হতে যাব ওই টাইমটায় একটা বলে রাখে যে একটা ডিম লাইট আছে, ইয়েলো কালারই, পুরোটা ঘর আলো রাখে, ওইটা জানানো ছিল। আমি ওইটা দিয়ে বের হতে যাব, তখন আমার খেয়াল হলো আবার আওয়াজটা আসছে। আমি তখন চোখটা গেছি করিডোরের দিকে, যেহেতু বাথরুমের উপর করিডোর, দেখলাম করিডোর দরজা সবসময় লাগানো থাকে, করিডোর দরজাটা খোলা। আমি কোনো ইয়া দেখতে পাচ্ছি না, মানুষের একটা আকার থাকে, মানুষের ইয়া ঠিক আছে, অবয়বটা ঠিক আছে, বাট কালার থাকে একটা, ওইটার কালার হইতেছে ছায়া, মানুষের ছায়া যেরকম, ওইটা ছায়া একটা, ওটা ছায়াটা দেখতেছি উঠতেছে, দুইটা পা অনেক বড়, একটা পা উঠতেছে একটা ওয়ালের মধ্যে বাড়ি মারতেছে, আরেকটা পা উঠতেছে আবার একটা ওয়ালের মধ্যে বাড়ি মারতেছে, কেউ করিডোর উপরে বসে বসে পা না হয়েছে। আর পশমও বোঝা যেতেছে, তার ছায়ার মধ্যে তার বড় বড় পশম গুলো বোঝা যেতেছে। আমি ওইটা দেখার পর আমি চিন্তা করতেছি এখন বের হবো কি করে, বাট একটা ভয় লাগছে, তার মধ্যে আমার কোনো দোয়া টোয়া মনে আসতেছে না, কি করবো না করবো, আমার পাও নাড়াইতে পারতেছি। আর একদিকে ভয় আছে, তার ফেসটা এখন আমি দেখতে পারতেছি না, আমি চাইতেছি না তার ফেস দেখতে বা সে আমার দেখতে। আমি ওই মুহূর্তটার মধ্যে দরজাটা খুলতে যাবো, কোনো একটা শক্তি নিয়ে, বাস আমার ভুল ছিল যে আমি তার দিকে তাকিয়েছিলাম, আমি ওই দিকে তাকিয়ে দৌড়টা দিতে দিচ্ছি। এই টাইমে আমার চোখটা করছে তার এর দিকে, তার দেখলাম তার ফেসটা অনেক বড়, তার পা তো অনেক বড়ই, তার শরীরের আকার ভেঙে অনেক বড়, ছায়ার মতো পুরোটাই, তার মোটামুটি দেখলাম কোকড়ানো চুলের মতো ছায়া, সব মাঝখানে দুইটা, মানে ছায়াটা এত স্পষ্ট যে চুলটাও বোঝা যাচ্ছে, কালো যেহেতু চুলও কালো, কিন্তু মানুষের কোনো ওর কালার নাই, আমি নাক মুখ কিছু দেখতেছি না, বাট দুইটা চোখ দেখতেছিলাম, দুইটা চোখ দেখছি পুরো লাল। এতটুকু দেখার পর আমি মনে হয় কয়েকটা সেকেন্ড শুধু এই দেখার মধ্যেই আমি শেষ, আর কিছু বলতে পারি না। ঠিক দরজার এখানে পড়ে আছে, আমি ছোট কুকু মেবি 9:30টার দিকে এসে দরজা খুলছে, দরজা যেহেতু লক করি, হ্যাঁ দরজা খুলে দিচ্ছি, আমি এখানে পড়ে আছি। এই এক মুহূর্ত জ্বর তো ছিলই, তার মধ্যে আমার জিজ্ঞেস করি সব ব্যাপার, সবকিছু বললাম। সে বললো এইসব ব্যাপারে রুমের মধ্যে একা এইসব ব্যাপার বিশ্বাস তো করছি, তার এ না ছাড়া উপায় না, আমি এই জায়গায় কেন পড়ে আছি। তারপর আব্বু যখন আসছে তার এই শেয়ারটা করলাম, তখন আব্বু অনেকদিন পর বলছে, সাথে সাথে বলে নাই, অনেকদিন পর এই ঘটনা বলছে যে ওই রুমের মধ্যে আব্বু সবসময় শোয়ার আগে করিডোরের লাইটটা জ্বালায় না, বাথরুমের উপর করিডোরের লাইটটা সবসময় জ্বালায়, কারণ আব্বু একবার দেখছে বাথরুমে যাওয়ার সময় কিছু একটা আসে উপরে। এটা হচ্ছে ওই, এটা যদি আমার আগে বলে রাখতো তাহলে আমি ওখানে ঘুমাইতামই না। করিডোরের লাইটটা কেন জ্বালায় রাখে সেটা আব্বু এত কিছু ডিটেলসে বলে না যে কি দেখছে, বাট সে বলছে যে করিডোর উপরে সবসময় সে লাইট জ্বালায় রাখে, কারণ সেখানে একটা কিছু দেখছে আগে বাথরুমে যাওয়ার আগে। আসলে সুমন দাস, এইসব প্রশ্নের উত্তর না আমরা কখনো পাবো না। আমি এরকম বেশ কয়েকটা হস্টেল চিনি, সরকারি কলেজের অনেক হস্টেল আমি চিনি, কিছু কিছু রুম আছে কখনোই কেউ থাকে না, ওই রুমটা কেন তালা দেওয়া জিজ্ঞেস করলে অধ্যক্ষ থেকে শুরু করে কেয়ারটেকার পর্যন্ত কেউ কোনো জবাব দেয় না। ইভেন এমনও রেহান, ঢাকা শহরে মানে বিভিন্ন মানে জায়গা আছে, এলাকা আছে, কিছু ফ্ল্যাট আছে বাসা ভাড়া হয় না। কেন হয় না? ওটা বাইরে থেকে টাকা দেখলেই বোঝা যায় যে শুধু মাত্র ওই বারান্দাটারই প্রত্যেকটা রডে জং ধরা, ওই বারান্দাটাই সবসময় বন্ধ, ভিতরে কেউ থাকে না, সেটা বোঝাই যায়। অথচ উপরে নিচের ফ্ল্যাট 3 কোটি টাকা দিয়ে বিক্রি হয়েছে। আমরা এক কাজ করবো, এখান থেকে আমরা ঢাকায় ফিরি, ঢাকায় ফিরলে এরকম কোন একটা বাসার মধ্যে যাওয়ার চিন্তা ভাবনা আছে, ঠিক আছে? ধানমন্ডির দিকে আমার পরিচিত আছে, তো আমরা এরকম কোন একটা বাসা যাবো। আর আমার কাছে আরেকটা বিষয় অদ্ভুত লাগে কি জানিস, কোন ওই যে বাসার মধ্যে মানে যে যেখানে সভ্যতা একদম মানে লেটেস্ট প্রযুক্তি সবকিছু, এর মধ্যেও যখন এই ধরনের কিছু দেখা যায় তখন মানে ওই বিষয়টা আমার খুব ভয় লাগে। আমি তো একটা কথা বলি, বাংলাদেশকে যদি আমরা বয়স হিসাবে ধরি তাইলেও তো আমাদের চেয়ে ইউকে ইউএসএ অনেক বেশি সভ্যতা আছে, ওদের দেশে আছে না? আর ইউকে তে এমন বাসা পর্যন্ত আছে যেখানে তুই যেভাবেই রাখিস না কেন ফার্নিচার পরের দিন আগে যেরকম ছিল সেরকমই হয়ে যাবে। এই ধরনের ঘটনাগুলো আমার সবচেয়ে বেশি নিয়ে এবার একটা বলি, ফার্নিচার নিয়ে আছে। ফার্নিচার ব্যাপারটা হইতেছে মানে যেগুলো ফরেনার ফার্নিচার গুলো থাকে ওগুলো মাঝে মধ্যে আমি জানি না কিভাবে কিনছে, সেটা হইতেছে অনেক ছোট থাকতে হয়েছে। ফার্নিচারের মধ্যে আমিও বসছি, একটা সোফা সেট কিনছিল আব্বু, সোফা সেটটা তখন হল রুমে রাখছিল, কারণ আমি বাসাটা হইতেছে আমার ডুপ্লেক্স বাসা, 3 তলা বাসা হলো ডুপ্লেক্স বাসা, তো নিচের তলায় হল রুমটা অনেক বড়, সাথে সেই সাথে আবার ফোয়ারাও আছে। আব্বু ওই সোফাটা অনেক শখ করে কিনছিল, তো যেদিন কিনছে তারপরের দিন আব্বু ওই সোফাটার মধ্যে শুয়েছে, রাত্রে ঘুমাইছে।
রাতে ঘুমানোর পর ঠিক মধ্যরাতের দিকে চিল্লাচিল্লি করে সবাই ডাকাডাকি করছে, বলে এই সোফাটা নাকি নড়ে। বলে কেন? ঘুমাইছি, এই সোফাটা নাকি নাড়ে তারে ফালাই দিছে। তো এটা আমার বাবা প্রথমে এক্সপিরিয়েন্স করার পর বলতেছে যে এই সোফাটা মনে হয় ভালো টালো না, এমন কিছু না। বাট আমার বাবার ছোট মামা, সে ওই দিন ওই বাসায় ছিল, বলে কি সব ফালতু কথা, এসব কোনো হয় নাই, সে বিশ্বাসই করে নাই। ঠিক সে বললো ঠিক আছে আমি শুয়ে দেখবো। ওই দিন তো গেল, তারপরের দিন সে শুইছে। শেষ হওয়ার পর ঠিক সে আবার পরের দিন চিল্লাচিল্লি করে বললো যে আসলেই এই সোফাটা ভালো না, এই সোফাটার মধ্যে হয়তো বিদেশি কারণ ফরেনার থেকে কিনছে, বললো এটার মধ্যে হয়তো কোনো সুইসাইড হয়েছে না তো কিছু হয়েছে, এই কারণে এই সোফাটা নড়ে। আমারও আজকে মানে সেকেন্ড হ্যান্ড ছিল এই সোফাটা সেকেন্ড হ্যান্ড ছিল। ওই সোফাটা এখনো আছে, বাট ওইটা আমার স্টোর রুমে ফেলায় রাখছে ওই সোফাটার এতে। বাট অনেক মানে ফোম টোম ধুলা টালো পরে একবার ইয়া হয়ে গেছে, জং পড়ে গেছে। তারপর আবু বলতেছিল যে এটা আবার ইয়া করবে, যেহেতু পুরোটাই ছিল সব ঠিক আছে, বাট ফোম টোম ইয়া চেঞ্জ করে নিলে সব ঠিক হয়ে যায়। ওই সোফাটার ব্যাপারে এখন বললেন তো মনে পড়লো। মানে আমি এটা চিন্তা করতেছিলাম, অনেকেই তো এখন সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র কেনাকাটার খুব হিংসে হচ্ছে, অ্যান্টিক পিস। তো সেকেন্ড হ্যান্ড জিনিস কেনার ক্ষেত্রে দেখা যায় এখন সাবধান হতে হবে, সাবধান হওয়াই উচিত আমার মনে হয়। আর ভাই যেটা বলতেছিলাম দাদির বাসা নিয়ে, দাদির বাসার প্রবলেম হইতেছে ওই বাসাটা রাত 12টার পর। এটা কি ওই বাসাটা না? ওই বাসাটাই, ওই বাসাটাই যে আমরা যে বাগান বাসায় বিলাস। থাকি, হ্যাঁ ওই বাগান বাসাটা। বিলাস ওটা কি বলছিলেন? আপনাদের নিজস্ব বাড়ি? হ্যাঁ ওটা আমাদের নিজস্ব বাড়ি। আচ্ছা আচ্ছা। এই বাসাটা হইতে আচ্ছা, এই বাসাটার আশেপাশে কি অনেক জঙ্গল এই ধরনের কিছু আছে? যেটা বলবো ওই বাসাটা যখন কিনছে এটা হইতেছে পুরোটা গ্রাম এলাকা ছিল, পুরোটাই। এখন আপাতত হয়ে গেছে দক্ষিণ খান পর্যন্ত তো ভালোই হয়ে গেছে। এখন আবার উপস্থিত দুবাইদের এখান থেকে আবার নির্জন এলাকা, বাট এই জায়গাটা তখন ছিল পুরোটাই নির্জন। আর ওই জায়গায় যখন বাড়িটা করা হয়েছে, ওই বাড়িটা হইতেছে ওই এলাকার মধ্যে মানে সবাই চিনতো এই বাড়ির নামে, যেহেতু একটা এই জায়গার মধ্যে এত সুন্দর একটা বাড়ি করে ফেলেছে। দাদির বাসার প্রবলেম হইতেছে ঠিক 12টা বা 12টার পরে কোনো এক টাইমে এই বাড়িটা পুরো কাঁপিয়ে একটা আওয়াজ হয়। মানে ভয়। আরো একবার বিরতির সময় হয়ে গেল। হালকা বৃষ্টি হচ্ছে দেশের কোথাও কোথাও। একটু আগেই আবহাওয়া বার্তাতে দেখছিলাম। একটু চোখ বন্ধ করে চিন্তা করুন, ডর আপনার কানে রয়েছে, রুমটা অন্ধকার করা। জীবনের অধিভৌতিক ঘটনাগুলো নিঃশ্বাস আপনি নেবার চেষ্টা করছেন। চিরচির করে বৃষ্টি হচ্ছে এবং হাসানের অধিভৌতিক ঘটনাগুলোকে আপনি অনুভব করার চেষ্টা করছেন। খানিকটা গায়ে লোম শিউরে ওঠেই বই কি। বিশ্বাস এবং অবিশ্বাসের প্রশ্নে যারা ডরকে প্রশ্নবিদ্ধ করতে চান তাদেরকে আমরা শুধু একটা কথাই বারবার মনে করিয়ে দিই, এই পৃথিবীর এখনো অনেক কিছুতেই বিজ্ঞান সমাধান দিতে পারেনি, এখনো অনেক কিছুই অনাবিষ্কৃত। কিন্তু কিছু কিছু ঘটনা ঘটে যায় যা বিশ্বাস এবং অবিশ্বাসের ঊর্ধ্বে উঠে আমাদের মনে হাজারো প্রশ্নের জন্ম দেয়। প্রত্যেকের জীবনে এইরকম প্রশ্নওয়ালা অনেক ঘটনাই আছে। ভয় এমন একটি অনুভূতি যা মানুষের সৃষ্টির আদি থেকে ছিল, এখনো আছে। ডর টিম ভয় পেতে ভালোবাসে, ডর মানেই ভয়। রাত একটাই ঘটতে যাচ্ছে আসল ঘটনা। ফিরে আসছি ঠিক রাত 1টায়। ডর। ডর মানে ভয়। আর একবার সময় হয়ে গেল আপনাকে আমন্ত্রণ জানানোর ডরে। আমি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2, আর আমার টিম লোবান রয়েছে সাউন্ডে। ডরের অন দ্য স্পট হন্টেড প্লেসে আজকে রয়েছে সুমন এবং রেহান, সাথে রয়েছে দুজন বন্ধু। আমরা হাসানের কাছে আবারও ফিরে যেতে চাই, তবে তার আগে প্রিয় শ্রোতা আপনাদেরকে ওয়েলকাম করছি আমাদের ফেসবুক পেজে, এবং একই সাথে যারা তাদের জীবনে ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনাগুলো আমাদের এখানে এসে বলতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি পিন চাপবেন, তারপর আপনি ফোনের নির্দেশনা অনুযায়ী আপনার কথাগুলো রেকর্ড করবেন। আপনার কথা শুনে আপনার সঙ্গে আমাদের টিম মেম্বাররা যোগাযোগ করবে। প্রিয় শ্রোতা, ফেসবুকে বেশ কিছু ছবি দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে ওখানে এসে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। আমি আবারও বলছি facebook.com/ABC Radio FM 89.2। আমরা আবারও চলে যাচ্ছি সুমন এবং রেহানের কাছে। ডর।
যেটা আমরা বুঝতে পারি ছাদে হয়, বাসার ছাদে কিছু একটা ধুম করে একটা পরে, এমন পড়া পরে যেটা পুরো বাড়িকে বোঝা যায়, কাঁপে না বাট বোঝা যায় সাউন্ডটা যে পুরো বাড়িটাই, ভাইব্রেশন যেই জায়গায় যে রুমে থাকুক না কেন এই সাউন্ডটা পায়। আচ্ছা তো এটা আমরা তখনও বুঝিনি, কারণ আমাদের 3 তলার মধ্যে আমার বড় ফুফুরা থাকে, 3 তলা বড় ফুফু থাকার কারণে তার সামনেও একটা জায়গা ছিল বড় বারান্দাটা, ওটাও ছাদ, এই পাশেও ছাদ। তো আমরা ভাবতাম যে তারা 3 তলায় থাকে, তো সেই ক্ষেত্রে ওরা হয়তো সাউন্ডটা করে। কারণ এমন তো না যে প্রত্যেকদিন 12টার দিকে হইতেছে, 12টা থেকে 2টা এর মাঝখানে একটা হয় যে সাউন্ডটা পাইতাম। তখন আমরা বললাম যে না 3 তলা হয়তো এটা তাই করে। আর এমন কি হইতো যে মাঝে মধ্যে যেটা মশলা বাটা সাউন্ড পাওয়া যেত। তো আমরা ভাবলাম ফুফু এরকম কিছু করে, মানে পাটাপুতার মধ্যে ঘষাঘষি আওয়াজটা হয়। তাছাড়া আমি যখন নিচে ঘুমাইতাম তখন আমি অনেকবার বলছি যে আমার উপরে কে মার্বেল খেলে, আমার ছোট ভাই তো রাতে এত খেলে না, তখন তারা উড়াই দিচ্ছে মার্বেল খেলার আওয়াজ পর্যন্ত, মার্বেল গড়ায় যেতেছে এরকম আওয়াজ হইতেছে, দরজা আটকেতেছে এমন আওয়াজ হইতেছে, অনেকবার বলছে। আমার বাবা বিশ্বাসই ছাদ ছিল নাকি কোনো ফ্ল্যাট ছিল, মানে রুম ছিল? না, এটা তো পুরো নিজস্ব বাড়ি, ডুপ্লেস। তো ডুপ্লেসের সাথে আবার ভিতর থেকে আবার 3 তলা যাওয়া যেত। 3 তলা হইতেছে আমার বড় ফুফুর বাসা, তার এই 2 সাইডেও ছাদ, কারণ ফাঁকা জায়গা তো, ফ্ল্যাটের পাশাপাশি 2 সাইডেও ছাদ, আবার মেইন ছাদ আবার উপরে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা ভাবতাম যে সে 3 তলা আওয়াজটা করে। তখনও বুঝি নাই। একবার হয়েছিল যেটা আমার বাবা হজে গেছিল আমার দাদিকে নিয়ে, তখন শুধু থাকতেছি আমি, আমার ছোট ফুফু আর আম্মু আর আমার ভাই, রাত্রে খেতে নামছি। 3 তলায় যে বড় ফুফু সে দেশের বাড়িতে চলে গেছে, 3 তলায় কেউ নেই, আমরা নিচে খাইয়েছি। ঠিক খাওয়ার দিক দিয়ে পুরো বাড়ি কেঁপে একটা আওয়াজ হয়েছে। তখন বললাম যে 3 তলায় তো কেউ নেই, বাড়ি থেকে মানে ছাদের মধ্যে কি ফালালো। ছোট ফুফু বলতেছিল, তারপর খেতেছি কোনো নেই, একটু পর সাউন্ড পেতেছি কেউ সিলিন্ডার নিয়ে ঘষতেছে, মানে তখন তো সিলিন্ডার ইউজ করতাম, গ্যাস সিলিন্ডার, তখন পুরো স্পষ্ট শুনতেছি সিলিন্ডার কেউ টাইনে নিয়ে যেতেছে ছাদের থেকে, ওরকম একটা আওয়াজ, এরকম একটা আওয়াজ হইতেছে, অনেক বিকট আওয়াজ হইতেছে। তখন বললো ছাদেকে চোট গেছে এসব ব্যাপার। তখন নিচের যে দারোয়ান ছিল না, দারোয়ানকে বললাম, টর্চলাইট নিল। আর যে দারোয়ানটা হইতেছে আমাদের পরিচিত, একবার ছোট থেকে আছে, সে লাইট টাইট নিয়ে প্রথমে 3 তলায় দেখে যাইছি, সবচেয়ে 3 তলার সিঁড়ি পর্যন্ত যাইতেছি, তার শেষ সিঁড়িটা পার হবো ওই পর্যন্ত সাউন্ডটা পাইতেছি, পুরো শুনতেছি 3 তলার সাউন্ডটা হইতেছে। 3 তলার ছাদের দরজাটা খুললাম, নাই, কেউ নাই, সাউন্ডটা পাইতেছি এবার উপরের ছাদ থেকে। আচ্ছা, এবার উপরে মানে তখনও সাউন্ড হচ্ছে কিন্তু উপরে, এবার নিচেতে শুনছি, এবার উপরে সাউন্ডটা পাইতেছি। আচ্ছা, এখন নিচের দরজাটা আটকানোর সময় একটা সাউন্ড হয়েছে, দরজাটা আটকেছি, ছাদের দরজাটা ধপ আওয়াজ হয়েছে, দরজাটা আটকেছে, এই আওয়াজটার সাথে সাথে ওই আওয়াজটা বন্ধ হয়ে গেছে। তোমার দারোয়ান গেল, দারোয়ান যে দরজা টরজা খুললো, খোলার পর পুরা ছাদ কেউ নাই, আওয়াজও নেই। তখন দারোয়ানে বলতেছে যে ছাদে আর ঠিক হবে না, এটা অনেক খারাপ কিছুই। এখন আমরা এটা তো প্রায় সময় শুনি, আমরা ভাবছিলাম যে এটা এতদিন ধরে বড় ফুফুরাই করে, না তা তো না। নিচে নামলাম, নিচে নামার পর বললাম কিছুই পাইনি। তখন আমার ছোট বউ বলতেছে তোরা কেউ ছাদে চাইছ না, এসব ব্যাপার। ঠিক 2-3 দিন পর দারোয়ান সকালবেলা উঠে চিল্লাচিল্লি করতেছে, তখনও বাসায় ওই বড় ফুফুরাও নাই, আমার বাবা হয়তো সহজে। 2-3 দিন পর চিল্লাচিল্লি করতেছে, কলেজের দরজা আটকানো, কলেজের গেট দরজা আটকানো, চাবি আমাদের কাছে। সেই সকালবেলা ফজর দিকে 6টার দিকে চিল্লাইতেছে, বলে দরজা খুললাম, দরজা খোলার পর বলতেছে যে দরজা তো আটকানো, বাট ভিতরে আমি কাদার পায়ের ছাপ দেখি। কেন? কাদার পায়ের ছাপটা বড়, সাধারণ মানুষের যে পায়ের ছাপ থাকে এরকম না, বড়। এখন এটা ছিল নামার দিক, পায়ের ছাপটা এমন হইতেছে যে উপর থেকে কেউ নেমেছে। এখন এটা উল্টা কিনা সেটা জানি না, বাট জিনিসটা আমরা ফলো করতেছি উপরের দিকে, সিঁড়ি বেয়ে উঠতেছি, দেখা যেতেছে 3 সিঁড়ি পর একটা দাগ পেতেছি, আবার উপরে একটা মাঝখানে যে সিঁড়ি ওইটার মধ্যে একটা পাইতেছি। এরকম করতে করতে ছাদে গেছি। ছাদে যাওয়ার পর যেখানে আমরা উপরে একবার উপরে যে একটা জায়গা থাকে, ওই জায়গার মধ্যে যে নর্মালি যেসব জিনিসপত্র ইউজ করেন ওগুলো রেখে দিই, ওখানে তোষক টোষক ছিল, কোলবালিশ ছিল যেগুলো পুরান, ওগুলো দেখলাম যে সিঁড়ির এখানে সুন্দর করে বিছিয়ে রাখছে, কেউ এখানে রাত্রে থাকছে, এবং কি বালিশ কোলবালিশটা ছিল, কোলবালিশের মধ্যে কাদার ছাপ, কেউ এখানে থাকছে, এটা পুরো প্রমাণ এখানে উপরে কেউ থাকছে। শোনার পর আরো বিশ্বাস হয়ে গেল যে না এখানে কিছু খারাপ কিছু আছে, যেহেতু এমন কোনো ক্ষতি করে নাই। এরকম জানার পর আমার ছোট বউ পুরো নিষেধ করে দিছে যে ছাদে কেউ যাবা না একা একা, এটা কোনো খারাপ কিছু হইতে পারে। এখানেও শেষ হয় নাই, তার 3-4 দিন পর রাত্রিবেলা কি হয়েছে সেটা জানি না, সকালে উঠে দেখলাম যে পুরোটা বাগান এখানে টপ দেওয়া, তো দেখলাম একটা বড় টপ ভেঙে রাখছে দারোয়ানে। দারোয়ানে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, টপটা ভাঙছে কেন? বলে সে প্রথমে এমন কিছু বলতেও চাইতেছে না, বলতেছে এমনিও রাগে, সে আমার রাগ দেখাইতেছে খুব। তখন আমি বলছিলাম যে কি হয়েছে বলো, সেদিনও বলে নাই। 2-3 দিন পর বলছে যে এই বাসার মধ্যে কি হয়েছে জানি না, বাট এখন বাসা খালি হয় কিনা এইসব ব্যাপারে কিছু জানি না, বাট আমি রাত্রে যখন ঘুমাই তখন ওই পাশ থেকে কেউ আমার ইট মারে, মানে জানলার দিকে সে ইট মারে, তার আলাদা ঘর আছে, সে ইট মারা মানে দরজার মধ্যে ইট মারে, ক্লাসে ইট মারে, সে বের হয়েছে, বের হওয়ার পর কাউরে পায় না। 2-3 বার ইট মারার পর সে শুনতেছে তারে ডাকতেছে, ডিস্টার্ব করতেছে, চিল্লাইতেছে।
তখন সে রাগে বের হয়ে একটা টপ দিয়ে একটা বাড়ি মেরে ভাঙা ফেলেছে, যে ভয় দেখানোর জন্য আর কি। তার সাহস আছে এমনি অনেক, সে টপ দিয়ে ভাঙা আর কি তাদেরকে ইয়া করলো যে জ্বালাইতে না, মানে এরকম নিজেই টপটা ভাঙছে, মানে নিজের রাগটা দেখানো। হ্যাঁ, সে ছুঁড়ে মারছে টপটা, আচ্ছা। যে আমার ডিস্টার্ব করতে না। তো এই দাদির ব্যাপারে এইসব ঘটনাগুলো আমি যখন এলাকায় যখন ফ্রেন্ডদের সাথে আলাপ করতাম, তো ফ্রেন্ডরা বিশ্বাস করতে পারতো না। যে আমার ক্লোজ ফ্রেন্ড সাগর একটা আছে, তারও বলছি, সে কখনো বিশ্বাস করেনি। তো হঠাৎ একদিন তার বাসায় সবাই চলে গেছে, তার পরীক্ষা আছে, এই কারণে সে আমার বাসায় এসে থাকবে। আর সে এই মুহূর্তে থাকতে আসছে আমার দাদা আর কি দেশের বাড়িতে ছিল, যেহেতু আমার বাবা বিজনেসের কারণে চায়না চলে যায়, সিঙ্গাপুরে যায়, তখন সে বাইরে ছিল। আমি বললাম ঠিক আছে আমার সাথে থাকতে। তো তখনই ওই ব্যাপারগুলো ভুলে গেছি, যে তার এই ঘটনাগুলো বলছি, সে বাসাটায় আসছে, তখন এইসব খেয়াল নাই। সন্ধ্যার দিকে হয়ে গেল, রাত্রে খাবারের পর হঠাৎ করে মনে পড়লো, যে বলতেছে যে কিরে দোস্ত, তোদের না 12টার পর বা 12টার দিকে একটা সাউন্ড হয়? আমি বললাম হ্যাঁ হয়, বাট এমন তো না যে ডেইলি এরকম ভাবে শুনতে হবে তোর। তখন বলছে আমি আজকে শুনতে পারবো। আমি বললাম জানি না। 12টার পর সে অনেক ওয়েট করছে যে শুনবে, শোনার নেই। ঠিক 1:45 দিকে সাউন্ডটা পাইছে, ও ধমকা আওয়াজটা হয়েছে। তখন আমি বললাম যে দেখছো এবার সাউন্ডটা তো পাইছো? তখন বলছে হ্যাঁ বুঝতে পারছি। তারপর বললো যে আর কি হয় নাকি, সেসব আমি কিছু বলি না, রাত্রে ঘুমাই গেছি। তো মশারি টানিয়ে ঘুমাইছি, সে হঠাৎ করেই মশারি থেকে লাফ মেরে পড়ে গেছে, রাত্রে অন্ধকারে লাফ মেরে পড়ে গেছে। আমি বললাম ব্যাপার কি, এসব কি? ওর চিল্লাচিল্লি করতেছে, আমি রুমে থাকবো না, এইসব ব্যাপার বলতেছে। আমি কি হয়েছে? আমার বলতেছে আমি স্পষ্ট দেখছি যে আমার মশারির পাশে কেউ ঘেসে দাঁড়ায় আছে, আমার মশারির পাশে কেউ ঘেসে এসে দাঁড়ায় আছে। আমি তোরে ডাকার জন্য চেষ্টা করতেছি, বাট আমি হাত নাড়াইতে পারতেছি না। আমার এই সাইড চলতেছে, আমি এই সাইড তোর দিকে আমি হাত নিতে পারতেছি না, মানে আমি তোর দিকে যাইতেই পারতেছি না। তারপর আমার মুখও কেমন একটা জট হয়ে গেছে, আমি চিল্লাইতে পারতেছি না। তো আমি ওই দিকেই মশারি টানে পড়ে গেছি। তো আমি বললাম যে লাইট জ্বালাই ঘুমায়, সব ব্যাপার। ওই রাতটা গেল, রাতটা পর আমার সাথে আর ঘুমায় নেই, ওই বাসায় আসেও নেই। তো এই গেল দাদির বাসায় যেগুলো ঘটনা আমার সাথে ঘটছে, এটা শেষ। এখন যেতেছে আমি যে মাদ্রাসায় পড়াশোনা করছি, সেখানে যে এক্সপিরিয়েন্স হয়েছে ওই ব্যাপারটা নিয়ে বলি। ফার্স্ট মাদ্রাসায় যেটা পড়ছি, সেই মাদ্রাসার মধ্যে যখন আমি পড়াশোনা করি রাত্রিবেলা, তখন আমি জানি না, 1 মাস পর বা 2 মাস পর আমি জিনিসটা খেয়াল করলাম। শীতের দিকে সবাই গভীর ঘুমে থাকে রাত্রিবেলা। তখন আমি একটা জিনিস খেয়াল করলাম যে কেউ একটা ডাকাডাকি করে, মানে পরিচিত গলায় কেউ ডাকাডাকি করে, এক একজন এক এক নাম ধরে। তখন ফার্স্ট যেটা আমি শুনছি, আমার রাত্রে অনেকটা ঘুম ভাঙে নেই শীতের কারণে, একবার আমি শুনছি যে আমার ফ্রেন্ড আছে রেজাউল, তার নাম ধরে ডাকছে। তখন মানে বাইরে থেকে ডাকছে? হ্যাঁ, বাইরে থেকে ডাকছে। তখন আমি ওরে সকালবেলা বললাম যে তোরে তো কেউ ডাকছিল বাইরে থেকে। তখন ও আগে থেকেই মাঝে থাকে, সে বললো যে কখনো তোর নাম ধরে ডাকলেও তুই কখনো আনসার দিবি না বা যাবিও না কখনো। আমি বললাম ব্যাপার কি হয়েছে? বলে এই জায়গায় মেইন সমস্যা হচ্ছে একটা হুজুরের নাম বললো যে এই হুজুর জিন পড়ায়, রাত্রেবেলা জিন পড়ায়। রাত্রিবেলা সহজেও কেউ বাইরে হয় না, বাইরে হলে দেখবি সে এখানে বসে আছে, বাট কোনো কথা বলবি না, এখান থেকে যাবি আর আসবি, বাথরুমে যাওয়ার জন্য যাবি, শুধু আসবি, বাট বাইরে কোনো আওয়াজ পেলে কখনো সাড়া দিবি না। এটা বলার পর ঠিক পরের দিন রাত্রেবেলা, আমি যেহেতু পরে শুনছি আমি ওটা বলছি, ঠিক ওই দিন রাত্রেবেলা আমার তেমন একটা ঘুমও আসতেছিল, এই কথাগুলো মাথা ঘুরতেছিল। হঠাৎ করে আমি সাউন্ড পেলাম, আমার একটা ফ্রেন্ডের নাম ধরলো মাহাজ বলে ডাকতো। ঠিক 2টা ডাক দেয়, একটা ডাক দেয় মাহাজ বলে, তারপরের ডাক আবার মাহাজ বলে ডাক দিচ্ছে। 1 ঘন্টা পর আমার নাম ধরে ডাক দিল খালিদ বলে। আমি অবাক হয়ে আমি বসে আছি, আবার বলে খালিদ। তখন আমি আবার রেজাউলের ডাক দিলাম, বললাম যে আমার নাম ধরে ডাকতেছে, শুয়ে থাক, কোন আনসার দেওয়া মানে এটা কমন, মানে হবে। আপনার নাম ধরে খালিদ, মানে খালিদ হাসান? আমার নাম খালিদ হাসান। তো যেহেতু বলতেছে যে তুই শুয়ে থাক, তোর আনসার দিস না, তোর নাম ধরে ডাকতেছে, এই হয়। ওইটা প্রথমে বুঝলাম। তারপরের ব্যাপার আরো ভয়ানক হয়েছে, রাত্রে মাঝে মধ্যে লাইট অফ থাকতো, দেখতাম মশারি এখান থেকে মানে একটা লাইন থাকে, মাঝখানে একটা চলাফেরার একটা লাইন থাকে, ওই চলাফেরার লাইনে দেখতাম যে কেউ হাঁটাচলা করতেছে, মানে রুমের ভেতরে কেউ হাঁটাচলা করতেছে। এমনকি 1জন না 2জন না 3-4 জন হইতে পারে, এক সাইড থেকে হেঁটে যেতেছে, আবার পাশ থেকে আরেকজন কিছু হাঁটতেছে। রাতের ডিম লাইট তো চলে, ডিম লাইটে পুরো দেখা যায় কেউ হাঁটতেছে। এমনকি মানুষের ফিগার দেখলে বোঝা যায় এই যে আমার ফ্রেন্ড, নয়তো কোনো হুজুর হাঁটতেছে বা কোনো বাবুর্চি হাঁটতেছে, বোঝা যায় যে তারা হাঁটতেছে, বাট ডাকি নেই কখনো। তারাও আমার বলছিল যে এখানে হাঁটা চলাও দেখবি, বাট কখনো ইয়া করবি না, রেসপন্স না করা ভালো। এই প্রবলেমটা ততদিন চলছে যতদিন ওই হুজুরটা ছিল। ওই হুজুরটা চলে যাওয়ার পর কোনো সমস্যা হয়নি। এমনকি রাত্রেবেলা আমি হুজুরে দেখছি এখানে বসে আছে, চুপচাপ সে বসে আছে, তার কাছে একটা লম্বা মোটা একটা বেত, পুরোটা কালো কস্টিক মারানো, সেখানে বসে আছে। সে নাকি সেখানে জিন পড়ায়। সে যতদিন ছিল এই প্রবলেম গুলো ঠিক ততদিন ছিল। এক একজনের এক এক নাম ধরে ডাকা, মাঝে মধ্যে গ্রিলের মধ্যে 2টা বাড়িও মারে। মানে এই সময়তে কি কোনো মাদ্রাসার কোনো ছাত্রর কোনো ক্ষতি বা কোনো ধরনের কিছু ক্ষতি করে নাই, বাট 2টা ছাত্র খুবই ভয় পাইছে। এক হইতেছে সে একবার বাথরুমে যাওয়ার সময় বাথরুমে ঢুকছে, সে আর বের হইতে পারতেছে না, দরজা খুলতেছে না, বাইরে থেকে কেউ আটকে গেছে। সবাই ঘুম,
আর এটা হচ্ছে একটা ফ্ল্যাটের টাইপের ছিল, যেটা বলতেছে এটা ফ্ল্যাটের টাইপের ছিল, সবাই যায় জানার মতো। একজন উঠলে যেরকম বাসার মধ্যে 3টা বাথরুম থাকে, ঠিক ওটার মধ্যে মাথায় 3টা বাথরুম। তো এতজন উঠানে যে বাইরে থেকে কেউ আটকে দেওয়া যাবে, সে ভিতরে থেকে বলতেছে আমার কেউ আটকে দিয়েছে। একটা ভয় পাইছে। দ্বিতীয় ভয়টা পাইছে একবার একটা ছাত্র, যেটা আওয়াজটা যেদিক থেকে আসে নিচ থেকে, সেটা মেইন সেই উঠার এখান থেকে পুরোটা গ্রিল দেওয়া, মানে চারপাশে একটা বেড়ার মতো গ্রিল দেওয়ার মতো ইয়ে করে রাখছে যাতে কেউ না যেতে পারে, আসতে পারে, দরজাটা আটকে রেখে নেই। তো সে ওটার পাশে শুয়েছিল। তো ওটার পাশে শোয়ার পর সে অনেক বড় একটা স্টুডেন্ট, সে একবার তার নাম ধরে ডাকছে, সে আনসার দেয় নাই। দুইবার ডাকছে, সে আনসার দেয় নাই। তৃতীয়বার নাকি তার ওই গ্রিলের ফাঁক থেকে তার মানে যে বেড নিয়ে টানাটানি করতেছিল, যে টানতেছে গ্রিলের দিকে, টানতেছে যে বেড ধরে টানতেছে, সে তখন রাগে ওই গ্রিলের মধ্যে জোর একটা বাড়ি মারছে। তার হাতও কেটে গেছিল। জোর একটা বাড়ি মারছে। বাড়ি মারার পর আমাদেরকে ডাক দেওয়ার পর বলতেছে এইসব ব্যাপার হয়েছে। তখন আর যে হুজুরটা বললাম যে জিন পড়া, সে অনেকবার বলছে যে এই হলের জায়গাটায় কেউ ঘুমাবা না, কেউ চলাফেরা করবা না। সে এই জায়গাটায় ঘুমাইছে। সে ওই দিন ছিল না, সে বাড়িতে গেছিল, সে ছুটিতে বাড়িতে গেছিল। যখন আসার পর শুনছে তখন বলছে এই জায়গায় শুইতে নিষেধ করছে, তারপর শুইছে কেন, এসব ব্যাপার নেই। সে যতদিন ছিল সে ততদিন এইসব ঘটনা করছে। সে চলে যাওয়ার পর আর এরকম ঘটনা হয় নাই। আরেকটা যেটা বলবো সেটা হইতেছে, যেরকম এখন নির্জন জায়গা, ঠিক মাথায় যেহেতু পড়ছি, অনেক দুষ্টামিও করছি আমি রাত্রেবেলা। এরকম নির্জন জায়গা আমাদের বাউন্ডারির মধ্যে, মাদ্রাসার একটা বাউন্ডারির মধ্যে আমটামও চুরি করছি। বিশাল বাউন্ডারি, আম চুরি করছি, লিচু চুরি করছি ওই জায়গা থেকে। বাট আমি কখনো ওই ব্যাপারটা ভাবি না যে এই বাউন্ডারিটা এত খারাপ। আমি এত কখনো শুনিও না এরকম ব্যাপারে। বাট প্রথম যে ঘটনা ঘটছিল সেটা হইতেছে আমার ফ্রেন্ডের সাথে যেটা ঘটছে, সে আমার পাশেই শুইতো। এটা আরেক মাদ্রাসায়, সেটা আমি যেটা বলছি আরেকটা মাদ্রাসায়, সেটা হইতেছে আমার দাদির বাসার দিকে পিছিয়ে, দক্ষিণখানের ওইদিকে একটা মাদ্রাসা। নাম না ভালোই ভালো, কারণ এখানে স্টুডেন্টরা থাকে, সমস্যা হতে পারে না, সেটাই আমরাও চাই না সেটা বলবো। তো এখানে আমার একটা ফ্রেন্ড পাশাপাশি শুতো, তারে আমি প্রায় ফলো করলাম 1 সপ্তাহ ধরে, যে সে রাত্রের বেলা 9টার দিকে খাওয়ার দিত, খাবারের টাইমে সে চলে যেত, সে রাত্রে আসতো 12টা-1টার দিকে, এসে চুপচাপ শুয়ে থাকতো। তো এই টাইমের মধ্যে কোথায় থাকতো, এত রাত্রেবেলা কোথাও যাওয়াই নেই। তো আমি তারে জিজ্ঞেস করার পর সে বলে না। অনেকবার ফলো করছি যে সে কোথায় যায়, তাও পাই না। যে সে বলতেছে মসজিদে যে আমি পড়াশোনা করি, সেই জায়গাও নেই। আমরা দুজন ঠিক করে বললাম যে তারে ফলো করবো, সে কোথায় যায়, মানে খাবারের পর। সে সবার আগে খেয়ে ফেলায়। ওদিন আমরা তাদের ফলো করার জন্য কমই খেলাম। উঠে গেল, ফলো করতেছি, সে ঠিক বাউন্ডারিটা টপকানো হইতেছে, যে মাদ্রাসার যে টয়লেটটা আছে, সেই টয়লেটের পাশে একটা ওয়াল আছে অ্যাটাচি, ওই ওয়ালটা টপকে ওইখানে যায়। বাউন্ডারিটা বিশাল বড় একটা এরিয়া। আর ওই বাউন্ডারি যখন টপকে নামে, প্রথম দিন সে নামছে, নামার 5 মিনিট পর আমরা নামছি। নামার পর পুরো বাউন্ডারি খুললাম, তারে পেলাম বাউন্ডারির ভিতরে। আর বাউন্ডারির ভিতর বলতে 2 সাইড হইতেছে, বাউন্ডারি অপোজিট হইতেছে মানে পানি বলতে যায়, পুকুরের মতো ডোবা যেগুলা, 2 সাইডে কোনো যাওয়ার উপায় নেই। আর এক সাইডে যেটা সেটা রোড। আর সে যদি বাউন্ডারি থেকে যেতে হয় তাহলে সে রাস্তা দিয়ে যেতে পারে, তার রোড থেকে যেতে পারে। সে বাউন্ডারি এখান থেকে টপকা, আবার ওইখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। বাউন্ডারিটা পুরো ঘোরার পর আসার পর ওয়েট করলাম, সে 12টার দিকে আসলো। আমরা দুজন পুরো খুঁজে পাইনি। সে 12টার দিকে আসার পর সে বলতেছে, জিজ্ঞেস করলাম, সে এসে চুপচাপ শুয়ে পড়ছে। জিজ্ঞেস করলাম বাউন্ডারিতে গেছিল কেন, সে বলতেছে তোমরা আসছো কেন। তখন আমি বলছিলাম যে বাউন্ডারিতে কেন গেছিল, আর রাত্রিবেলা খাওয়ার পর এত রাত্রে বাউন্ডারিতে আবার আসো 12টার দিকে কই যাও। সে কিছুই বলে না, আমি আমার কাজে যাই, বাট তোমরা আমার কখনো ফলো করবে না। এটা নিয়ে জোরাজোরি আর বেশি করিনি, বাস সে এতটুকু ওয়ার্ন করলো যে আমার পিছে ফলো করবে না, ক্ষতি হবে। তখন আরো আমার জিনিসটা হয়ে গেল যে কি হইতে পারে। তারপরের দিন আবার খাবার শেষে সে আবার গেল। তখন ঠিক করলাম যে সে নামার সাথে সাথে আমরা নামবো। আমরা তখন 2 জন গেছিলাম, এরপরে গেলাম 3 জন। সে নামছে, এক সাইড ওয়াল থেকে সে নামছে, আরেক সাইড ওয়াল থেকে আমরা নামছি। সে নামার পরপরই আমরা নামছি। নামার পরপরই সে নাই, বাউন্ডারিটা পুরোটাই নেই। পুরোটা খুঁজছি, পুরো বাউন্ডারিতে আমরা 3 জন হাঁটছি, পাইলাম না। রাতের বেলা? রাতের বেলা 9টায় খাবার পর, সে খাবার পরে চলে যায়। 9:30টার দিকে খাওয়ার পর সে প্রতিদিনই খাবারের পরে ওখানে যায়। 9:30টার দিকে। বাউন্ডারিটার ভেতরে আছে কি মূলত? বাউন্ডারির ভিতরে শুধু গাছ, ফলের গাছ টাছ, আর ওটা সর্দার এলাকা, তো পুরোটা গাছের এরিয়া থাকে। ফলের গাছ টাছ আর মানে গাছপালাই আর কিছু না। এটা একটা ভিতরের সাইড, তো রোডের সাইডে বড় একটা জায়গা পরিত্যক্ত। আমরা পুরোটা ঘুরে পাইনি, চলে আসলাম। রাত্রে 12টার দিকে আসলো। ও এবার জিজ্ঞেস করতে হয়নি, সে সোজা রাত্রে 12টার দিকে এসে আমার পাশে ধপ করে শুয়ে পড়ছে। এবার মনে হচ্ছে সে খুবই একটা হয়েছে। মানে আপনারা ওকে না পায় আপনারা ফিরে আসছেন, ফিরে এসে আপনারা শুয়ে আছেন। হ্যাঁ, ওয়েট করতেছি সে আসবে কখন। 12টার দিকে প্রতিদিন তো এই 12টা 12:30 সে আসলো। আসার পর বেডের উপর ধপ করে শুয়ে পড়লো। সে মশারি টানায় নাই, ধপ করে শুয়ে পড়লো। আমি উঠে শুধু জিজ্ঞেস করলাম
আজকেও তো গেলা, পাইলাম না তো, তুমি নামার সাথে সাথে বাউন্ডারি দেখলাম, বাট তোমার তো পেলাম না। সে আমার একটা ঝাড়ি দিয়ে আমি হাত দিয়ে জিজ্ঞেস করছি, সে আমার একটা ঝাড়ি দিয়ে হাতটা গলায় দিয়ে বললো যে তোমরা পাইছোটা কি? আমি বললাম কি হয়েছে? তোমরা মানা করছে আমার ফলো করবা না, আজকেও ফলো করছে, আজকে যদি তোমার ক্ষতি হইতো কোনো। তখন বললাম আমাদের কি ক্ষতি হতে পারে, তুমি তো গেছো, তোমার খুঁজে পাইনি, বাট কারণটা কি? সে বললো যে এত কিছু তোমার জানার দরকার নেই, বাট আমার সাথে একটা কিছু আছে, আর আজকে তোমাদের বাতাসটা তার গায়ে লাগছে, আর তারা ও তোমার অনেক ক্ষতি করছে, মানে আমাদের ক্ষতি করতে চাইছে অনেক, বাট আমি নিষেধ করছি, অনেক কষ্টে আমি আটকে রাখছি। নেক্সট টাইম বললো যে দয়া করে আমরা ফলো করবা না, হয়তো তোমারও অনেক ক্ষতি হবে, আমারও ক্ষতি হতে পারে। এটা শোনার পর আমরা চুপচাপ হয়ে গেলাম, বুঝতে পারছি তার সাথে কিছু একটা আছে। তো তারই কিছু না বলে সকালবেলা আমরা চুপচাপ আমাদের হুজুরকে বললাম এইসব ব্যাপার। সে বললো ঠিক আছে, রাত্রে দেখবো। সেম একই কারবার এবার আমরা ফলো করিনি। সে রাত্রেবেলা 12টার দিকে আসছে, আসার পর হুজুর ডাক দিল, তার ডাক দিয়ে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করছে, রাত 2টা পর্যন্ত আমার সঙ্গে দেখছিলাম। জিজ্ঞাসাবাদ করার পর সে বললো তার একটা ফ্রেন্ড আছে, পরিচিত হয়েছে, মনে হয় পরিচয় হয়েছে 2 মাসের মতো। ফ্রেন্ডটা হচ্ছে কামরাঙ্গি চরে পড়ে, মাদ্রাসার ছাত্রই জিন, কামরাঙ্গি চরে পড়ে। সে কামরাঙ্গি চর থেকে এখানে আসে দেখা করতে। মানে সেই ফ্রেন্ডটা কি জিন? জিন। সে কামরাঙ্গি চর থেকে এখানে দেখা করতে আসে, দেখা করে আবার এখান থেকে চলে যায়। এই হচ্ছে তার ফ্রেন্ড। আর সে নামার সাথে সাথে তার ফ্রেন্ডে তো দেখাই যায় না, তারও তো দেখা যায় না। আমাদের কথা বললো যে আমরা নাকি গেছি, তার গায়ে বাতাস লাগছে, সে অনেক রাগ করছে, এসব ব্যাপারও বলতেছিল। তখন বলছে যে তুমি তোমার ফ্রেন্ড এখানে কিভাবে আনো? তখন বলছে, সে ঘটনা এমন বলছিল যে সে একবার বাড়ি থেকে এখানে আসার সময় তার সাথে আর কি দেখা হয়। তার সাথে দেখা হওয়ার পর সে তার ক্ষতি করে নাই, সে ভালো, যেহেতু সে তার বলছে তার সাথে ফ্রেন্ডশিপ রাখবে, কথাবার্তা হবে, এইসব ব্যাপারই। সে অনেক কিছু সারতো, মিষ্টি নিয়ে আসতো বা অনেক হেল্প করতে চাইতো, বাট ও নিত না কোনো ব্যাপার কোনো কিছু। তো হুজুর এইসব ব্যাপারগুলো ঢেকে রাখলো, বললো যে ঠিক আছে, নেক্সট টাইম তুমি কখনো এই রাত্রেবেলা ওর সাথে দেখা করতে যাবা না, দিনে করো, রাত্রে দেখা করতে যাও না। আমাদেরকে বলে দিল যে তার পিছু কোনো ইয়ে করতে না, আমাদেরকে আলাদাভাবে বলে দিছে তার পিছনে কোনো ফলো টলো করো না, করো না। যেহেতু মানে তার সাথে যদি দেখা টেকা না করে, সেই ফ্রেন্ড যদি খেপে যায় তা হয়তো তোমাদেরও ক্ষতি করতে পারে, তা তোমার ফলো করো না। তারপর আমি আর ফলো করি নাই। সে মানে কন্টিনিউ মিট তো করছে, এটা অবশ্যই, কিন্তু সে কখন মিট করছে সেটা জানি না। বাট রাত 9টার দিকে সে নিয়মিত থাকতো, আর 10টার দিকে থাকতো। মানে সে হয়তো দেখা করার সময়টা পাল্টায়। হ্যাঁ, দেখা করার সময়টা পাল্টাই গেছে। আচ্ছা। তারপর এই ঘটনা তো শেষ হলো। এই ঘটনা শেষে এখন মাদ্রাসা লাইফের মধ্যে স্বাভাবিক ছাত্রদের আমরা যারা থাকি তারা অনেক কিছু অনেক এক্সপিরিয়েন্স করছি, দেখছি। আচ্ছা। ঠিক এরকমই তার কিছুদিন পর জ্যৈষ্ঠ মাস, যে আমের সিজনটা, এই সিজনের মধ্যে আমার সাথে একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে সেই বাউন্ডারি নিয়ে। আমাকে অনেকেই বলছিল যে বাউন্ডারিটা অনেক খারাপ। মানে তখন যেটা ঘটেছে জ্যৈষ্ঠ মাস ছিল, আমের সিজন ছিল। হ্যাঁ, আমার অনেক ফ্রেন্ড আগেও বলছে, অনেক ঘটনাও শুনছি যে বাউন্ডারিটা অনেক খারাপ। তখন আমরা একটু জানিনি যেই বাউন্ডারির ভেতরে দেখা করতে, দেখা করতে গেলে সে গেল ওই বাউন্ডারিটাই। এখন আমি আর আমার একটা ফ্রেন্ড, তার নামও খালেক, আমরা ওইখানে আর কি রাত্রেবেলা আম চুরি করতে যেতাম। একবার রাত্রে আম চুরি করতে গেছি, সে মূলত আমি গাছে উঠতে পারি না, সে গাছে উঠতাম, নিচে পাহারা দিতাম। সে একবার গাছে উঠছে, ভিতরের দিকে গাছে উঠে আম পাড়তেছিল, আমি নিচে বসে ওয়েট করতেছি। যখন যাই তখন এইসব মাথায় সব থাকে না যে এত ভয়ানক জায়গায় আসছি, ভয় লাগতেছে, এসব কিচ্ছুই লাগতেছে না, বসে আছি। সে আম পাড়তেছে, আমি ব্যাগ টেক নিয়ে আসি। সে ঠিক হঠাৎ করে নেমে গেছে, নেমে বলতেছে যে চলো এখান থেকে। আমি বললাম কি হয়েছে? বলে থাইকো না, চলো। আমি বললাম কি হয়েছে? তখন আমার বলতেছে দেখলে ভয় পাবা না তো? আমি বললাম না, কি হয়েছে? তো দেখো ওইদিকে কি চাইতেছে। আমি প্রথমে খেয়াল করতে পারিনি কি হইতেছে। তুই যখন আমি সাইড হয়ে যখন সামনের দিকে গেলাম, তখন দেখতেছি যে আলাদিনের চিরাগটা দেখছি, আলাদিনের চিরাগের মতো প্রদীপ, ছোট ছোট আলো জ্বলে জ্বলে। ওটা হয়তো একটা মানে তামাক পাতার মতো একটা গাছ আছে, বড় বড় পাতা হয়, কালো হয়ে যায়, ওই গাছের উপর থেকে উঠতেছে। ওইটা আস্তে আস্তে আলোটা গাছের দিকে উপর উঠতেছে, অনেকগুলো সারি সারি। তা আমি বললাম এটা কি দেখতেছি, বলে এটা অনেক খারাপ কিছু, চলো। তখন আমি আবার বললাম যে ভালো করে দেখেন এটা কি। আমি খারাপ ভয়ানক কিছু দেখতেছি না, আমি দেখছি আলোটা উঠতেছে। দেখলাম সেটা শেষ, এবার ব্যাক করবো। ঠিক ব্যাক করার পর যে পিছে একটা জাম গাছ আছে, জাম গাছের এখান থেকে দেখতেছি যে বিড়ালও বলা যায় না, বিড়ালের থেকে একটু বড়, বন বিড়ালের মতো সাইজ। দেখলাম যে এটা একটার উপরে একটা উঠতেছে, এক সার্কাসের মতো আর কি, একটার উপরে একটা উঠতেছে। কতগুলো ছিল? প্রায় মনে হয় 20-30টার মতো খেলা দেখাইতেছে, একটার উপরে একটা উঠতেছে। এখন আমাদের যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেছে, আমরা যে পিছের দিকে ব্যাক করবো ওই রাস্তাটার মধ্যে এখন চুপচাপ দেখতেছি আর বলতেছি দোয়া করতে। আমরা দোয়া করতেছি এই জায়গাটার মধ্যে। তারপর সাইডের লাঠি দিয়ে যেগুলো আমরা পারি সেগুলো পুরো বন্ধ করে দিয়ে দিছি, যাতে আমাদের এখানে যখন না করতে পারে। আমরা চুপচাপ বসে আছি, আমি বললাম এটা শেষ হোক তারপর যাই। দুজনে চুপচাপ দাঁড়িয়েছে, আর আমার একটা সাহস ছিল, সে ছিল সাথে। আমি একলা থাকলে তো কি হইতো, একজন তো আছে আমার সাথে।
চুপচাপ দেখতেছি বিড়ালের খেলা গেল, এবার সামনে আগাই। যখন সামনে হাঁটে যেতেছি তখন আবার একটা পিছে আওয়াজ হয়েছে। পিছে আওয়াজ আসার পর দেখলাম যে ছায়ার মতোই বলতে পারি, একটু লাইটের মতো দেখা যেতেছে সব, যে সবাই ছাতা নিয়ে ঘুরতেছে এবং তারা অনেকক্ষণ থেকে গোল চক্কর মতো করলো, গোলের মতো হাঁটলো। হাঁটার পর এবার এরা আবার একটার উপর একটা উঠতেছে। এরা যখন দেখছি তখন বলছে আমি এখানে থাকতে পারবো না, সোজা দৌড় দিই। আমরা দুইজন দৌড় দিয়ে চপকে চলে আসছি। আসার পর চুপচাপ শুয়ে আছি, কাউরে কি সব ঘটনা কিছু বলি নেই। তারপরের দিন যখন আমার একটা ফ্রেন্ডে যখন এই ঘটনা বলতেছি, সে বলল যে আবার তুমি বলছিলাম যে জায়গাটা খারাপ, কারণ সেও আগে এই জায়গাটা দেখছে, ওই জায়গায় একটা সাউন্ড হয়, এমন একটা সাউন্ড পাইছে যে দুই হাতির কানের মতো দুইটা বাড়ি খেতেছে উপরে দেখতেছে। আমার একটা কিছু দেখছে, আমার বলছিল বাউন্ডারি যেতে খারাপ। তারপর আমরা গেছি কেন, এই একটা ভয়ের ব্যাপার গেছে। ওই মাদ্রাসার মধ্যেই আরেকটা ঘটনা যেটা নিজের সাথে ঘটছে সেটা হইতেছে, আপনার সাথেই ঘটেছে? হ্যাঁ, আমার সাথে যেটা ঘটছে সেটা হইতেছে পরীক্ষার আগে, কলেজে পরীক্ষার আগে, যেহেতু পড়ার চাপ থাকে অনেক, মাদ্রাসায় পড়তে পারতাম না টাইম ছাড়া। একটা টাইম করা থাকে, টাইমে পড়ো, সবাই ডিস্টার্ব হতো, সবাই ঘুমের টাইম, তো আমরা মসজিদে যা পড়তাম। সেই মসজিদের পিছে হইতেছে সর্দারদের কবরস্থান, ভিতর দিকে, আরো ভিতরের দিকে কবরস্থান। এখন আপাতত বেশ বাড়িটা হয়েছে, বাট কবরস্থান জায়গাটা এখন ফাঁকা, আর একটা পুকুরও আছে। তো আমরা যখন ওই জায়গায় পড়তেছি, যেহেতু আমরা মসজিদের ভিতরে পড়তে পারতাম, ওই জায়গায় ওই দিন তাবলিগের জামাত আসছে। তাবলিগের জামাতের কারণে আসার কারণে আমাদের বারান্দায় এসে পড়তে হইতেছে। তো সবাই 4-5 জন ছিলাম, সবাই পড়ে চলে গেছে। আমি আর একটা ফ্রেন্ড ছিল, সে দুইজন, আমরা 2টা পর্যন্ত পড়তেছিলাম। তো হঠাৎ আমি এক কর্নার পড়তেছি, ও আরেক কর্নার পড়তেছে। ওই যে কর্নারটা পড়তেছে সেই রোডটা হইতেছে কবরস্থান দিকে যাওয়ার। সে হঠাৎ করে পরে স্টেপ করে আমার বলতেছে, আমার ছোটই হয় আর কি, আমার বললো হাসান ভাই এদিকে আসেন। কি হয়েছে? তো আমার বললো একটা আওয়াজ পেতেছেন, চুপচাপ শুনেন। তো আমি প্রথমে শুনি নাই, পরের বার অনেকক্ষণ চুপ থাকার পর একটা আওয়াজ শুনলাম যে একটা চিকন কান্নার আওয়াজ হইতেছে। বিড়ালের কান্নাও এত চিকন না, এত চিকন একটা কান্নার আওয়াজ আসতেছে পিছের দিক থেকে, এবং কান্নাটা আওয়াজটা আস্তে আস্তে সামনের দিকে আসতেছে, আমাদের দিকে, যেই দিকে কবরটা আছে, কবরগুলো আছে ওই দিক থেকে। হ্যাঁ, ওই দিক থেকে মসজিদের দিকে আসতেছে। আমাদের আওয়াজটা আরো মানে সামনে থেকে সামনে আসতেছে। আচ্ছা, আমরা শুনতেছি। আমি বললাম যে জিনিসটা কি হইতে পারে। তখন ও বলতেছে, দেখেন গ্রামের বাড়িতে এগুলো মানে পাতাল পাশি বলে, যারা ওই যেহেতু এদিকে কবরস্থান বলে, গ্রামের বাড়িতে পাতাল পাশি বলে, এগুলো যাওয়া ঠিক না, এগুলো এরকম কান্নাকাটি করে টাকার পর মেরে ফেলায়। তখন আমি বললাম ঠিক আছে। এই টাইমে তাবলিগের এখান থেকে একটা লোক বের হয়েছে। সে বাথরুমে যাওয়ার জন্য বের হওয়ার পর সে বলতেছে, তারে বললাম ঘটনাটা বের হওয়ার পর, সে বললো হ্যাঁ শুনতে পারতেছি, চলো দেখে আসি কি। তখন আমি বললাম যে যাওয়াটা ঠিক হবে না এসব ব্যাপার। সে জোর করতেছে যে না চলো দেখে আসি, 3 জনই তো, সমস্যা নেই। খুব আগ্রহ দেখাচ্ছে। তারপর আমার খুব ইচ্ছা করতেছিল জিনিসটা কি পাতালপাশি টাইপের। এসব ক্ষেত্রে কিন্তু আসলে ইচ্ছা করে, ভয় হ্যাঁ, করলেও ব্যাপারটা একটা আগ্রহ যতই থাকে। ভয় করুক, অনেকে বলবে কি যে ভয় লাগে না, আসলে ভুল, কিন্তু ভয় লাগে, আবার দেখতে ইচ্ছা করে যে কি ভয় লাগতেছে। বাট একা থাকলে তখনই না, একা থাকলে তো এখানেই শেষ। বাট যেহেতু 2 জন আছে তখন সাহসটা আরো বাড়ে। একবার 3 জন আসছি, আমি বললাম ঠিক আছে চলো দেখে আসি। সে হাঁটলাম বেশি না, 7 মিনিট লাগে আর কি পিছিয়ে দিকে যেতে, 7 মিনিট 10 মিনিটই ধরলাম, 10 মিনিট লাগে ওইখানে যাইতে আর কি, কবরস্থানটা পড়তে। আমার পিছিয়ে হাঁটতেছি, যেহেতু দেখতেছিলাম সাউন্ডটা কাছে আসতেছিল। এবার আমরা যখন যাইতেছি তখন দেখতেছি সাউন্ড আস্তে আস্তে পিছিয়ে দিয়ে যাইতেছে, দূরের দিকে। তখন আমরা হাঁটতেছি, বললাম কই সাউন্ডটা তো আরো শোনা যেতেছিল, এখন তো আরো পিছিয়ে দিকে যেতেছি। বললাম আমি বলছি যাই না, আমি বললাম চলো দেখাছি। আর যে তাবলিগের যে ফ্রেন্ডটা ছিল সে অনেক আগে হাঁটতেছে, সে খুব আগ্রহ, সে দেখবে জিনিসটা কি। আচ্ছা, হাঁটতে হাঁটতে কবরস্থান পার হয়ে গেছি। কবরস্থানের গেট আমাদের ডান সাইডে, আমরা কবরস্থান পার হয়ে গেছি। কবরস্থানের বর্ডার ক্রস। কবরস্থানে আমরা ডান পাশে পড়ি, আমরা ঢুকি নাই কবরস্থানের দিকে, অনেক বড় একটা কবরস্থান। আমরা সোজা হাঁটতে হাঁটতে কবরস্থান পার হয়ে আর সামনে দিয়ে গেছি। বাট কবরস্থান হইতেছে এমনকি দরজাটা ঠিক আছে, বাট ওয়ালটা এতটুকু হাইট, 2 ফিট হাইট বা 3 ফিটই হাইট, বাকি সব দেখা যেতেছে খোলা, মানে প্রায় কোমর সমান। হ্যাঁ কোমর উচ্চতা। সমান। তারপর গেটটা দিয়ে রাখছে যেহেতু একটা সুন্দর জায়গায় ঢুকার বর্ডার একটা। আমরা হাঁটে যেতেছি, হঠাৎ করে সে ফ্রেন্ড আমার হাত দিয়ে বললো সামনে যে লাভ কি, সাইডে দেখা যায়। তখন আমি তাবলিগের ফ্রেন্ডটাও দেখতেছি, মানে স্লিম টাইপের একটা মেয়ে, খুবই চিকন চাকন একটা মেয়ে, সাদা সাদাই, পুরোটা সাদা। তার শরীরে কি পরা আছে সেটা দেখা যেতেছে না, পুরোটা সাদা একটা ইয়া দেখা যেতেছে। যেহেতু মানে আলোর মধ্যে দেখা যায় যেরকম কালো একটা, যদি কালো মানুষ খুব কালো দেখা যায়, আর ফর্সা টাইপের হয়তো একটু সাদা দেখা যায়, সেই বোঝা যেতেছে সে সাদা একটা মেয়ে দাঁড়িয়ে আছে ওই জায়গায়, মানে সে আস্তে আস্তে হাঁটে ওই দিকে যেতেছে। তখন সে বলতেছে বলছিলাম পাতালবাসী, এখন ব্যাক করেন, দেখছেন তো। তাবলিগে জামাতের বলতেছে ঠিক আছে চলে যান। সে এখন ভয় পাইছে ঠিক মতোই, যে দেখছে এবার, ঠিক আছে ব্যাক করো। এখন আমার সাথে যে ফ্রেন্ড ছিল সে আবার ওই গ্রামের ছেলে, তো সে ভালোই আছে। সে বললো যে হাঁটেন বাট পিছে তাকায়েন না, যাই হোক পিছে তাকায়েন না, আর কেউ দৌড় দিয়েন না, মানে 3 জন আছি, 3 জনে একজনের ফালায় দৌড় দিয়েন না, সমানভাবে হাইটে যান বাট পিছে তাকায়েন। আমরা দ্রুত গতিতেই হাঁটতেছি।
সে আপনার কি মসজিদের দিকে হাঁটতেছেন হ্যাঁ, হ্যাঁ, নাকি মসজিদের দিকে এখন আবার ঘুরে ফিরে গেছে। ঘুরে গেছি, হ্যাঁ ঘুরে ফিরে ঘুরে আসতেছেন? ফিরে হাঁটতেছি। তো আমার সাইডে যে আমি মাঝখানে ছিলাম, আমার এক সাইডে ছিল এক সাইডে ছিল। এখন আমার যে ফ্রেন্ডটা ছিল সে হচ্ছে কবরের সাইডে বসে। সে আমরা তিনজন একই হাঁটতেছি, জোরে দ্রুত গতিতে হাঁটতেছি, আর মেয়েটা ছিল অনেক দূরে। আমরা কাছে থেকে দেখি নাই, দেখলে তো অনেক কিছু দেখতে পারতাম, সেটাই। মেয়েটা অনেক দূরে দেখছি। আমরা জোরে হাঁটে আসতেছি, তখন এসে বলে পিছে তাকাবেন না, পিছে তাকাবেন না। মসজিদে আসলাম, দ্রুত গতিতে তিনজনে আসছি মসজিদে। আসার পর সে আমার ফ্রেন্ডটা প্রথমে এতটুকু বলে নাই, সে বলতেছে আমি আবার ওই মসজিদের দোতলায় ঘুমাইতাম আচ্ছা আচ্ছা। উপরে। সে আমার বলতেছে খালিদ ভাই কিছু না মনে করলে আমার দিয়ে আসতে পারবেন? আমি দিয়ে আসতে পারলে তো আমি আবার আসতে পারবো না, আমার তো নিয়ে আসতে হবে কেউ। সে ওই মাদ্রাসা হোস্টেলে থাকে, আচ্ছা, আচ্ছা। আর আমি হোস্টেল মসজিদের উপরে অবস্থান থাকি। ক্রস করে যেতে হবে? না না না, ওটা আরেক সাইডে, মানে একটু দূরত্ব দেখে সে ভয় পেয়েছে। মসজিদ আর হোস্টেলের মধ্যে একটু দূরত্ব আছে। দূরত্ব আছে, বাট সে ভয় পাওয়ার কারণে সে একা যেতে পারতেছে না। সে আমার বলছে আমার একটু দিয়ে আসেন। আমি বললাম যে ভাই আমি আপনার দিয়ে আসলে আমি আসবো কি করে, তার থেকে ভালো আমার সাথে দোতলায় ঘুমান। এতটুকু বলার সাথে সাথে সে সেন্সলেস হয়ে পড়ে গেল। আমি বললাম তিনজন আছিলাম, তিনজনে তো কোনো ভয় পাইলাম না, ভয় পাইছি ওই জায়গায়, বাট আমরা তো কিছু দেখিও না। সে এমন ভাবে হয়ে গেল কেন। তার 10 মিনিট হয়েছে, তার পানি টানি দিয়ে উঠালাম। উঠার পর সে খুব পাগলামির মতো করতেছিল, বললো যে আমার তো ঝাড়ি মারতেছিল, যে বলছিলাম যেতে না এইসব ব্যাপার নিয়ে। আমি বললাম কি হিসেবে, আমরা তো গেছি, যে ভয় এত পাওয়ার কি আছে? বলে আপনারা তো আমার ডান সাইডে ছিলেন, বাট আমি তো এক কর্নারে ছিলাম। আমরা যে এত দূর হাইটে হাইটে আসতেছি, বাট আমার বাম সাইডে আমি দেখতেছি মেয়েটা আমার সাথে সাথে হাঁটতেছে, মানে তার সাথে সাথে মেয়েটা হাঁটতেছে। মানে আপনাদের তিনজনের সাথে তিনজনের সাথে সেও আছে, কিন্তু ওই ছেলেটার পাশে সেও আসতেছে। একজন পাশে থাকলে তো বোঝা যায়, সে তাকাইতেও আছে না। মানে আমরা তো কেউ পিছিয়ে তাকাইনি, ডানেও তাকাইনি, বামেও তাকাইনি, তারা তিনজনে আমরা একসাথে সাইডে হাঁটতেছি। মানে আমার পাশে সে, চারজন হাঁটতেছিল। হ্যাঁ আমার পাশে সে, বাম পাশে আমার ফ্রেন্ড, বাম পাশের দিকে তার বাম পাশে হইতেছে ও। সে বললো একই লেভেলে হাঁটতেছি, সে আমাদের একই লেভেলে হাঁটতেছে। আর সে হাঁটার বর্ণনা এমন দিল যে আমরা হাঁটলে তো নড়ি, এক কাঁধ নড়ে এক কাঁধ নড়ে। তার হাঁটার হইতেছে মনে হয় সে স্মুথ ভাবে আসতেছে, হ্যাঁ, বাতাসের মতো তার সাথে হাঁটতেছে। এটা শোনার পর বললাম যে আসলে ওই জায়গাটা যাওয়া ঠিক হয় না পাতালবাসী। তারপর যখন হুজুর দিকে বলছি, হুজুররা আরো ভয়ানক ভাবে বিশ্লেষণ দিল, যে তারা বললো যে তোমরা পিছে ব্যাক ক্যান করলা, পাতালবাসী তো দেখছি ওই জায়গায়, তোমরা পিছে ব্যাক ক্যান করলা, তোমার সামনেই হেঁটে যেটা, হয়তো সামনে থেকে ঘুরে পুকুর পাড়ে এখান থেকে ঘুরে তারপর রাস্তা একই পথ দিয়ে আসতে হয় একই না। পথ দিয়ে তোমরা ব্যাক করছো, তাই ও বুঝতে পারছো তোমরা ভয় পাচ্ছো বা তোমরা দেখছো ওকে, এই কারণে তোমাদের ফলো করছে। না ছাড়া তোমরা যদি উপাস থেকে ঘুরে আসতা, ভয় হইতো ঠিক আছে, বা উপাস থেকে ঘুরে আসতে তোমাদের কোনো ক্ষতি হতো না। বাট ওই ছেলের আসলে জ্বর ছিল অনেক, বাসায় চলে গেছিল এইসব ব্যাপার। শরীর কাঁপে উঠছে যখন আমি সিরিয়াসলি আমি নিজে আসলে I have had goosebumps after a long time. এক হইতেছে এমন জায়গা, চোখ বন্ধ করে বললেও ভালো, অনেক তাকিয়ে থাকলে আরো ভয় খুবই। না ইউসি, আমি যেটা চিন্তা করতেছি, ওই ছেলেটার কন্ডিশনটা সুমন তুই চিন্তা কর, সে সাইডে তাকাইতে পারতেছে না, সে বলতে পারতেছে না যে আমি এটা আমার পাশে পাশে আসতেছে, But সে প্রতিটা feel moment এর করতেছে। আতঙ্কটা বুঝতেছিস তুই? ও ফিল আমার করতেছে যে আমার ফ্রেন্ডটা সঙ্গে এতটুকু হাঁটতেছে। খেয়াল রাখছে যে তার কারণে যাতে আমাদের জন্য ক্ষতি না হয়। সে যদি আমাদেরকে বলতো তো আমরা নিশ্চয়ই তো দৌড় দিতাম। না ন্যাচারালি বললে তো ফার্স্ট কাজ হচ্ছে আমার বামে চোখ চলে যেত রে বাবা, আমার না বললেও। হ্যাঁ, আমার ফ্রেন্ডের এটা ভালো এক্সপিরিয়েন্স আছে, সে তাকায়ও নাই, সে বুঝতে পারছে এমন একটা শক্ত ইয়া নিয়ে চলে আসছে মসজিদের দিকে, তারপর সে সেন্স হারাইছে। যদি ওই জায়গায় হারাই, সিরিয়াসলি রেহান, এই ডরের 3-4টা জায়গা ঘোরা হয়ে গেছে, তার মধ্যেই আজকে যে এই ঘটনাটা শুনলাম, এটা শুনে আমার সিরিয়াসলি আমি ভয় Seriously, পেয়েছি। হাসান ভাই, আমি এই পর্যন্ত ডরের জন্য ডর ছাড়া প্রচুর গল্প শুনছি। হয়তো বা এটা মনে হয় কিছুই না, না জঙ্গলের মধ্যে, না মানে উইয়ার্ড কোনো জায়গাতেও না, নর্মাল একটা সুন্দর ইয়েতে জায়গা। But কিন্তু আমি- যে বর্ণনাটা পাইছি, মানে দিস ইজ টু মাচ। সবাই এতটুকু বলতে পারি, মানে সবাই শুনে তো একটা ভয় পায়, বাট ওই মুহূর্তে ওই জায়গায় যে থাকে তার যে কি অবস্থা হয়, সেটা না, সেটা আমরা- যার সাথে না ঘটে সে এখন জীবনে আমরা বুঝতে শুনে পারবে না। বুঝতে পারছি যে তার সাথে কি হইতে আমি পারে। টানা 4 বার এরকম এক পর্যায়ে পড়ছি, যে জায়গাটার মধ্যে আমি বুঝতে পারছি যে এই জায়গা থেকে মানে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো এতটাই কঠিন পরিস্থিতি থাকে, ওইখান থেকে বের হওয়া আসা এতটাই কঠিন হয়ে থাকে। কারণ ওইটা কোনো সুস্থ মস্তিষ্ক থাকে না যে দেখার, যেটা দেখতেছি আমি সুস্থ আছি কি, কখনোই না। ওই জিনিসটার মধ্যে দেখছি, দেখার পর আমি টিকে আসি 2টা ফ্রেন্ডের কারণে, 2জন সাথে আসছিল, তাই একা থাকলে তো আমি ওই জায়গায় শেষ। দ্বিতীয় ব্যাপার হইতেছে আরেকবার যেটা ফ্রেন্ড, আরেকবার হইতেছে যে দাদির বাসায় হয়েছে, সেটার কারণে তো আমি পুরাই শেষ, নড়তেও পারি না, চড়তে পারি না, ওই জায়গায় শেষ হারাই ফেলাইছি। এমনকি আমার সাথে সারা রাত কি হয়েছে সেটা জানি না, আমার সকালে সব ফুফু উঠেছে, এমন একটা পরিস্থিতি থাকে ওই মুহূর্তগুলোর মধ্যে। ঠিক ওইটার মুহূর্তের মধ্যে আরেকবার হয়েছিল ঠিক এরকমই, আমি যখন মাদ্রাসা দোতলায় থাকি, যেহেতু পড়াশোনা করে আবার যখন মাদ্রাসার দিকে আসি, সেম এরকম রাত্রে একবার মানে মসজিদের দোতলা থেকে হ্যাঁ। পড়ালেখা শেষ করে আপনি হ্যাঁ, না, হোস্টেলের আমি দিকে আসছিলেন। তখন মসজিদের দোতলায় থাকতাম, আচ্ছা। অনেক সময় পড়ার কারণে মসজিদের দোতলায় থাকতাম, আবার হোস্টেলেও থাকতাম, দুই দিকে মিলিয়ে থাকতাম। এখন ওই দিকটা হয়েছিল তখন মাদ্রাসার প্রায় ছুটির দিক, আমার বেড হইতেছে মসজিদের দোতলার দিকে,
প্রায় খালি হয়ে গেছে, ছুটির দিক, বিকালের দিকে ছুটি হয়েছে, সবাই প্রায় চলে গেছে, বা যাদের দূরের তারা আর কি এখানে আছে কিছুটা। তো ওই দিন রাত্রে আমি হাতে ঘুমাইছি। মানে প্রথমে তো ঘুমাইনি, প্রথমে তো 6-7 জন ফ্রেন্ড ছিলাম আমরা, যে একসাথে যারা ক্লাস করি 6-7 জন ফ্রেন্ড, আমরা আড্ডা দিতেছিলাম রাত্রে 11টা না। স্টপ কিছু খেয়াল করছিস? এখন কিছু একটা ডাকতেছে, জানি না এখানে। আমি শুনতে চাই না, কানে হাত দিয়ে। ওকে, একটু মানে এখন একটু কেয়ারফুল থাকা উচিত। ওকে, তারপর আমরা আরো করি, আমরা আরো আগে বসি। সবাই একটু সামনের দিকে চলে আসেন, একটু ক্লোজ হয়ে যায়, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, বুক কাঁপতেছে, ক্লোজ হয়ে যায় আমরা। ওকে, ঠিক এখন আছে। যেটা বলছি, মানে মাদ্রাসার ভিতরে আর কি 6-7 জন ফ্রেন্ড আড্ডা দিচ্ছি রাত 11টা-12টা পর্যন্ত জেগেছিলাম। নর্মালি এতটা রাত জেগে হয় না, ছুটির কারণে আমরা জেগেছিলাম রাত 12টা পর্যন্ত আড্ডা দেওয়ার পর। অনেকে আছে দেখা যাচ্ছে ঘুমায় গেছে, তো আমার বেড তো ওই জায়গায়। এখন আমার একলা যেতে, আমার সাথে যারা ছিল তারাও ওই জায়গায় ঘুমাইতেছে, বাট আমি একলা এই জায়গায়। আমি বললাম আমার বেড তো ওই জায়গায়, আমি নিয়ে আসি। আমি বলে উঠে আমি বললাম ঠিক আছে, আমি ওই জায়গায় ঘুমাই, তোমরা এই জায়গায় ঘুমায় পড়ো। 12টা-12:30 বাজে ঠিক। সেটা বলি, মাদ্রাসার পাশে হইতেছে পুকুর, বড় পুকুর। আচ্ছা, ওই পুকুরে আমি সাঁতার শিখছি। পুকুর থেকে আমি হাইটে যেতে হয় চিকন রাস্তা থেকে, তারপর মসজিদ যাই। তো বললাম তোমরা ঘুমাও, আমি আসতেছি। তো আমি বলছি মসজিদে আমি হয়তো ঘুমাবো, আর নয়তো আমি আবার ফেরত চলে আসবো। আমি যেতেছি, রাস্তা দিয়ে হাঁটতেছি, তো পুকুর পাড়ে একটা আওয়াজ হইতেছে, কেউ হয়তো গোসল করতেছে এমন কিছু। তো আমি পুকুর পাড়ে গোসল করতেছি কে, আমি দেখার জন্য শুধু তাকাইছি। পুকুর পাড়ে কেউ গোসল করতেছে না, বাট যে জিনিসটা দেখলাম সেই জিনিসটা দেখলাম আমার বড় একটা ছায়া ওই পুকুর পাড়ে দেখা যায়। আমার ছায়াটাই, আপনার ছায়া দেখা আমার যাচ্ছে, ছায়া যাচ্ছে পুকুরের ওই পারে। মানে আপনি এই পারে হ্যাঁ। আছেন, আপনার ছায়া দেখা যাচ্ছে ওই ওই পারে। পারে। আর যেহেতু মাদ্রাসা এই সাইডে, তো ছায়াটা শুধু পুকুরে পড়বে, আলো ওদিকে যায়, বাট আমার ছায়াটা পুকুরে। নর্মালি সবাই দেখেছে আমি হাঁটতেছি, আমার ছায়াটা পুকুরে দেখা যেতেছে, রাইট। বাট আমার ছায়াটা এত বড় হয়েছে যে ওই পাশে গাছগাছালির মধ্যে লাইটটা পড়ে, যেহেতু 100 পাওয়ারের বাল্বগুলো, অনেকগুলো বাল্বগুলো লাইটে আলো ওই যে আমি দেখতেছি আমার ছায়াটা স্পষ্ট দেখা যেতেছে ওই পারে, আমার গাছের মধ্যে ছায়াটা পড়তেছে। তা আমি জিনিসটা অবাক হলাম যে আমার ছায়া তো এখানে থাকার কথা, ছোট হয়ে এত বড় হয়ে গেল কি করে। আমি আবার একটা হাত দিলাম, দেখি না আমার ছায়া হাতটা ওই পাশে হয়ে গেছে। তাহলে যে ভালোই, আমি ছায়াটা দেখতেছি, আমি হাত নাড়াইতেছি। এবার যখন 2 পা দিলাম, 2 পা আগে গেলাম, 3য় পা দেওয়ার সময় দেখি আমি হাঁটতেছি, ওটা দাঁড়ায় আছে, মানে ছায়া আর নড়তেছে না। আমি তখন অবাক হয়ে গেছি, আমি বললাম, তখন আমি ভয় পাই নাই, আমি বললাম কি হইতে পারে। আমি আবার হাত দিলাম, দেখি হাত নাই। পিছের দিকে পা দিলাম, দেখি না। আমি পিছের দিকে পা দিছি, পিছের দিকে তারপর ছায়া নড়তেছে না। তখন আমি পিছিয়ে দিকে তাকালাম, এটা কার ছায়া হইতে পারে, আমার ছায়া তো ছাড়া উপায় নেই। তখন তাকিয়ে আছি, আমি একটানা তাকিয়ে আছি ছায়া দিকে, ছায়াও নড়তেছে না কয়েক সেকেন্ড। তারপর হঠাৎ করে দেখি ছায়াটা একটা নিমিষের মধ্যে ছোট হয়ে দিকে সোজা চলে গেছে। তখন আমি অবাক হয়ে দাঁড়াইছি, আমি পিছিয়ে ব্যাক করে মাদ্রাসায় চলে যাবো না আমি থাকবো ওই জায়গায়। এই চিন্তাটা করার মাঝখানের মধ্যেই দেখলাম ছায়াটা আবার ওই জায়গায় আসলো, সেম যে জায়গাটা দেখছি দাঁড়িয়ে আছে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। এখন আমি বলছি আমি থাকবো না, দৌড় দিয়ে একটা মাদ্রাসার দিকে আমি আমার ফ্রেন্ড গেম নিয়ে আসি। ঠিক দৌড়টা দিচ্ছি, এই টাইমে দেখতেছি ছায়াটা ওই পাশ থেকে এই পাশে আসতেছে। এবার দেখতেছি ছায়াটা আমার সাথে এই পাশে নড়াচড়া করতেছে, সেই যে পুকুরের পাশ থেকে আমার দিকে আসতেছে, সরাসরি পুকুর সরাসরি দিকে আসতেছে। আর আমি যেই দরজা দিয়ে বেরোইছি সেটা হইতেছে মাদ্রাসায় এক দরজা থেকে বের হইলেও বিশাল একটা জায়গা, তারপর হইতেছে আবার আরেকটা দরজা পড়ে, ওই দরজাটা নর্মালি আটকানো। আমি চিন্তা করছি যে আমি ওই পর্যন্ত দরজা পর্যন্ত যেতে পারবো না, যদি এটা পুকুরের পার থেকে আসতেছে হয়তো আমার টান দিয়ে পুকুরে নিয়ে যাবে, আমি দরজা পর্যন্ত পৌঁছাতে পারবো না তার গতিতে। আমি সোজা পাশে যে দরজাটা আছে স্টিলের দরজা, তো আমি ওইটার মধ্যে ভারী মারছি, কারণ ওটা আটকানো, বাট আমি এমন ভারী মারছি যে আমি ভাঙে ঢুকতে পারবো এমন ভাবে বাড়ি মেরে বাস ওইখানে পড়ছি। আমি হাতে ব্যথা পাইছি, তো ফ্রেন্ডরা কাঁচা ঘুম ছিল, সে উঠে দরজা খুলছে, বলে কি। আমি বললাম আমি এটা দেখছি, এই ছায়াটা এখান থেকে ফার্স্টের দিকে কেউ আমার একটা ইয়ে করে নাই, বলে কি সব ব্যাপার। তারপর কয়েকটা ফ্রেন্ড বলতেছে আসলে ভয় কিছু হইতে পারে, তখন বলতেছে আমরা একসাথেই ঘুমাই, ইয়া হইতে পারে কোনো সমস্যা হইতে পারে। একসাথে ঘুমাইলাম। ওইখানে 4 জন ফ্রেন্ড ছিলাম, 7 জনের মধ্যে 2 জন আগে চলে গেছিল মসজিদে, আমরা 4 জন ছিলাম মাদ্রাসার ওই হল রুমের মধ্যে ঘুমাইতেছি। এখন আমার তো ঘুম আসে না এই ঘটনা ঘটার পর, আমি এক একটা ফ্রেন্ড শুধু খুঁটে জায়গায় রাখি, যেটা আমার সাথে আমি ঘুমানোর পরে ঘুমাই। এরকম করতে করতে 4 জনই জায়গা আছি, একজন ঘুমাইতে দিতেছি না এই ভয়ের কারণে। কিছুক্ষণ পর ওই দরজাটা বললাম যে এক দরজা আটকানো, আরেক দরজাটা নর্মাল শুধু আজানো থাকে, কেউ যদি বের হয় আর ঢুকে এরকম। কিছুক্ষণ পর টের পেলাম ওই দরজাটা খুলে কেউ ঢুকছে। আমরা 4 জন ফ্রেন্ড এবার চুপচাপ তাকিয়ে আছি, কে ঢুকলো। নর্মালি লাইট জ্বালানো, ডিম লাইট। একটা ঢুকছে ছায়া, পুরোটাই ছায়া দেখতেছি ঢুকছে। ঢুকার পর আমার মশাই সামনের দিকে হাঁটতেছে, চলাফেরা করতেছে। এবার দেখলাম যেখানে হুজুরে থাকে বেড, নর্মালি 2-4 বেড থাকে, ওই বেডের উপরে বসছে। আমরা বললাম কোনো কথা বলতে না, এটা কোনো আমাদের কেউ না, লাইটের আলোতে। হ্যাঁ আমি বললাম আমাদের কেউ না, এটা অন্য কেউ, বসে থাক। সে ওই জায়গায় বসে আছে। তার একটু পর দেখলাম ভিতরে ঢুকলো। এবার চিনতে পারছি আমাদের বোর্ডিং এর যে দায়িত্ব নেয় সেই
দায়িত্ব যে থাকে সে ঢুকছে, তার তার চেহারা তার ফিগার সবকিছু ঢুকছে। আমরা 4 জন ফ্রেন্ড চুপচাপ দেখতেছি, এক একজন বলতেছে চোখ বন্ধ করে রাখ, আরেকজন বলতেছে না দেখে থাক। আমরা কথা ফিস ফিস করে বলতেছি, সেও তারা শুনতেছে। সেই 4 জন বোর্ডিং আসলো, তার পুরো দেখলাম আমাদের দিকে এইভাবে তাকিয়ে 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 গিয়ে সে ওই বেটে যেয়ে বসলো, বসে তারা কথা বলতেছে। তখন আমরা 4 জন ফ্রেন্ড বলছি চিল্লান দিয়ে উঠি, এখন উপায় নেই। তার মানে ওইখানে 2টা ছায়া দেখলেন? হ্যাঁ, একটা ছায়া, আরেকটা দেখলাম আমাদের যে পরিচিত বোর্ডিং এর দায়িত্ব, তারে পুরো চিনতে পারছি, সে আসছে, সে দেখে দেখেই গেল। 2 জনের বেটে বসে গল্প করতেছে। ছায়াটার সাথে আপনাদের ওই বোর্ডিং এর দায়িত্বে যে আছে সে কথা বলতেছে ছায়ার সঙ্গে। হ্যাঁ, সে কথা বলতেছে। তার মধ্যে আমরা বলছি চিৎকার দিই, এনা ছাড়া উপায় নেই। আর আরেকদিকে বলতেছে যে চিৎকার দিলে কোনো লাভ নেই, যে দায়িত্বে যে এখন আছে সে একবার সে রুমে, পুরো মাথার সাথে লম্বা, আমরা মাঝখানের দিকে, শেষের দিকে কেউ নেই, সামনের দিকে যে দায়িত্ব থাকে তারা দরজার এখানে, সে এত রাতে ঘুমাইয়ে গেছে। আমরা বললাম 4 জন ফের উঠে বস, কোনো উপায় নেই, আর উঠে বসে থাক। তখন আমরা 4 জন মিলে দোয়া করতেছি আর বলতেছি চোখ বন্ধ রাখ। দোয়া করতে পড়তে চোখ খুলে দেখবি আর কেউ নাই। চোখ বন্ধ করে দোয়া পড়তেছি। চোখ বন্ধ করে দোয়া পড়ার পর আমার সাথে আরো একটা ফ্রেন্ড এসে চোখ খুলি নাই, বাট 2 জন ফ্রেন্ড যখন বলছি এবার চোখ খুলে উঠে বস, আমরা 3 জন একসাথে বলছি, 4 জন একসাথে বলছি, এবার চোখ দোয়া পড়ছি, এইসব দোয়া পড়ছি, এবার চোখ খুলে বস। আমরা 2 জন চোখ খুলি না, আর 2 জন যে চোখ খুলছে, 2 জন চোখ খুলে পরে এমন একটা চিৎকার দিচ্ছে, চিৎকার দেওয়ার পর আমরাও ভয় পেয়ে গেছি। তার চিৎকারে আমরা পরে চিৎকার দিচ্ছি, তারা চিৎকারে আমরা চিৎকার দিচ্ছি। চিৎকার দিয়ে 4 জন মিলে কোনো কথা নাই, বালিশ টালিশ, আমরা কিছু জানি না যে কি হয়েছে না হয়েছে, আমরা 2 জন জানি না। বাকি 2 জনের দৌড় দেখে আমরাও দৌড় দিচ্ছি। দরজা খুলে বাইরে হয়ে সোজা কেয়ারটেকার এখানে আসি, তার দরজাটাকে উঠাইছি, উঠানোর পর বলতেছি রুমে আসতে, এসব ব্যাপার, লাইট জ্বালাইছি। তখন বলছে তখন আমরা 2 জন যে দেখি নাই, 2 জন বলতেছি কি হয়েছিল। তখন কেয়ারটেকার বলতেছে কি হয়েছিল যে ও তোমার পাশে 2 জনই বুঝে নাই। তখন ও বলতেছে এই ছায়া ঢুকছে। আমরা এতটুকু তো ঠিক আছে, বাট দোয়াটা এত পড়ছিলাম, তারপর কি হয়েছে বল। দোয়া পড়ার পর চোখ তাকায় দেখি 2 ছায়া, মানে এক ছায়া হইতেছে তার বেডের উপরে মশারির উপরে বসে, মানে হাওয়ায় ভাসতেছে। আরেক যে বোর্ডিং এর হুজুর, সে হইতেছে তার মাথায় হাত বুলাইতেছে। তার মাথায়? ওদের মাথায় যে তাকাইছে 2 জন, যেই 2 জন তাকাইছে। আমরা তো চিত হয়ে শুয়ে আছি, দেখছি ডান পাশে, দেখছি দেখার পর চিত হয়ে 4 জনই ঠিক করছে দোয়ার চোখটা বন্ধ করবো, দোয়াটা পড়বো, যেহেতু চলে যায় দোয়া দূর পড়লে, দোয়া দূর পড়ার পর তাকাবো। দোয়া দূর করার পর আমরা 4 জন তো তাকানোর কথা, আমরা 2 জন তাকাইনি, ভয়ে চোখ বন্ধই রাখি। 2 জন যে তাকাইছে, তাকানোর পর একজন দেখছে তার মশার উপর ছায়াটা ভাসতেছে, সে চোখ খোলার সাথে সাথে আরেকজন চোখ খুলছে, তার মাথায় হাত বুলাতেছে ওই বোর্ডিং এর যে দায়িত্ব আছে সে। এই চিৎকার হওয়ার পর সে কেয়ারটেকার বলতেছে ধুর, এইসব ভয় পাওয়ার কি আছে, এইসব ভালো কিছুই আসে না, এইসব ঢোকার কোনো সাহস নেই কারো কিছু, এটা ভালো কিছুই আসছে, বাট তোমরা ভয় পাইছো বেশি। আমি বললাম এখানে আর সম্ভব না। তার 2 মাস পর আমি ওইটা ছেড়ে দিচ্ছি মানুষ। কিন্তু আমাকে বলেন, ওই যেই বোর্ডিং এর দায়িত্বে ছিল, উনার সঙ্গে আপনাদের আর দেখা হয় নাই, কথা হয় নাই? ওইটা আসলে কে ছিল? উনি ছুটি হয়েছে বিকালের দিকে, সে বিকালের দিকে বাড়ি চলে গেছে, সেটা আমরা 4 জনই জানি। আচ্ছা, আমরা 4 জন যে শুয়েছে আমরা 4 জনই জানি। তার ফিগারও দেখছি সে ঢুকছে, আমরাও বুঝতে পারছি যে এই ফিগার আসলে থাকার কথা নয়। ওনার বিকালে আমরা 4 জনই জানি কে কে বাড়ি চলে গেছে, কে কে না গেছে, কোন হুজুরে চলে গেছে, কোন দায়িত্ব আছে, সেটা আমাদের সবাই জানে। সে বিকালে চলে গেছে, আমরা সবাই জানি। যখন ছায়াটা ঢুকছে, তার তো কোনো আকৃতি বুঝিনি, বাট 4 জনের তারপরের আকৃতিটা বুঝতে পারলাম, সে বোর্ডিং এর দায়িত্বে আছে। সে ঢুকলো, আমরা পুরোপুরি দেখলাম, দেখার পর সে ওখানে বসলো, আমরা বুঝতে পারছি এটা খারাপ কিছু, বাট যে দায়িত্বে আছে সে বললো যে এটা খারাপ কিছু না, খারাপ কিছু থাকলে কোনো ক্ষতি করতো, এরকম হয় মাদ্রাসার মধ্যে খালি থাকলে এসব ঢুকে, বাট এটা খারাপ কিছু না, তোমরা ভয় পাওয়ার কিছু না, তোমাদের ক্ষতিও করতো না। তারপর তার মাথা যে হাত বুলানোর কথা বলো, সেটা বলতেছে দেখো তোমাদের তো ঘাড়ও মটকাতে পারতো ওই জায়গায়, তোমার তো মাথায় হাত বুলাইতেছিল, বাট ভয় আর কার মানায়, এইসব দেখার পর কে রে ভয় মানায় নাকি। আমি আর 2 মাস পর এখানে থাকি নাই, কারণ ওই ব্যাপারে মানুষের বন্ধ হলে একটা প্রবলেম হয়। এরকম একটা ছোট ছেলেও ছিল কোরবানি ঈদের সময়, সে স্পষ্ট দেখতেছে কেউ কোরবানির পর যে হাড়গুলো ফালা দেয়, সে স্পষ্ট শুনতে পারতেছে কেউ হাড়গুলো খাইতেছে, আওয়াজ পাইতেছিল ফার্স্টের দিকে। সে ওই জায়গায় রান্নাও করতেছে, যেহেতু কেউ নাই বোর্ডিং এর দায়িত্বে কেউ নেই, মাদ্রাসা মাত্র খুলছে কোরবানি ঈদের পর। সে মাদ্রাসায় যাওয়ার পর সে 4-5 জন ছিল, তার রান্না সে করতেছিল, সে আওয়াজটা পাইতেছিল পাশের থেকে যে কেউ একটা হাড়টার চাবা যেরকম কর্ম আওয়াজ হয়, সে 4-5 বার শোনার পর সে শিহরের জন্য বাইরে যায়, দেখে কেউ এসব খাইতেছে। নর্মালি এটা হয়, জিন্না হাড়ের মধ্যে হাত দিলে ওটা পরিপূর্ণগ্রস্ত হয়ে যায়। এটা ইয়া আছে যে হাড়টার কোন সময় খাইতে হয় না পুরাপুরি, এটা রাইখা দিতে হয়, এটা হচ্ছে জিন্দের খাবার। এই কারণে এই কোরবানির সময় তো নর্মালি হাড়টার অনেক ফেলা দেওয়া হয়, ওই হাড়ের কারণে এক তো পুরাটা খালি, হাড়ের কারণে হাড়ের এখানে যা খাইতেছিল, ওইটা দেখার পর সে একটা দারুণ ভয় পাইছে। এরপর আর বেশি দিন থাকি নাই, 2-3 মাস পর আমি ছেড়ে চলে আসছি। এখনো ওইটা আছে, ওই ইয়াটাও আছে, বাউন্ডারিটাও আছে, আর এটা তো আমাদের পিছের দিকে দেখি, বাট ইয়া হয় না, যাই না। সম্রাট ভাই, মানে শুনলেন তো হাসান ভাইয়ের কথা শুনে, মানে অনেকদিন পর এমন ভয় পেয়েছে। তো আজকে কেমন লাগলো এই পরিবেশে, মানে অবরের দ্বীপের মধ্যে বলতে গেলে? নামটা ভালো দিছিস রে।
কবরের দ্বীপ। এই চতুর্দিকে এত হাওয়া এবং এই কবরের মধ্যে বসে মানে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা, তো কেমন সব মিলায় কেমন মনে হলো? আসলে সবার কথা তো শুনলাম, আসলে খুব ভয়ঙ্কর, সবার জীবনে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে। আসলে দেখা গেছে এই ঘটনাগুলো কিন্তু সবার জীবনে ঘটে না, হয়তো 1000 মানুষের ভিতরে একজনের ঘটে। এটাই আমি বলতে নিছিলাম, হ্যাঁ, যে আপনি 1000 যখন বলছেন না সবার হ্যাঁ, জীবনে ঘটে, ঘটে না, না রে 1000 ভাই। মানুষের ভিতরে একজনের ঘটে। কেউ কেউ আছে যখন আমার ওই মতন, একজন সুমনের লোক এই মতন কথাগুলো বলে, ঘুরে কিন্তু ঘটে তখন না। ওই 999 জন লোকে কিন্তু এই কথাটা বিশ্বাস করতে চায় না, বিশ্বাস করতে চায় না। যে এতগুলো মানুষের মধ্যে তোমার বেলায় এই জিনিসটা ঘটলো, ঘুরে ফিরে তোমার হ্যাঁ, ক্ষেত্রেই কেন? কিন্তু যার ঘটে সেই বুঝতে পারে আসলে যে ঘটনাটা কি। এখানে ঘটতে মানে পারে। আপনি 999 না বলে 997 বলতে পারেন। দুইজন থাকে আমার আর সুমনের মতন যারা ঘুরে কিন্তু তাও ঘটে না। হ্যাঁ, তাই। আচ্ছা, আমার মনে হয় যে রেহান মানে গভীর রাত হয়েছে, জানি না কোনো না কিছু হতে পারে, চল আমরা আমার মনে হয় রওনা দিয়ে দেওয়াই ভালো। কি বলেন সবাই? আমরা হ্যাঁ, যাবো। তবে আমি আপনাদের সবার কাছে বলি আমার জন্য একটু দোয়া করবেন, হ্যাঁ, যাতে যে আমাকে হেল্প করে ওনার হেল্পটা যেন আমি সবসময় আমরা পাই। দোয়া করি, একটা বিষয় হ্যাঁ। দোয়া করি আপনার জন্য আর- এবং সেই সঙ্গে যারাই এমন বিপদে পড়ে সবাইকে যেন হেল্প করে, সবাইকে যেন কোনো না কোনো সবাইকে যেন ভাবে হেল্প help করে। তো আজকে চলেন, আজকের মতো আমরা উঠি এখান থেকে, যে আমরা এবার আসলে রওনা এখানে দিই যতক্ষণ ছিলাম, আসলে গল্প বলেন সত্যি, ঘটনা সত্যি, হয়তো অনেকের কাছে গল্প, হ্যাঁ, যতক্ষণই যাই বলছি সবার মধ্যে কাজ করছে, আমার মধ্যে একটা কাজ মনে ভিতরে একটা কাজ করছে, যে এখানে বসে বলতেছি হয়তো আমার পিছনে কেউ আছে, আমি হয়তো ওই জায়গাটাই এখন ওই জায়গাটাই আছি, যে একটা ভয় যে কিরকম, জায়গায় হ্যাঁ, ঘটনাগুলো ওই সময়ের, হ্যাঁ, ওই সময়ের যে ভয়টা, আমার ওই ভয়টা এখনো কাজ করতেছে, ওই সময়ের যে ভয়টা, হ্যাঁ, এই পরিবেশটা আসলে তাড়াতাড়ি চলে যাওয়াটাই। ঠিক আছে, আমরা উঠি এবার। তো আজকে